হয় নাই আসলে। হ্যাঁ, মোটামুটি অনেক বেশি প্রশ্ন এখান থেকে আসতে দেখা যায়। সো আজকে আমরা শুরু করব হচ্ছে তোমার গ্যাস লিকুইফেকশন থেকে। যেমন তোমরা সবাই কিন্তু আমাদের যে সিলিন্ডারে গ্যাস আছে এই গ্যাসের সাথে পরিচিত। আবার দেখবা তোমরা যে বাসাবাড়িতে যে লাইনে গ্যাস দেওয়া হয় সেই গ্যাসের সাথেও পরিচিত। সো ২ টার মধ্যে কিছু বেসিক ডিফারেন্সেস আছে। দেখো, আমরা সিলিন্ডারে যে গ্যাসটা ব্যবহার করি এটাকে বলা হয় এলপি গ্যাস, তাই না? এলপি গ্যাস মানে কি? এটাকে বলা হয় হচ্ছে তোমার লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। যেমন খেয়াল করে দেখলে দেখবা যে এই যে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। সো এই লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের মধ্যে আসলে কি আছে? বিউটেন আছে আর প্রোপেন আছে। এটাও মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন যে মেক্সিমাম অ্যামাউন্টে কোনটা থাকে? বা যদি বলা হয় যে হোয়াট ইস দ্য কম্পোজিশন অফ এলপি গ্যাস? অ্যানসার শুড বি বিউটেন এন্ড প্রোপেন। বাট কোয়েশ্চেন যদি এরকম হয় যে তোমার হোয়াট ইস দ্য প্রিন্সিপাল কম্পোজিশন অথবা প্রিন্সিপাল কম্পোনেন্ট অফ এলপি গ্যাস? অ্যানসার শুড বি বিউটেন। ঠিক আছে? কারণ দেখো এই যে মেডিকেল 19 20 17 18 ডেন্টাল 17 18 যে প্রশ্নটা আসলে সেটা প্রিন্সিপাল কম্পোনেন্ট কোনটা বা মেইন কম্পোনেন্ট কোনটা সেটা আসছিল। বিউটেন থাকে হচ্ছে 75%। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো সিএনজি এটা তো আমরা জানি যে আমাদের কনডেন্সড ন্যাচারাল গ্যাস। ঠিক আছে? আসলে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস আমরা জানি, তবে বইতে কনডেন্সড ন্যাচারাল গ্যাস বলেছে। দুইটাই আসলে কারেক্ট, কোনটাই ভুল না। সো এটাতে দেখা যায় যে বেশিরভাগ থাকে হচ্ছে আমাদের মিথেন। তো মিথেনের পার্সেন্টেজটা কত? 95 থেকে 99%। ঠিক আছে? তাহলে এরপরে কিছু ইনফরমেটিভ প্রশ্ন আসে, যেমন স্টেইনলেস স্টিল, আর্গন গ্যাস সিলিন্ডার। হ্যাঁ, এই সব হচ্ছে কোথায় কাজে লাগে? আমাদের ওয়েল্ডিং এর কাজে। ওয়েল্ডিং করা মানে কি জানো তোমরা? বিভিন্ন রকমের মেটালিক ওয়ার্কশপ আছে না? ধরো একটা গাড়ির ওয়ার্কশপ বা যেকোনো একটা মেশিনারি ওয়ার্কশপের কথা তুমি চিন্তা করো। তো সেই মেশিনারির যেই যন্ত্রপাতি যেগুলো আছে ওইগুলো যখন রিপেয়ার করা হয় তখন কি করা হয়? এই যে এইভাবে ওয়েল্ডিং করা হয় আরকি। ঠিক আছে? তাহলে এই যে ওয়েল্ডিং এর জন্য হচ্ছে আমরা স্টেইনলেস স্টিলের ওয়েল্ডিং এর জন্য আমরা কি করে থাকি? আর্গন গ্যাস সিলিন্ডার ইউজ করে থাকি। ঠিক আছে? আবার আরেকটা জিনিস একটু খেয়াল করো যে ওয়েল্ডিং এর জন্য আর্গন গ্যাস সিলিন্ডার ছাড়াও হ্যাঁ আরেকটা ইউজ করা হয় অ্যাসিটাইলিন গ্যাস। দেখো তোমাদেরকে যখন আমরা স্টয়কিওমেট্রিক কেমিস্ট্রি পড়াই, স্টয়কিওমেট্রিক কেমিস্ট্রি লাস্টের দিকে একটা ইনফরমেশন পড়াইছিলাম এরকম যে অ্যাসিটাইলিন গ্যাসের একটা কি হয়? একটা অক্সি অ্যাসিটাইলিন রে হয়, তাই না? সেই অক্সি অ্যাসিটাইলিন রেটার টেম্পারেচার পড়াইছিলাম 2200 ডিগ্রি সেলসিয়াস। মনে আছে তো নাকি? ওকে। এরপর দেখো এলপি গ্যাস রুমের মধ্যে কত টেম্পারেচারে? রুম টেম্পারেচারে রাখা হয় এবং 6 এটিএম প্রেসারে রাখা হয় আরকি। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের এখান থেকে যেটা আছে যে সিএনজি গ্যাস সিলিন্ডার ফিলিং এই প্রসেস দরকার নাই। সিএনজি গ্যাস ফিলিং এর এই প্রসেসটা আমাদের জন্য কিন্তু দরকার নাই। ঠিক আছে? জাস্ট একটু রিডিং দিতে চাইলে দিতে পারো, বাট খুব ইম্পোর্টেন্ট কিছু না। উপরের এই যে পোরশনটুকু আছে এই পোরশনটুকু কিন্তু পরীক্ষার জন্য বেশি ইম্পোর্টেন্ট। ঠিক আছে? ওকে, তারপরে খেয়াল করো এলপি গ্যাসের মেকানিজম। এলপি গ্যাসের মেকানিজম থেকে কিন্তু অতীতে কিছু প্রশ্ন আসছে আরকি। এখন দেখো বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় খবর দেখা যায় যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এতজনের মৃত্যু হইছে, এতজনের মৃত্যু হইছে। অ্যাকচুয়ালি কি হয়? মানে গ্যাস সিলিন্ডারটা বিস্ফোরণ কেন হয়? কারণ অনেক বেশি প্রেসারের মধ্যে যখন গ্যাস থাকে তখন এটা কোনো লিকেজ হলে দেখা যায় যে এটা বিস্ফোরণ হতে পারে, মানে এক্সপ্লোশন হতে পারে। সো এক্সপ্লোশন যেন না হয়, লিকেজ হলে যেন আমরা আগেই বুঝতে পারি, তার জন্য একটা প্রিকশন নেওয়া উচিত। এবং গ্যাস সিলিন্ডারগুলোতে প্রিকশনটা নেওয়া থাকে। সেই প্রিকশনটা নেওয়ার সময় কি দেওয়া হয়? এখানে একটা ইথানল অথবা থায়োমিথানল নামে ২ টা কম্পোনেন্ট দেওয়া যেতে পারে। ২ টার যেকোনো একটা। এগুলো আসলে ওয়ান কাইন্ড অফ মার্কেপটান কম্পাউন্ড। মার্কেপটান কম্পাউন্ড মানে কি? থায়োল কম্পাউন্ড আরকি। থায়োল মানে কি? আমরা যখন অর্গানিক কেমিস্ট্রি পড়েছিলাম এসএইচ যে ফাংশনাল গ্রুপটা আছে সেটাকে আমরা কি বলতাম? সেটাকে আমরা বলতাম হচ্ছে থায়োল গ্রুপ। তাহলে এই যে থায়োইথানল, থায়োমিথানল, হ্যাঁ? এই যে তুমি ফর্মুলা গুলো খেয়াল করবা। এই ফর্মুলা দিয়ে কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন আসছে। কেন ইউজ করা হয় এদেরকে? এদেরকে ইউজ করা হয় হচ্ছে টু ডিটারমাইন হোয়ার দেয়ার ইজ লিকেজ প্রেজেন্ট অর নট। ঠিক আছে? লিকেজ থাকলে দেখা যাবে আমাদের স্বাভাবিক যে গ্যাসগুলো আছে তার কিন্তু কোনো গন্ধ থাকে না। হ্যাঁ, স্বাভাবিক গ্যাস বলে মিথেনের কিন্তু ইউজুয়ালি কোনো গন্ধ আমরা পাই না। তবে এই মার্কেপটান কম্পাউন্ড মিক্সচার করে দেওয়ার জন্য কিন্তু গ্যাস সিলিন্ডার লিকেজ হলে একটা স্পেসিফিক একটা গন্ধ পাওয়া যায়। হ্যাঁ? সেই গন্ধটা দেখে আমরা বুঝতে পারি যে এখানে লিকেজ থাকতেও পারে। ওকে? তাহলে এখান থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন হতে পারে এরকম ভাবে যে এলপি গ্যাস অর্ডারলেস, এটা মনে রাখতে হবে। এখান থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে, ইনফরমেশন কিভাবে কাজে লাগতে পারে, হুইচ ওয়ান ইজ কারেক্ট রিগার্ডিং এলপি গ্যাস, এরকম প্রশ্ন হতে পারে আরকি। ঠিক আছে? তারপর দেখো ডিউরিং ফিলিং অফ দ্য সিএনজি ব্যাড স্মেলিং কি দেওয়া যেতে পারে? আমরা এটা বললাম মানে থায়োইথানল হয়ে গেল। আচ্ছা, তারপর দেখি। এখন একটা এলপি গ্যাসের যে সিলিন্ডার আছে এটার মধ্যে 85% লিকুইড থাকে, 15% হচ্ছে গ্যাস থাকে। ওকে? এটা যতটুকু না ইম্পোর্টেন্ট তার চেয়ে বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে এলপি গ্যাসের ক্যালোরি ফিলিং ভ্যালু। সো ক্যালোরি ফিলিং ভ্যালু হচ্ছে 94,000 কিলোজুল কিউবিক মিটার পার কিউবিক মিটার, অর্থাৎ প্রতি কিউবিক মিটার এলপি গ্যাস থেকে আমরা 94,000 কিলোজুল পরিমাণ এনার্জি প্রোডাকশন করতে পারি আরকি। ওকে? এন্ড এইখানে বলা হয়ে থাকে গ্যাস সিলিন্ডারের প্রেসারটা কতটুকু মেইনটেইন করতে হবে? 3 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। এলপি গ্যাসকে একটা ক্লিন ফুয়েল বলা হয়ে থাকে। কেন ভাইয়া এলপি গ্যাসকে ক্লিন ফুয়েল বলা হয়ে থাকে? তার পেছনে কারণ কি? দেখো নরমালি যেকোনো একটা ফুয়েলকে যদি তুমি বার্ন করো দেখবা যে এই ফুয়েলের অবশ্যই কোনো না কোনো তোমার রেসিডিউ থাকবে আরকি। হ্যাঁ? কিন্তু এলপি গ্যাস বার্ন করলে কোনো রেসিডিউ পার্টিকেল থাকে না। এই কারণে আমরা এটাকে বলতে পারি যে এটা একটা ক্লিন ফুয়েল। ওকে? এবারে আসো এলএনজি। এলএনজি মানে হচ্ছে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। লিকুইফাইড ন্যাচারাল গ্যাসের মধ্যে ম্যাক্সিমাম কি থাকবে? ম্যাক্সিমাম থাকবে হচ্ছে আমাদের মিথেন। ঠিক আছে? কত টেম্পারেচারে করা হয়? এটা কিন্তু ডেন্টালে আসা প্রশ্ন। -160 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে? অনেক ইনফরমেশন, তবে ভাইয়া এগুলো ভাইয়ার সাথে পড়ে ফেলো, দেখবে ক্লাসেই পড়া হয়ে গেছে। পরীক্ষায় প্রশ্ন আসবে এরকম যে মিথেন গ্যাস ইজ কুলড এট হুইচ টেম্পারেচার টু লিকুইফাই। ঠিক আছে? তাহলে টু লিকুইফাই মিথেন গ্যাস ইজ কুলড এট 160 ডিগ্রি সেলসিয়াস। ওকে? এন্ড এট 1 atm প্রেসার। এটা একটু মনে রাখবো আমরা। এলএনজিও আমাদের এলপিজির মতো একটা ক্লিন ফুয়েল। হ্যাঁ? এবং এটা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি হয়ে থাকে। ক্যালোরি ফিলিং ভ্যালুটা কিরকম হয়? দেখা যায় যে তোমার এর ক্যালোরি ফিলিং ভ্যালু হয় হচ্ছে 38,000 কিলোজুল পার কিউবিক মিটার। ঠিক আছে? যেখানে এলপিজির ক্যালোরি ফিলিং ভ্যালু কিন্তু বেশি। ওকে? এখন আসো আমরা একটা নতুন আরেকটা টপিকে যাচ্ছি, সেটা হলো কন্ডিশন ফর গ্যাস লিকুইফেকশন। এখন এই যে যতগুলা গ্যাস আছে, গ্যাসকে যদি আমি লিকুইফাই করতে যাই তখন আমার কিছু কন্ডিশন থাকবে। কিরকম কন্ডিশন থাকবে? তার মধ্যে দেখো ২ টা কন্ডিশন আছে। প্রথম কন্ডিশন হচ্ছে এই গ্যাসটাকে আমার কমপক্ষে ক্রিটিক্যাল টেম্পারেচারে নিতে হবে। কোন টেম্পারেচারে নিতে হবে? ক্রিটিক্যাল টেম্পারেচার। ঠিক আছে? বিলো দা ক্রিটিক্যাল টেম্পারেচার। এট লিস্ট ক্রিটিক্যাল টেম্পারেচার অথবা বিলো দা ক্রিটিক্যাল টেম্পারেচার। ঠিক আছে? অর্থাৎ আমি যদি গ্যাসকে যদি লিকুইফাইড করতে চাই টেম্পারেচার কি করতে হবে? কমাইতে হবে। তুমি স্বাভাবিক গতকালকের কথা চিন্তা করো। গতকালকে আমরা কি পড়েছিলাম? টেম্পারেচার যদি বাড়ে তখন দেখা যায় যে গ্যাসের ভলিউম কি হচ্ছে? ইনক্রিজ হচ্ছে। আর টেম্পারেচার যদি কমে গ্যাসের ভলিউম কি হচ্ছে? ডিক্রিজ হচ্ছে। ভলিউম যখন ডিক্রিজ হয় তখন দেখা যায় এদের মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনটা বাড়তে পারে আরকি। এই কারণে আমরা বলতে পারি টেম্পারেচার যদি কমে, টেম্পারেচার কমলে আমরা বলব যে তোমার গ্যাস লিকুইফেকশন হচ্ছে ইজি হয়। তার মানে ক্রিটিক্যাল টেম্পারেচার দিতে হবে অথবা তার চাইতে কম দিতে হবে। এই সাইনটা দিয়ে বুঝেছি তার চাইতে কম। ঠিক আছে? এবং প্রেশার শুধু টেম্পারেচার দিলে হবে না। একটা মিনিমাম অ্যামাউন্ট অফ প্রেশারও কিন্তু এপ্লাই করতে হবে। তো মিনিমাম অ্যামাউন্টের যে পরিমাণ প্রেশার এড করতে হবে সেই পরিমাণ প্রেশারটাকে বলি আমরা ক্রিটিক্যাল প্রেশার। ঠিক আছে? অর্থাৎ প্রেশার দিতে হবে এই ক্রিটিক্যাল প্রেশারের চাইতে বেশি অথবা এট লিস্ট ক্রিটিক্যাল প্রেশারের সমান। ঠিক আছে? এতটুকু একটু খেয়াল রাখো তোমরা। এই দুইটাই হচ্ছে কন্ডিশন। সো এই দুইটা এখানে লিখা আছে। এখন কথা হলো যে এই ক্রিটিক্যাল টেম্পারেচার আর ক্রিটিক্যাল প্রেশার বড় একটা চার্ট আছে, একটু পরে দেখব আমরা। ওই চার্টটা পড়তে হবে কিনা? না ভাইয়া ওই চার্টটা পড়তে হবে না। বাট বইয়ের এখানে যেগুলো দাগানো আছে সেগুলো একটু পড়ে ফেলতে হবে। ঠিক আছে? যেমন এখান থেকে পড়বা ক্রিটিক্যাল টেম্পারেচার অফ কার্বন ডাই অক্সাইড ভেরি ইম্পোর্টেন্ট। ক্রিটিক্যাল টেম্পারেচার অফ কার্বন ডাই অক্সাইড 31.1 ডিগ্রি সেলসিয়াস। এটাই সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট, বাকিগুলো নাইস টু নো। বাট কার্বন ডাই অক্সাইডটা ভাইয়া পড়তে হবে। ঠিক আছে? কার্বন ডাই অক্সাইডটা ভাইয়া পড়তে হবে। ওকে, এরপর দেখো আরেকটা জিনিস আছে, সেটা হলো জুল থমসন ইফেক্ট। এই জিনিসটা কি? দেখো, মনে করো এটা একটা গ্যাস কন্টেইনার। সো এই গ্যাস কন্টেইনারে যে গ্যাসগুলা ছিল ওই গ্যাসগুলাকে যদি আমরা এরকম একটা বড় একটা কন্টেইনারে যদি শিফট করি, এই ছোট কন্টেইনার থেকে যদি আমরা একটা বড় কন্টেইনারে যদি শিফট করি, শিফট করলে কি দেখা যাবে যে হঠাৎ করেই গ্যাসের হচ্ছে ভলিউমটা এক্সপানশন হলো। ভলিউমটা কি হয়ে গেল? অনেক বেশি এক্সপানশন হয়ে গেল। সো একটা ছোট ভলিউম থেকে ভলিউম যখন এক্সপানশন হয়, ভলিউম এক্সপানশন হলে কি দেখা যায়? ভলিউম এক্সপানশন হলে দেখা যায় যে গ্যাসের টেম্পারেচার, আমরা ভলিউম যদি এক্সপানশন করি অর্থাৎ গ্যাসের ভলিউম যদি ইনক্রিজ হয়, প্লাস দেওয়া মানে হচ্ছে ইনক্রিজ হওয়া।
ইনক্রিজ হলে দেখা যাবে টেম্পারেচারটা হচ্ছে ডিক্রিজ হচ্ছে। ওকে, কেন ভাইয়া টেম্পারেচারটা ডিক্রিজ হচ্ছে? টেম্পারেচার ডিক্রিজ হওয়ার পেছনে কারণ হলো গ্যাসকে যখন এক্সপানশন করতে হয় তখন গ্যাসকে হচ্ছে ওয়ার্ক ফোর্স কাজ করতে হয় আর কি। হ্যাঁ, মানে এইটার হলো দেখা যায় যে এনার্জি লাগে গ্যাস এক্সপানশন হতে। ওই এনার্জিটা কোথা থেকে গেইন করবে? গ্যাসের যে ইন্টারনাল এনার্জি আছে সেই এনার্জি থেকে এটা গেইন করবে। ওই ইন্টারনাল এনার্জি থেকে যখন গেইন করে তখন দেখা যায় টেম্পারেচারটা কমে যাচ্ছে আর কি। ঠিক আছে? তাহলে এই যে ইফেক্টটা, হ্যাঁ, এই ইফেক্টটাকে বলা হয় হচ্ছে জুল থমসন ইফেক্ট। ঠিক আছে? এই যে একটা ছোট কন্টেইনার থেকে যখন বড় কন্টেইনারে নিলাম, অর্থাৎ যখন এটা ছোট ভলিউম থেকে ভলিউমটা যখন হঠাৎ করে বড় করলাম, এই যে একটা ইফেক্ট, যে ইফেক্টের জন্য টেম্পারেচার কমে যায় গ্যাসের, এই ইফেক্টটাকেই বলি আমরা জুল থমসন ইফেক্ট। ঠিক আছে? এই ইফেক্টটা কখন কাজে লাগানো হয়? গ্যাস লিকুইফেকশনের সময়। অনেক অনেক কথা লেখা আছে ভাইয়া এখানে। তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্ট সহ অন্যান্য যেখানে এমসিকিউ ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে সেখানকার জন্য তোমার এতটুকু জানলেই চলবে যে গ্যাস লিকুইফেকশনে কোন ইফেক্টটা কাজে লাগে। অ্যান্সার শুড বি জুল থমসন ইফেক্ট। ঠিক আছে? এখান থেকে আর বেশি কিছু লাগবে না ভাইয়া। এই চার্ট পুরাটা লাগবে না। তুমি যদি পড়তে চাও এই যে এখানে যে কয়টা দেওয়া আছে তুমি শুধু এই কয়টা পড়লেই চলবে। ঠিক আছে? আর এই গ্রিন কালিতে যেগুলো দেখানো আছে এগুলো নাইস টু নো। সময় পেলে পড়বা, না পেলে পড়ার দরকার নাই। কারণ এর চেয়ে আরো ইম্পর্টেন্ট অনেক জিনিস সামনে আমরা পাবো। তাহলে এটা আমাদের না পড়লেও চলবে। জাস্ট তোমাদের দেখানোর জন্য নিয়ে আসছি আরকি। ঠিক আছে? যে আমাদের ক্রিটিক্যাল টেম্পারেচার আছে, ক্রিটিক্যাল প্রেসার আছে আর বয়েল টেম্পারেচার আছে। এটা 100% ইম্পর্টেন্ট না। আমরা এটা পড়ার জন্য কিন্তু রিকমেন্ড করছি না। হ্যাঁ? আশা করি বুঝতে পেরেছো। ওকে, এবারে দেখি আমরা বয়েল টেম্পারেচার ইফেক্ট অন গ্যাস লিকুইফেকশন। বয়েল টেম্পারেচারটা কি? এটা আমরা গত ক্লাসে পড়েছি। এটা একটা টেম্পারেচার, যে টেম্পারেচারের মধ্যে আমাদের যে রিয়েল গ্যাস যেগুলো আছে এই গ্যাসগুলো হচ্ছে মানে আমাদের এই রিয়েল গ্যাস যেটাকে আমরা বাংলায় বাস্তব গ্যাস বলি আরকি। এই গ্যাসগুলো হচ্ছে আইডিয়াল গ্যাসের মতো নেচার দেখায় আরকি। হ্যাঁ? রিয়েল গ্যাস বিহেভস লাইক আইডিয়াল গ্যাস ইন বয়েলস টেম্পারেচার। ঠিক আছে? ওকে। তাহলে লিকুইফেকশন অফ দ্য এয়ার, এখান থেকে তাহলে আমাদের পড়া কি? এয়ার লিকুইফেকশনের এই যে ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল এটা একটু পড়তে হবে। হ্যাঁ? ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল প্রেসার, ক্রিটিক্যাল প্রেসার এই দুইটা জিনিস একটু পড়তে হবে। ওকে? আচ্ছা, এখান থেকে তেমন আর বেশি কিছু লাগবে না। আরেকটা জিনিস আছে সেটা হলো ইনভার্সন টেম্পারেচার। যেই টেম্পারেচারের নিচে জুল থমসন ইফেক্ট কাজ করবে সেই টেম্পারেচারটাকে বলি আমরা ইনভার্সন টেম্পারেচার। এই যে কয়েকটা ইনভার্সন টেম্পারেচার দেখানো আছে এগুলা জাস্ট পড়বা। হাইড্রোজেনের জন্য -80 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? হিলিয়ামের জন্য -240। একটা জিনিস একটু খেয়াল করো। হাইড্রোজেনের ক্রিটিক্যাল টেম্পারেচার হচ্ছে 240 আর হিলিয়ামের ইনভার্সন টেম্পারেচার হচ্ছে 240। ঠিক আছে? ওকে, এটা একটু খেয়াল করতে হবে। হ্যাঁ? এখন আসো অন্যান্য বইয়ে কিছু ইনফরমেশন আছে। আমরা তো যেকোনো জায়গাতে যদি আমরা কোনো বক্স পাই তাহলে তো মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য বেশি গুরুত্ব দিয়ে পড়বো, এটাই স্বাভাবিক। সো এখানে একটা বক্স আছে ডিফারেন্সেস বিটুইন এলপিজি এন্ড সিএনজি। ভাই এখান থেকে কি পড়তে হবে? প্রশ্ন আসবে এখান থেকে এরকম হুইচ ওয়ান ইজ কারেক্ট রিগার্ডিং এলপিজি, হুইচ ওয়ান ইজ কারেক্ট রিগার্ডিং সিএনজি এরকম। ঠিক আছে? এখন দেখো এলপিজি এটাকে কি বলছি আমরা? এখানে আমরা হচ্ছে এলপিজি সিএনজি দুইটাতেই তো আমরা অ্যাকচুয়ালি অ্যালকেন পাই, রাইট? আর এলপিজিতে আমরা কোন অ্যালকেন পাই? বেশিরভাগ হচ্ছে বিউটেন প্রোপেন, তাই না? তাহলে বিউটেন প্রোপেন আমরা কিভাবে পেতে পারি? গ্যাস ফিল্ড থেকেও পেতে পারি, আবার হচ্ছে যেটাকে আমরা বলি থার্মাল ক্র্যাকিং। হ্যাঁ? সেই থার্মাল ক্র্যাকিং করেও কিন্তু আমরা পেতে পারি। তাহলে প্রোডাকশনটা হবে থার্মাল ক্র্যাকিং, মানে সোর্সটা হবে ন্যাচারাল গ্যাস অথবা কোনো বড় কোনো পেট্রোলিয়াম। ঠিক আছে? আর সিএনজি এটা তো গ্যাস ফিল্ড থেকে পাওয়া যায়, বিভিন্ন অর্গানিক প্রসেস দিয়ে পাওয়া যায়। ঠিক আছে? তাহলে এখানে প্রোপেন বিউটেন থাকে, নতুন কোনো ইনফরমেশন না। কোনটার ক্যালোরিফিলিক ভ্যালু কত এটাও আমরা আগে পড়ে আসছি। কোনটার কস্ট বেশি বলো তো? এলপিজি, এটার কস্ট বেশি, এটা মোটামুটি সবাই জানে। ঠিক আছে? কারণ তুমি খেয়াল করে দেখো যে এটা এভাবে মনে রাখা যায়, যেখানে কার্বন বেশি তার কস্ট বেশি। ঠিক আছে? তো এখানে কার্বন বেশি এই কারণে হচ্ছে এটা কস্ট বেশি। ঠিক আছে? আর এটা হচ্ছে চিপ হয়ে থাকে। ঠিক আছে? এখন আবার আরেকটা জিনিস চিন্তা করো, কার্বন বেশি থাকলে একটা সুবিধা আছে। সুবিধা কি? যত বেশি কার্বন তত বেশি এনার্জি। ঠিক আছে? এই যে দেখো, যত বেশি কার্বন তত বেশি এনার্জি। এখানে কার্বন কম, এনার্জিও কম। ঠিক আছে? আচ্ছা, কিন্তু অসুবিধাও আছে। যত বেশি কার্বন তত বেশি কার্বন ডাই অক্সাইড। যত বেশি কার্বন তত বেশি কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে? তাহলে দেখো এখানে কার্বন বেশি হওয়ার সাথে সাথে দেখা যায় যে এখানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড রিলিজটা হচ্ছে বেশি হচ্ছে, এখানে কার্বন ডাই অক্সাইড রিলিজটা হচ্ছে কম হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো রিস্ক অফ ফায়ার। রিস্ক অফ ফায়ার কোথায় বেশি? দেখা যায় যে আমাদের এলপিজি এটা তো হচ্ছে এয়ারের থেকে তোমার হচ্ছে ডেন্সার বা এয়ারের থেকে হেভিয়ার। এই কারণে এটা যেকোনো জায়গায় জমে থাকতে পারে, কালেকশন হতে পারে। এই কারণে এখানে লিকেজ লিকেজ হলে পরে ফ্লেম হওয়ার সম্ভাবনা বেশি হয়। আর সিএনজি এটা তো এয়ারের থেকে লাইটার, হ্যাঁ? কারণ এখানে মিথেন থাকে। এয়ারের বেশিরভাগ কম্পোনেন্ট কি নাইট্রোজেন, গতকালকে পড়েছি। তো এটা লাইটার হওয়ার কারণে দেখা যায় যেটা স্প্রেড হয়ে যায়। আর স্প্রেড হয়ে গেলে সেখানে তো ফ্লেম হওয়ার সুযোগ কম থাকবে আরকি। আচ্ছা, ইউজেস কি? এটা বাংলা পড়া। বাংলা পড়া বলতে এটা তোমরা এমনি পড়লেও পারবা, না পড়লেও পারবা, সেটা দরকার নেই। কন্টেইনার আর এলপিজি সবসময়ই সিলিন্ডারে করে তোমার হচ্ছে প্রোভাইড করা হয়। সিএনজিটা সাধারণত পাইপলাইন দিয়ে দেওয়া হয় আরকি। ঠিক আছে? তাহলে এই কোশ্চেনটা অ্যানসার করো তো, ন্যাচারাল গ্যাস ইজ মানে কুলড এট হোয়াট টেম্পারেচার? একটু আগে আমরা কিন্তু পড়ে আসছি, হ্যাঁ? একটু আগে কিন্তু আমরা পড়ে আসছি। এখন তুমি জাস্ট উত্তর করো। ঝটপট উত্তর করে ফেলো। আমরা ন্যাচারাল গ্যাস থেকে যদি এলএনজি পেতে চাই তাহলে কত টেম্পারেচার দিব? খুবই ইজি কোশ্চেন, হ্যাঁ? খুবই ইজি কোশ্চেন। ডেন্টালে আসছে, কঠিন করে পড়া যাবে না। যাই পড়বো সহজ করে পড়বো আমরা, হ্যাঁ? -160 ডিগ্রি সেলসিয়াস একটু আগে পড়েছি। ওকে? আচ্ছা, এবারে চলো আমরা পড়ি আমাদের নতুন আরেকটা পড়া। এটা বায়োলজি পড়ার সাথে অনেকাংশে মিল আছে। এটা হলো আমাদের অ্যাটমসফিয়ারিক লাইটেনিং এন্ড নাইট্রোজেন ফিক্সেশন ইন ল্যান্ড। বায়োলজির সাথে অনেক কিছু মিল আছে এটা। এখন দেখো আমরা বলেছি যে আমাদের এয়ারের মধ্যে যে নাইট্রোজেন আছে, ঠিক আছে? নাইট্রোজেন অফ এয়ার। এই নাইট্রোজেন অফ এয়ারটাকে যদি আমরা ইউজেবল এয়ারে কনভার্ট করি, ঠিক আছে? ইউজেবল এয়ারে যদি মানে নাইট্রোজেনে যদি কনভার্ট করি, এই যে প্রসেসটা, এই প্রসেসটাকেই বলি আমরা নাইট্রোজেন ফিক্সেশন। ঠিক আছে? এখন এই প্রসেসটা আমরা কি কি ওয়েতে করতে পারি? এই প্রসেসটা আমরা ন্যাচারাল ফিক্সেশন করতে পারি, ইন্ডাস্ট্রিয়াল নাইট্রোজেন ফিক্সেশন করতে পারি, বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন করতে পারি। ঠিক আছে? আরেকটা হলো প্ল্যান্ট টু অ্যানিমেল, ওটাও অ্যাকচুয়ালি বায়োলজিক্যাল। এরকম নাইট্রোজেন ফিক্সেশনও কিন্তু আমরা করতে পারি। দেখো ন্যাচারাল বায়োলজিক্যাল ফিক্সেশন কিভাবে হয়? তোমাদের অনেকেরই মনে এরকম একটা প্রশ্ন আসে যে ভাইয়া আমাদের এয়ারের মধ্যে যে নাইট্রোজেন আছে, এই নাইট্রোজেন আর অক্সিজেন এই দুইটা রিঅ্যাকশন করে নাইট্রিক অক্সাইড কেন করে ফেলে না? এটা তো হওয়া উচিত, কিন্তু এটা হয় না। তার পেছনে কারণ কি? একদম সেকেন্ড ক্লাসে পড়ানো হয়েছে তোমাদেরকে। দেখো সেকেন্ড ক্লাস মানে হচ্ছে C2 তে পড়ানো হয়েছে এটার কারণ। মনে করে বলো তো কি কারণ হতে পারে এটা? এই যে নাইট্রোজেন যেটা আছে, এখানে যে বন্ড থাকে, নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল বন্ড, সেই বন্ডকে যদি ভাঙতে হয় কতটুকু এনার্জি দিতে হয় আমাদের বলো? পড়ানো হয়েছে। কতটুকু এনার্জি দিতে হয়? হ্যাঁ, ভেরি গুড। এখানে দিতে হয় হচ্ছে 3000 ডিগ্রি সেলসিয়াস। 3000 ডিগ্রি সেলসিয়াস। এখন তুমি দেখো আমাদের এয়ারের মধ্যে নরমালি, হ্যাঁ, এই 3000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কি অ্যাচিভ করা পসিবল? নরমালি কিন্তু 3000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আমরা অ্যাচিভ করতে পারি না। বিশেষ কিছু কন্ডিশনে পারি। এরকমই কন্ডিশন হচ্ছে লাইটেনিং এন্ড স্টর্ম আরকি, হ্যাঁ? লাইটেনিং যখন হলো তাহলে কি প্রোডাকশন হলো আমাদের? নাইট্রিক অক্সাইড প্রোডাকশন হলো। পরবর্তীতে দেখা যায় আরো অক্সিজেন 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই নাইট্রিক অক্সাইডের সাথে মিলে নাইট্রোজেন ডাই অক্সাইড প্রোডাকশন করতেছে। ঠিক আছে? তারপরে দেখা যায় যে এই নাইট্রোজেন ডাই অক্সাইডের সাথে এখানটাতে হচ্ছে পানি মিশে যায়। ঠিক আছে? এখানটাতে হচ্ছে পানি মিশে যাচ্ছে। সো এই নাইট্রোজেন ডাই অক্সাইডের সাথে পানি মিশে আরো অক্সিজেন দিয়ে এখানে আমাদের ফর্মেশন করতেছে হচ্ছে নাইট্রিক অ্যাসিড। তাহলে এই নাইট্রিক অ্যাসিডটা যখন আমাদের বৃষ্টির পানির সাথে চলে যাচ্ছে যখন মাটিতে যাওয়ার পরে কি হচ্ছে? তোমরা জানো সয়েলের মধ্যে কি থাকে? আমরা কি জানি? অ্যালকালাইন আর্থ মেটাল বলে মেটাল জানি না? এই মেটালগুলো কি থাকে বলো তো দেখি? ক্যালসিয়াম থাকে না? সয়েলের মধ্যে কি থাকে? ক্যালসিয়াম অক্সাইড থাকে না? তাহলে ধরো এখানে ক্যালসিয়াম অক্সাইডের সাথে রিঅ্যাকশন করতেছে। যখন ক্যালসিয়াম অক্সাইডের সাথে রিঅ্যাকশন করবে আলটিমেটলি এখানে আমাদের ক্যালসিয়াম নাইট্রেট প্রোডাকশন করবে। ঠিক আছে? এই ক্যালসিয়াম নাইট্রেটটা আমাদের সয়েলের মধ্যে থাকবে। তবে এটা যখন ওয়াটারের এগেইনস্টে আসবে, তোমরা জানো যে নাইট্রেট সল্টটা হচ্ছে কি হয়? ওয়াটার সলিউবল। তো ওয়াটারে কি এটা অ্যাকচুয়ালি ক্যালসিয়াম 2+ আয়ন, আরেকটা হলো আমাদের এই যে নাইট্রেট আয়ন, হ্যাঁ? এই দুটো আয়নে ডিসোসিয়েট হয়ে থাকবে। এই দুইটা আয়ন আলটিমেটলি কি করতে পারবে? আমাদের যে প্ল্যান্ট আছে সেই প্ল্যান্ট হচ্ছে কি করবে? অ্যাবজর্ব করবে। দেখো তোমাদেরকে পড়ানো হয়েছে না? এরকম একটা কথা পড়ানো হয়েছিল যে নাইট্রেট সল্টগুলো হচ্ছে অ্যাবজর্পশন করে হচ্ছে খুব ইজিলি এবং এটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্পশন হয়। বাট লিস্ট অ্যাবজর্পশন হয় বা সবচেয়ে দেরিতে অ্যাবজর্পশন হয় হচ্ছে আমাদের
আমাদের যেটাকে বলি আমরা ক্যালসিয়াম সল্ট, ঠিক আছে, আমাদের যেটাকে বলি আমরা ক্যালসিয়াম সল্ট, সেটা হচ্ছে সবচেয়ে দেরিতে অ্যাবজর্পশন হয়, ঠিক আছে, সবচেয়ে দেরিতে অ্যাবজর্পশন হয়, এটা একটু মনে রাখতে পারো তোমরা, ঠিক আছে, চাইলে একটু মনে রাখতে হবে অবশ্যই, আমাদের বায়োলজিতে এটা পড়ানো হয়েছে আমি জানি, ঠিক আছে। তাহলে এখান থেকে প্ল্যান্টেট অ্যাবজর্পশন করতে পারবে। তাহলে এই যে নাইট্রেট, এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান, হ্যাঁ, উদ্ভিদের বা প্ল্যান্টের জন্য, সেটা আমরা অ্যাকচুয়ালি কোথা থেকে পেলাম? এই যে এয়ারের নাইট্রোজেন থেকে। সো এটাকেই বলছি আমরা আমাদের নাইট্রোজেন ফিক্সেশন। সো ভাইয়া এখান থেকে পরীক্ষার প্রশ্ন কিভাবে আসবে? এখান থেকে পরীক্ষার প্রশ্ন এই যে এভাবে আসবে যে তোমার কত টেম্পারেচারে নাইট্রিক অক্সাইড প্রোডাকশন হয়, এগুলাই বেশিরভাগ পরীক্ষার প্রশ্ন আসে। আচ্ছা, একটা এমসিকিউ কোশ্চেন আছে, উত্তর করে ফেলো তো ভাইয়া, ওখানে সাইডে একটা এমসিকিউ কোশ্চেন আছে, ঝটপট উত্তর করে ফেলো। কি হবে অ্যান্সার? কি হবে অ্যান্সার? ঝটপট উত্তর করে ফেলো। হুইচ গ্যাস ইজ মোর কম্প্রেসেবল? গত ক্লাসে পড়াইছি যে কোন গ্যাসগুলো বেশিরভাগ কম্প্রেসেবল হয়, যেই গ্যাসের সাইজ যত বেশি সেই গ্যাস তত বেশি কম্প্রেসেবল হবে। তাহলে এটার অ্যান্সার শুড বি কার্বন ডাই অক্সাইড। ওকে, আচ্ছা এখন আসো ইন্ডাস্ট্রিয়াল ফিক্সেশন। ইন্ডাস্ট্রিয়াল ফিক্সেশন মানে কি? আমাদের এয়ারের যে নাইট্রোজেন আছে, এই নাইট্রোজেনটা আমরা কিভাবে ইন্ডাস্ট্রিতে ইউজ করতে পারি? আর নাইট্রোজেনকে ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয় বেসিক্যালি দুইটা প্রসেসের মধ্যে, একটা হলো হেবারবোস প্রসেস, একটা হলো অসওয়াল্ডের প্রসেস। হেবারবোস প্রসেসে আমরা নাইট্রোজেন দিয়ে কি বানাই? আমরা অ্যামোনিয়া বানাই, ঠিক আছে। হেবারবোস প্রসেসে আমরা নাইট্রোজেন দিয়ে বানাই হচ্ছে অ্যামোনিয়া, আর অসওয়াল্ডের প্রসেসে আমরা নাইট্রোজেন দিয়ে কি বানাই? নাইট্রিক অ্যাসিড বানাই বেসিক্যালি, হ্যাঁ। অসওয়াল্ডের প্রসেসে আমরা বেসিক্যালি নাইট্রিক অ্যাসিড বানাই, ঠিক আছে। জাস্ট দুইটা প্রসেসের নাম মনে রাখবে এখান থেকে, আর বেশি কিছু দরকার নেই। এরপর চলে আসো বায়োলজিক্যাল ফিক্সেশন। বায়োলজিক্যাল ফিক্সেশনটা অ্যাকচুয়ালি আমাদের বোটানিতে পড়া হয়ে গেছে, তারপরেও আমরা এখানটাতে একটু আরেকটু বলি। আচ্ছা তোমরা বলো তো দেখি, আমরা এই যে নাইট্রোজেন ফিক্সেটিং কিছু ব্যাকটেরিয়া শিখাইছি তোমাদেরকে, নাইট্রোজেন ফিক্সেটিং ব্যাকটেরিয়া শিখেছিলাম, নাইট্রোজেন ফিক্সেটিং ব্যাকটেরিয়া বায়োলজিতে। এই যে নাইট্রোজেন ফিক্সেটিং যে ব্যাকটেরিয়াগুলো আছে, এদের নামগুলো বলো, হ্যাঁ, এদের নামগুলো বলো। একটা নেমোনিক আমরা তোমাদেরকে বলে দিছি, একটা না তো কয়েকটা, চারটা ব্যাকটেরিয়া আছে, আমরা এদেরকে পড়তে পারি হচ্ছে ক্র্যাপ, এরকম একটা নেমোনিক দিয়ে। সি দিয়ে পড়ি আমরা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, ঠিক আছে। আর দিয়ে পড়ি আমরা হচ্ছে রাইজোবিয়াম, ঠিক আছে। এ দিয়ে পড়ি তোমাদের প্রিয় অ্যাজোটোব্যাক্টার, পি দিয়ে পড়ি সিউডোমোনাস, ঠিক আছে। তাহলে এই কয়টা হচ্ছে আমাদের নাইট্রোজেন ফিক্সেটিং ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াগুলো করে কি? ব্যাকটেরিয়াগুলো করে হচ্ছে আমাদের লিগুমিনাস যে প্ল্যান্টগুলো আছে, লাইক আমাদের বিন, হ্যাঁ, এরকম প্ল্যান্টের রুটের মধ্যে যে নোডিউল থাকে সেই নোডিউলের মধ্যে পাওয়া যায়, ঠিক আছে। এরা কি করে? এয়ারের যে নাইট্রোজেন আছে ওটা থেকে আলটিমেটলি নাইট্রেট সল্ট বানায় আর কি, ঠিক আছে। সো এখানেও একটা প্রসেস কাজ করে, আমরা নাইট্রিফিকেশন যে প্রসেসটা বলি সেটা হলো কি? এই যে অ্যামোনিয়া যেটা আছে, অ্যামোনিয়া থেকে নাইট্রাইট সল্ট হয়, নাইট্রাইট থেকে আলটিমেটলি নাইট্রেট সল্ট হয়, ঠিক আছে। এবং এখানে বিভিন্ন ব্যাকটেরিয়াগুলো হচ্ছে রোল প্লে করে থাকে আর কি। সো এই সেকেন্ড প্রসেসে লাগে আমাদের হচ্ছে নাইট্রোব্যাক্টর, এখানে লাগে আমাদের হচ্ছে নাইট্রোব্যাক্টার, আর এখানটাতে আমাদের কাকে কাকে লাগবে? নাইট্রোকক্কাস আর নাইট্রোসোমোনাস, ঠিক আছে। আচ্ছা বায়োলজির পড়া বেশিরভাগ এখানে আর কি। তাহলে তোমার এখান থেকে মনে রাখতে হবে লিগুমিনাস প্ল্যান্ট কারা কারা আছে, এরাই হচ্ছে সয়েলের নাইট্রোজেন কনসেন্ট্রেশন বাড়াতে পারে। কিভাবে সয়েলের নাইট্রোজেন কনসেন্ট্রেশন বাড়াতে পারে এরা? এই যে আমাদের এয়ারের যে নাইট্রোজেন আছে ওটাকে হচ্ছে নাইট্রেট সল্টে কনভার্ট করতে পারে আর কি, ঠিক আছে। তো লিগুমিনাস প্ল্যান্ট কি কি আছে বলো, জানো তোমরা? লিগুমিনাস প্ল্যান্ট কি কি আছে? এই যে যেমন এখানটাতে আছে, আমরা পড়ি যে তোমার পি, ক্লোভার, আলফালফা, হ্যাঁ, বিনের কথা মনে রাখতে হবে, হ্যাঁ, বিন, হ্যাঁ, এই কথাগুলো একটু মনে রাখবো আমরা। ওকে, এখানে একটু বিন লিখে রাখো তোমরা, বিন, এটা ইম্পর্টেন্ট। ওকে, তো মোটামুটি আমরা এটা হয়ে গেল। আচ্ছা এখন আমরা আরেকটা যেটা বাকি রইলো সেটা হলো আমাদের এয়ার পলিউশন। সো এয়ার পলিউশন থেকে আমাদের বেসিক্যালি এখন পড়তে হবে হচ্ছে এয়ার পলিউটেন্ট কত টাইপের হয়ে থাকে, বেসিক্যালি আমরা পড়ি যে অ্যাকর্ডিং টু সোর্স এয়ার পলিউটেন্ট হতে পারে হচ্ছে টু টাইপসের, প্রাইমারি এন্ড সেকেন্ডারি, ঠিক আছে। প্রাইমারি এন্ড সেকেন্ডারি, ভাই এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কোথায়? দুইটার মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে প্রাইমারি এয়ার পলিউটেন্টটা সরাসরি, হ্যাঁ, যে কোনো একটা সোর্স থেকে আসবে, আর সেকেন্ডারিটা হচ্ছে সরাসরি কোনো সোর্স থেকে আসবে না, বাট প্রাইমারিটার মডিফিকেশন হয়ে আসবে, ঠিক আছে। অর্থাৎ কোনো ইন্ডাস্ট্রির কথা চিন্তা করো বা মোটর ভেহিকলসের কথা চিন্তা করো, যেটা ডিরেক্টলি প্রোডাকশন হচ্ছে সেটাকে বলতেছি আমরা হচ্ছে প্রাইমারি, যেটা ডিরেক্টলি প্রোডাকশন হচ্ছে না সেটা হচ্ছে সেকেন্ডারি, ঠিক আছে। তাহলে দেখো তো আমরা যদি বলি সালফার ডাই অক্সাইড, এটা ডিরেক্টলি প্রোডাকশন হয়, ঠিক আছে। তারপর হচ্ছে নাইট্রিক অক্সাইড, এটাও ডিরেক্টলি প্রোডাকশন হয়, অ্যামোনিয়া এটাও ডিরেক্টলি প্রোডাকশন হয়। কিন্তু দেখো তুমি সালফার ট্রাই অক্সাইড, অথবা তুমি যদি বলো সালফিউরিক অ্যাসিড, ওকে, অথবা তুমি যদি বলো নাইট্রোজেন ডাই অক্সাইড, অথবা যদি বলো নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে। তো এগুলা কিন্তু সরাসরি তোমার পাওয়া যায় না। তবে দেখো সালফার ডাই অক্সাইড থেকে মডিফিকেশন হয়ে সালফার ট্রাই অক্সাইড সালফিউরিক অ্যাসিড হয়, নাইট্রিক অক্সাইড থেকে মডিফিকেশন হয়ে নাইট্রোজেন ডাই অক্সাইড নাইট্রিক অ্যাসিড হয়, ঠিক আছে। সো এদেরকে বলতেছি আমরা প্রাইমারি, আর যারা মডিফিকেশন হয়ে হয় তাদেরকে বলতেছি আমরা হচ্ছে সেকেন্ডারি। এছাড়া নাইট্রোজেনের যত অ্যাসিড, অন্যান্য যত অক্সাইড আছে N2O3 N2O5, এরাও কিন্তু আমাদের সেকেন্ডারি পলিউটেন্ট, ঠিক আছে। ওকে, এখন তোমরা আবার মনে করো না কার্বন মনোক্সাইড থেকে কার্বন ডাই অক্সাইড হয়, এই দুইটা কিন্তু ডিরেক্টলি আসে, ঠিক আছে। দুইটা ডিরেক্টলি আসে, তবে একটু কথা মনে রাখতে হবে যে বেসিক্যালি এখানকার ইনফরমেশন অনুযায়ী আমরা পড়তে পারি যে কার্বন মনোক্সাইড এটা হচ্ছে ইনকমপ্লিট কম্বাশন থেকে আসে, হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে এটা হচ্ছে ইনকমপ্লিট কম্বাশন থেকে আসে। তাহলে এটা আসবে হচ্ছে ইনকমপ্লিট কম্বাশন থেকে, আর যেটা কার্বন ডাই অক্সাইড এটা ইউজুয়ালি আসে হচ্ছে কমপ্লিট কম্বাশন থেকে। কোন একটা কম্বাশন যদি কমপ্লিট হয় তখন এটা আসবে। এতটুকু বোঝা গেল? আচ্ছা এখন দেখো এখান থেকে তোমার এরকম মনে করো একটা কোয়েশ্চেন দিল, ধরো তোমার এখানে অপশন দিল হচ্ছে কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া, ওকে, এবং তার সাথে দিল নাইট্রোজেন ডাই অক্সাইড। এই অপশনগুলো দিয়ে বলো অ্যাকর্ডিং টু টাইপ অফ পলিউটেন্ট হুইচ ওয়ান ইজ ডিফারেন্ট, অ্যান্সার কি হবে বলো? অ্যাকর্ডিং টু টাইপ অফ পলিউটেন্ট হুইচ ওয়ান ইজ ডিফারেন্ট। তোমার তো এখান থেকে প্রশ্ন আসবে, সরাসরি প্রশ্ন আসতে পারে হুইচ ওয়ান ইজ প্রাইমারি পলিউটেন্ট, হুইচ ওয়ান ইজ সেকেন্ডারি পলিউটেন্ট, এরকম প্রশ্ন তো আসবেই। তাছাড়া যদি প্রশ্ন একটু কঠিন করতে চায় টিচাররা, তখন এরকম প্রশ্ন হতে পারে অ্যাকর্ডিং টু টাইপ অফ পলিউটেন্ট হুইচ ওয়ান ইজ ডিফারেন্ট। ভেরি গুড, তুলি অ্যান্সার দিছে, ভেরি গুড, নাইট্রোজেন ডাই অক্সাইড হবে অ্যান্সার, সবার আগে অনেকেই দিছে এটা হবে অ্যান্সার। কেন? কারণ দেখো এই যে এখানে যে তিনটা দিলাম আমি, এই তিনটা হচ্ছে আমার প্রাইমারি, ঠিক আছে, এই তিনটা হচ্ছে প্রাইমারি পলিউটেন্ট, আর এখানে যেটা আছে এটা হচ্ছে কি একটা সেকেন্ডারি পলিউটেন্ট, ওকে। তাহলে এটা একটু খেয়াল করতে হবে আমাদের, ওকে। এছাড়া আরেকটা জিনিস এখান থেকে জানতে হয়, সেটা হলো সিঙ্ক অফ পলিউটেন্ট মানে কি? কিছু পলিউটেন্ট আছে দেখা যায় ন্যাচারালি এই পলিউটেন্ট গুলাকে সৃষ্টিকর্তা আমাদের জন্য রিমেডি হিসেবে কিছু একটা তৈরি করে দিয়েছেন। যেমন আমরা যদি বলি যে আমাদের যে কার্বন ডাই অক্সাইড আছে, এই কার্বন ডাই অক্সাইডের জন্য সিঙ্ক হিসেবে কাজ করে হচ্ছে সি ওয়াটার এন্ড গ্রিন প্ল্যান্ট। আমাদের যেরকম বাসার সিঙ্কে আমরা যেরকম ময়লা পানি ফেলাই দিই, ঠিক একইভাবে আমাদের যে ন্যাচারাল সিঙ্ক আছে এই সিঙ্কের মধ্যে আমরা কি করতে পারি? আমাদের যে পলিউটেন্ট গ্যাস যেগুলো আছে সেই পলিউটেন্ট গ্যাসগুলোকে আমরা এখানে হচ্ছে রিমুভ করতে পারি। যেমন দেখো কার্বন ডাই অক্সাইডের জন্য আমরা ইউজ করি হচ্ছে সি ওয়াটার এন্ড গ্রিন প্ল্যান্ট। কিভাবে? সি ওয়াটারের সাথে কার্বন ডাই অক্সাইড রিঅ্যাকশন করে আলটিমেটলি কার্বনিক অ্যাসিড প্রোডাকশন করে থাকে, আর গ্রিন প্ল্যান্ট এটা কার্বন ডাই অক্সাইড অ্যাবজর্ব করে ডিউরিং দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস। এছাড়া আরেকটা আছে সেটা হলো আমাদের সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের সিঙ্ক হিসেবে কারা কাজ করবে এটা একটু মনে রাখতে হবে। সালফিউরিক অ্যাসিডের সিঙ্ক হিসেবে কাজ করবে হচ্ছে লাইমস্টোন। এই যে আমরা ক্যালসিয়াম কার্বনেট যেটাকে বলি, এটা আমাদের লেমেন্স টার্ম হলো লাইমস্টোন, ঠিক আছে, এটার নাম হলো লাইমস্টোন, ওকে, এটার নাম হলো লাইমস্টোন, ঠিক আছে। আচ্ছা এখন আসি আমরা থ্রেশহোল্ড লিমিটিং ভ্যালু। থ্রেশহোল্ড লিমিটিং ভ্যালু মানে টিএলভি, এটা দিয়ে মাঝে মাঝে প্রশ্ন দেয় যে থ্রেশহোল্ড লিমিটিং ভ্যালু, এই নামটা একটু মনে রাখবা। এটা অ্যাকচুয়ালি সেফ হাইয়েস্ট ডোজ, অর্থাৎ আমাদের যে এনভায়রনমেন্ট আছে, যে এয়ার আছে, এটাতে ম্যাক্সিমাম অ্যামাউন্টে কোনো একটা গ্যাস কতটুকু থাকতে পারবে কোনো পলিউশন না করে বা হিউম্যান বডি সহ অন্যান্য যত এনিমেল প্ল্যান্টস আছে তাদের কোনো ক্ষতি না করে, সেটাকে বলি আমরা থ্রেশহোল্ড লিমিটিং ভ্যালু। ভাই এগুলো মনে রাখা আসলে কোয়াইট ডিফিকাল্ট। ভাইয়ারা এখানে যে কয়টা তিনটা দাগাই দিছি এই তিনটাই পড়ো। সালফার ডাই অক্সাইড পড়তে হবে, কার্বন ডাই অক্সাইড পড়তে হবে, কার্বন মনোক্সাইড পড়তে হবে, সালফার ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, এগুলো ভাইয়া একটু পড়তে হবে আর কি, ঠিক আছে। এখান থেকে একটা জিনিস একটু মনে রাখবা,
যে এই যে সালফার ডাইঅক্সাইড এটাকে বলা হয়ে থাকে মোস্ট ডেঞ্জারাস গ্যাস। হ্যাঁ, মোস্ট ডেঞ্জারাস গ্যাস। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস গ্যাস, অ্যান্সার শুড বি সালফার ডাইঅক্সাইড। তো সালফার ডাইঅক্সাইডের একটা ইফেক্ট আছে, আমরা এই ইফেক্টটাকে বলি যে সালফার ডাইঅক্সাইড ক্যান কজ ব্রঙ্কাইটিস। ঠিক আছে, ব্রঙ্কাইটিস অর রেসপিরেটরি ইলনেস। আমাদের যে ব্রঙ্কাস থাকে তোমরা সবাই জানো, এই সালফার ডাইঅক্সাইডটা যখন ব্রঙ্কাসে আসে, ব্রঙ্কাসে যখন কন্টাক্টে আসে, তখন ব্রঙ্কাসে ইনফ্লামেশন করতে পারে। কেন করতে পারে ইনফ্লামেশন? এই সালফার ডাইঅক্সাইড যখন ব্রঙ্কাসে যায়, ওইখানকার যে ওয়াটার আছে সেই ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে সে আলটিমেটলি সালফিউরিক অ্যাসিড প্রোডাকশন করে ফেলে। এই কারণে দেখা যায় এখানে ইরিটেশন হয়। ইরিটেশন হওয়ার কারণে দেখা যায় যেখানে আমাদের একটা ইনফ্লামেশন বা ইনফ্লামেটরি প্রসেস হচ্ছে, সেই কন্ডিশনটাকে বলি আমরা ব্রঙ্কাইটিস। ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখো কার্বন ডাইঅক্সাইড আর কার্বন মনোক্সাইডের সোর্সেস কি? কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড দুইটাই হচ্ছে কালারলেস, অর্ডারলেস, পয়জনাস। হ্যাঁ, দুইটাই হচ্ছে কালারলেস, অর্ডারলেস, পয়জনাস। ইনকমপ্লিট কম্বাশন অফ দ্য হাইড্রোকার্বন প্রোডিউসেস কার্বন মনোক্সাইড। ঠিক আছে, আর কমপ্লিট কম্বাশন থেকে কার্বন ডাইঅক্সাইড অলরেডি আমরা পড়ে নিয়েছি। আচ্ছা দেখো এখানে এরপরে আছে কার্বন মনোক্সাইড একটা সাইলেন্ট কিলার। কেন সাইলেন্ট কিলার? কারণ এটা রেসপিরেটরি অ্যারেস্ট করে দিতে পারে। আচ্ছা তোমরা আমাকে বলো তো, কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের সাথে কম্বিনেশন হয়ে কার্বন ডাইঅক্সাইড উইথ হিমোগ্লোবিন, হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড উইথ হিমোগ্লোবিন, এইচবি মানে হচ্ছে হিমোগ্লোবিন, এখানে কোন কম্পাউন্ড ফর্মেশন করে বলো তো দেখি? কার্বন ডাইঅক্সাইড বাইন্ডস উইথ হিমোগ্লোবিন ক্যান প্রোডিউস হুইচ ওয়ান? অক্সি হিমোগ্লোবিন বলছে একজন, ভুল হয়েছে। আরেকজন বলছে কার্বক্সি হিমোগ্লোবিন, এটাও ভুল হয়েছে। কারণ হলো যখন অক্সিজেনের সাথে হিমোগ্লোবিন অ্যাড হচ্ছে এটাকে বলি আমরা অক্সি হিমোগ্লোবিন, অক্সি হিমোগ্লোবিন। ঠিক আছে, আচ্ছা যখন কার্বন মনোক্সাইডের সাথে আমাদের হিমোগ্লোবিনটা অ্যাড হচ্ছে তখন আমরা এইখানটাতে বলবো হচ্ছে কার্বক্সি হিমোগ্লোবিন, কার্বক্সি হিমোগ্লোবিন। ঠিক আছে, কার্বক্সি হিমোগ্লোবিন। ওকে, আচ্ছা যেখানে কার্বন ডাইঅক্সাইড এবং হিমোগ্লোবিন হয়েছে এটা একটা নাম আছে, তোমরা ভুলে গেছো। হ্যাঁ, অনেকেই বলছে কার্বামিনো হিমোগ্লোবিন, ভেরি গুড, এটা বায়োলজিতে পড়ানো হয়েছে, কার্বামিনো হিমোগ্লোবিন। ঠিক আছে, কার্বামিনো হিমোগ্লোবিন, তাহলে এটা কার্বামিনো কমপ্লেক্স ফর্মেশন করে। ঠিক আছে, এটুকু একটু মনে রাখতে হবে। দেখো এই দুইটা কিন্তু আমাদের জন্য ভালো, প্রথম দুইটা আমাদের নরমাল ফিজিওলজিক্যাল কন্ডিশন, অক্সিজেন অক্সি হিমোগ্লোবিন কম্পাউন্ড হয়ে আমাদের বডিতে অক্সিজেন সাপ্লাই দিচ্ছে, তাই না? আলটিমেটলি কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টেশনে কার্বামিনো হিমোগ্লোবিনের একটা রোল আছে, কিন্তু এই যে যেটা কার্বক্সি হিমোগ্লোবিন এটা কিন্তু কোনো উপকারী ভূমিকা তো নাই, বরঞ্চ অপকারী ভূমিকা আছে। কেন জানো? কারণ এই যে কার্বক্সি হিমোগ্লোবিন এটা এমন একটা বন্ড করে যেটা হচ্ছে ইরিভার্সিবল। ঠিক আছে, ইরিভার্সিবল একটা বন্ড ফর্মেশন করতে পারে। যেহেতু এটা ইরিভার্সিবল বন্ড ফর্মেশন করে দিচ্ছে, এই কারণে আমরা বলতে পারি যে এই ইরিভার্সিবল বন্ড ফর্মেশনের জন্য এই যে কার্বন মনোক্সাইড এটা হচ্ছে হিমোগ্লোবিনের যে নরমাল ফাংশন অক্সিজেন ক্যারি, সেই ফাংশনটা হ্যাম্পার করতেছে। আলটিমেটলি বডিতে অক্সিজেনের অভাব দেখা দিচ্ছে, আলটিমেটলি হিউম্যান বডির এখানে হচ্ছে তোমার ডেথও হতে পারে এটার জন্য। এই কারণে এটাকে বলা হয়ে থাকে সাইলেন্ট কিলার। ঠিক আছে, হয়ে গেল। এখন এখান থেকে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এই যে আমরা হিমোগ্লোবিনের স্ট্রাকচারের মধ্যে কোন আয়ন পাই? সবাই জানে আয়রনের আয়ন আছে, বাট ইজ দ্যাট ফেরাস অর ফেরিক? তোমরা মনে রাখবে এখানে ফেরাস আয়ন পাচ্ছি আমরা। ঠিক আছে, এখানে কোন আয়ন পাচ্ছি আমরা? ফেরাস আয়ন। ওকে, আচ্ছা পলিউটেন্ট সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড বেসিক্যালি আমরা আমরা কোথা থেকে পাই? যেখানে যেখানে কোল আছে সেখান থেকে পাবো আমরা। ঠিক আছে, মানে কোল বার্ন করলে আমাদের সালফার ডাইঅক্সাইড আসবে, কারণ কোলের মধ্যে কি আছে? সালফার আছে। ওকে, আচ্ছা এখান থেকে দেখি আমরা কিছু মেটাল এক্সট্রাকশনেও দেখা যায় যে এদের সালফাইড ওর থেকে হয়, তো সেখানে আমরা সালফার ডাইঅক্সাইড পেতে পারি। যেমন জিঙ্ক মেটাল, তারপর আছে আমাদের কপার মেটাল, লেড মেটাল, এগুলো দেখা যায় যে সালফাইড ওর থেকে আসে। এই কারণে মেটাল এক্সট্রাকশনে দেখা যায় যে এখানে আমরা সালফার ডাইঅক্সাইড প্রোডাকশন করি আর কি। হ্যাঁ, আচ্ছা সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইডের ইফেক্ট কি? এটা অ্যাসিড রেইন করতে পারে, আইনোজ ইরিটেশন করে, রেসপিরেটরি ইনফ্লামেশন, ব্রঙ্কাইটিস, অ্যাজমা এসব করতে পারে। আচ্ছা তারপর দেখো আমাদের যে নাইট্রিক অক্সাইড গ্যাস আছে এটা একটা কালারলেস গ্যাস, বাট নাইট্রোজেন ডাইঅক্সাইডটা একটা ব্রাউন গ্যাস, একটু মনে রাখতে হবে। হ্যাঁ, এখন এখানে আমাদের নতুন আরেকটা জিনিস দেখতে পাচ্ছি আমরা, প্যান্স, যেটাকে বলি আমরা পারক্সি অ্যাসাইল নাইট্রেট। এইখান থেকে মেডিকেলে অতীতে দুইবার প্রশ্ন চলে আসছে, হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ প্যান্স? এটা খুব সুন্দর একটা নেমোনিক্স আছে, তোমাদের সাথে শেয়ার করতে চাই। প্যান্সের কম্পোনেন্ট আমরা কিভাবে মনে রাখবো? দেখো আমরা এখানে পড়লাম ওহ ফ্রাই প্যান। ঠিক আছে, ওহ ফ্রাই প্যান্স। ঠিক আছে, তুমি চাইলে এভাবে মনে রাখতে পারো যে প্যান্সের কম্পোনেন্ট গুলো কি কি আছে? ওহ ফ্রাই প্যান্স। দেখো এই ও দিয়ে কি পড়ি, এইচ দিয়ে কি পড়ি, ফ্রাই দিয়ে কি পড়ি, পি দিয়ে কি পড়ি, এ দিয়ে কি পড়ি, এন দিয়ে কি পড়ি। ঠিক আছে, এখন এই ও দিয়ে পড়বো আমরা হচ্ছে এখানটাতে ওজোন, এইচ ফর হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন। ঠিক আছে, ফ্রাই ফর ফ্রি রেডিকাল, ফ্রাই ফর ফ্রি রেডিকাল। ওকে, পি ফর পারক্সাইড কম্পাউন্ড, পি ফর পারক্সাইড কম্পাউন্ড, এ ফর অ্যাটমিক অক্সিজেন, অ্যাটমিক অক্সিজেন। ঠিক আছে, আর এন এস ফর নাইট্রোজেনের অক্সাইড, ইট মে বি নাইট্রোজেন ডাইঅক্সাইড, ইট মে বি নাইট্রিক অক্সাইড। ঠিক আছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, অক্সাইডস অফ নাইট্রোজেন। সো দেখো তোমার এখানে পরীক্ষার প্রশ্ন কিভাবে দিবে? পরীক্ষার প্রশ্ন দিবে হুইচ ওয়ান ইজ নট আ কম্পোনেন্ট অফ পেন্স, দ্যাট মিন্স পারক্সিয়াসাইল নাইট্রেট। ঠিক আছে, এটা কি জিনিস? দেখো অনেক সময় দেখা যায় বিশেষ করে অনেক হাই রাইজ বিল্ডিং যে এলাকায় আছে ওই এলাকায় ভালো দেখা যায়, উপর থেকে নিচের দিকে তাকাইলে দেখা যায় যে হ্যাঁ সবসময়ই মনে হচ্ছে যে একটা ফগি একটা ওয়েদার, নিচের জায়গাটা ঠিক মতো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি না আমরা। সেই এই যে ফগি একটা ওয়েদার, হ্যাঁ এই যে এই ফগি একটা কন্ডিশন, এটাকে বলা হয় স্মোক। স্মোক কেন বলা হলো? কারণ এখানে স্মোক যেগুলো আছে এটা ফগের মতো হয়েছে, এই কারণে স্মোক আর ফগ দুইটা মিলে হয়েছে এটার নাম স্মোক। ঠিক আছে, তাহলে পেন্স আমরা এখান থেকে শিখে নিলাম। ওকে, তো এটাকে বলা হয় ফটোকেমিক্যাল স্মোক। তাহলে ফটোকেমিক্যাল স্মোকে কি থাকে? বেসিক্যালি প্যান্স থাকে। ওকে, এখন এয়ার পলিউশনের ইফেক্ট কি কি আছে? তো অ্যাটমসফিয়ারের মধ্যে ইফেক্ট কি? গ্লোবাল ওয়ার্মিং করতেছে, হ্যাঁ, তারপর আমাদের এনভায়রনমেন্টাল যেই কন্ডিশন আছে সেটাকে নষ্ট করে দিচ্ছে। ইফেক্ট অন হেলথ, হেলথের উপর বেশি ইফেক্ট আছে। এমন একটা কথা বলা হয় যে আমাদের এখন যে প্রতিদিন যে পরিমাণ মানুষ মারা যায় তার বেশিরভাগ নাকি মারা যায় এই এয়ার পলিউশনের কনসিকুয়েন্সের জন্য। হ্যাঁ, সো এই হেলথ রিলেটেড তাহলে এটা একটা হ্যাজার্ড আছে যে ডাস্টগুলো আছে আমাদের মধ্যে, আমরা যারা অনেকেই আছি আমরা অ্যাজমা পেশেন্ট, অ্যাজমা হলে দেখা যায় যে তোমার ধুলাবালি বা এরকম ময়লা কোনো পরিবেশে গেলেই তাদের আবার অ্যাজমা অ্যাটাক হয়ে যায়। তো এখানে যে ব্রিদিং প্রবলেম হয় আর কি। হ্যাঁ, আবার দেখো কার্বন মনোক্সাইড এর একটা টক্সিক ইফেক্ট আছে, টক্সিক ইফেক্ট এটা মানুষকে মেরেও ফেলতে পারে। আর ফটোকেমিক্যাল স্মোক যেগুলো আছে এগুলা আইনোজ, এগুলাকে ইরিটেশন করতে পারে। আর ইফেক্ট অন এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টের মধ্যে দেখো কি আছে? নাইট্রোজেনের অক্সাইড, সালফারের অক্সাইড, এরা অ্যাসিড রেইন প্রোডাকশন করে। অ্যাসিড রেইন প্রোডাকশন করলে কি হবে? অ্যাসিড রেইনের যে ইফেক্ট আছে আমাদের প্ল্যান্টের মধ্যে অ্যাসিড রেইনের ইফেক্ট আছে, মধ্যে দেখো প্ল্যান্ট অনেকগুলো মরে যায় অ্যাসিড রেইনের ইফেক্টে। আবার অনেকে গল্প পড়ছো বা অনেকে শুনেছো এরকম যে আগ্রায় যে আমাদের তাজমহল আছে সেই তাজমহলের যে ওয়াল সেগুলো ক্ষয়ে যাচ্ছে। কেন? কারণ সেখানে অ্যাসিড রেইন হয়ে তার মার্বেলের মধ্যে যে ক্যালসিয়াম কার্বনেট আছে এগুলোর সাথে রিঅ্যাকশন করে এগুলোকে নষ্ট করে দিচ্ছে। ঠিক আছে, তো এখান থেকে আমাদের বেসিক্যালি কোশ্চেন হচ্ছে পেন্স। ওকে, তাহলে এখন দেখো তো ইনকমপ্লিট কম্বাশন হলে কি প্রোডাকশন হয় এটা অ্যান্সার করো তো। একটু আগে পড়েছি আমরা। হ্যাঁ, ইনকমপ্লিট প্রোডাকশনে কোনটা প্রোডাকশন হয়? ভেরি গুড, অনেকেই কারেক্ট অ্যান্সার দিছো, ভেরি গুড। ইনকমপ্লিট কম্বাশনে আসবে হচ্ছে কার্বন মনোক্সাইড। ঠিক আছে, আচ্ছা এবারে চলো আমরা করি হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট।
গ্রিন হাউস ইফেক্ট অ্যাকচুয়ালি কি, দেখো এটা পড়তে গেলে আগে বুঝতে হবে হোয়াট ইজ গ্রিন হাউস। গ্রিন হাউস কি জিনিস, দেখো যেই কান্ট্রিগুলোতে দেখা যায় যে তোমার শীত অনেক বেশি, হ্যাঁ মানে হচ্ছে শীত প্রধান দেশ যেগুলো, ওইসব এলাকাতে দেখা যায় যে তোমার ভেজিটেবল বা অন্যান্য যে প্ল্যান্ট আছে এগুলো গ্রো করার জন্য অপটিমাম টেম্পারেচার থাকে না, হ্যাঁ। সো দেখা যায় আর্টিফিশিয়ালি টেম্পারেচারটা রাইজ করানোর ট্রাই করা হয়েছে। তো ওই ধরনের যে টেকনোলজি ওটাকেই বলা হয় গ্রিন হাউস। কি করা হয়, একটা গ্লাস মেড একটা তোমার রুম নেওয়া হয়, এবং এই যে এটার যে গ্লাসটা আছে এটার মধ্যে দেখা যায় যে আমাদের যেই তোমার যেটা স্মল ওয়েভ লেন্থের যে রেগুলো আছে লাইক সানলাইট যেগুলো আছে এগুলো ঢুকতে পারতেছে। ঢোকার পর এখন আমরা জানি যে কোনো কিছু থেকে এমিশন আবার হিট এমিশন হয়, লাইক এখন আমাদের সয়েল যখন হিট এমিশন করে ওটা সাধারণত আয়ার রেঞ্জে পড়ে। সো আয়ার রেঞ্জে আমরা জানি যে তোমার ওয়েভ লেন্থটা একটু বেশি, হ্যাঁ বেশি হওয়ার কারণে দেখা যায় যে এটা ওই গ্রিন হাউসের যেই তোমার গ্লাসটা আছে এই গ্লাসটাকে তোমার ট্রেভার্স করে যেতে পারতেছে না, মানে এটাকে ট্রান্সমিট করতে পারতেছে না। সো এটা ভেতরে থেকে যাচ্ছে, ভেতরে হিটটা থেকে যাওয়ার জন্য ভেতরে টেম্পারেচারটা বাড়তেছে। সো এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে হলো গ্রিন হাউসের টেম্পারেচার কত। গ্রিন হাউসের টেম্পারেচার শুড বি 38 to 39 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এখন এটা তো হচ্ছে আমাদের গেল আর্টিফিশিয়াল গ্রিন হাউস। এবারে আসি আমরা আমাদের যে গ্রিন হাউস অর্থাৎ আমাদের যে ওয়ার্ল্ড বাই আর্থের যে গ্রিন হাউস, ন্যাচারাল গ্রিন হাউস, এটা কি। ন্যাচারালি দেখা যায় যে আমাদের তোমার কিছু গ্যাসেস আছে যেই গ্যাসগুলা এরকম যে এমিটেড আয়ার রে যেগুলো আছে এগুলাকে অ্যাবজর্ব করে রাখতে পারে, ওই গ্যাসগুলোকে বলি আমরা হচ্ছে গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে, তাহলে এখন তোমরা বলো তো যে এই যে গ্রিন হাউস গ্যাস যেগুলো আছে, হ্যাঁ এই গ্রিন হাউস গ্যাস আমাদের জন্য এটা কি ভালো নাকি খারাপ, তোমাদের কাছে কি মনে হয় যে গ্রিন হাউস গ্যাস এটা কি আমাদের জন্য ভালো নাকি খারাপ, গুড অর ব্যাড বলো। জি আর বি লিখলে বুঝবো আমি। নট গুড, প্রদীপ্ত লিখছে নট গুড, জারিফ লিখছে গুড, একজন কারেক্ট অ্যান্সার দিছে গুড এন্ড ব্যাড বোথ। হ্যাঁ গুড এন্ড ব্যাড বোথ, গুড কোন সেন্সে, দেখো এটা বেনিফিশিয়াল ইফেক্ট হচ্ছে যদি আমাদের এই এনভায়রনমেন্টে গ্রিন হাউস গ্যাসগুলো না থাকতো তাহলে আমাদের এনভায়রনমেন্টের টেম্পারেচার অনেক কম থাকতো, এবং এটা বলা হয়ে থাকে গ্রিন হাউস গ্যাস না থাকলে আমাদের এনভায়রনমেন্টের টেম্পারেচার হতো -30 ডিগ্রি সেলসিয়াস। সো অত কম টেম্পারেচারে অ্যাকচুয়ালি আমরা কিন্তু সার্ভাইভ করতে পারতাম না। সো এই সেন্সে হচ্ছে গুড। ঠিক আছে, তাহলে আমাদের অপটিমাম এনভায়রনমেন্টাল যে টেম্পারেচারটা আছে যেটাকে বলি আমরা 15 ডিগ্রি সেলসিয়াস, এটা অপটিমাম বা এভারেজ টেম্পারেচার। ঠিক আছে, সো এই এভারেজ টেম্পারেচার যে 15 ডিগ্রি সেলসিয়াস এটাকে মেইনটেইন করতে আমাদের গ্রিন হাউস গ্যাসের একটা কাজ আছে। ঠিক আছে, কিন্তু এটার আবার ক্ষতি আছে কখন, যখন এটা এক্সেস অ্যামাউন্টে হবে তখন দেখা যায় যে এটা কি করতেছে, গ্লোবাল ওয়ার্মিং করতেছে। ঠিক আছে, গ্লোবাল ওয়ার্মিং করতেছে। গ্লোবাল ওয়ার্মিং হলে কি অসুবিধা হবে আমাদের, এই যে আমাদের দেখবা যে এখন কিন্তু আমরা গ্লোবাল ওয়ার্মিং এর তোমার আভাস পাচ্ছি। দেখো এখন কিন্তু নভেম্বর শেষ হয়ে ডিসেম্বর চলে আসতেছে, কিন্তু আমরা কিন্তু এখন আগের মতো অতটা শীত অনুভব করি না বাংলাদেশে, তাই না। আগে কিন্তু নভেম্বর মাসের এই সময়টাতে বেশ ভালো ঠান্ডা পড়ে যেত, এখন আমরা ওগুলো দেখতে পাই না। এটা গ্লোবাল ওয়ার্মিং এর প্রসেস। গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দেখা যায় এখন যখন বৃষ্টি দরকার তখন হচ্ছে না বৃষ্টি, বৃষ্টি না দরকার যখন তখন বৃষ্টি হচ্ছে আর কি। এগুলো গ্লোবাল ওয়ার্মিং এর ইফেক্ট। আবার দেখো গ্লেশিয়ারের কথা যদি বলি, গ্লেশিয়ার থেকে দেখা যায় যে বরফ গলে যাচ্ছে, সমুদ্রের বা সি লেভেল যেটা আছে এটাকে উপরে করে দিচ্ছে। সো এগুলো হচ্ছে আমাদের গ্লোবাল ওয়ার্মিং এর ইফেক্ট। এখন এই জায়গা থেকে সেলিব্রিটি কোশ্চেন হচ্ছে তোমার কোন গ্যাসটা গ্লোবাল ওয়ার্মিং এর জন্য রেসপন্সিবল, কোন গ্যাসটা গ্রিন হাউস গ্যাস, এইগুলা তুমি যদি কোনো কিছু না পারো অ্যান্সার করে দিবা কার্বন ডাইঅক্সাইড, দেখবা বেশিরভাগ অ্যান্সার কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, তারপর আমরা তো পড়বো, অবশ্যই পড়বো, তবে মেইন কালপিট হচ্ছে এখানকার কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমরা গ্রিন হাউস গ্যাস এটা কাদেরকে বলতে পারবো আমরা গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে, তাহলে কাদেরকে বলবো আমরা গ্রিন হাউস গ্যাস। তাহলে গ্রিন হাউস গ্যাসের কিছু ক্রাইটেরিয়া থাকে, যেমন ক্রাইটেরিয়া নাম্বার 1 হচ্ছে 3 or more অ্যাটম থাকতে হবে। ঠিক আছে, 3 or more অ্যাটম থাকতে হবে একটা গ্যাসের মধ্যে গ্রিন হাউস গ্যাস হওয়ার জন্য। এরপরে হচ্ছে এটার যে ভাইব্রেশন, যে কোনো একটা তোমার মলিকিউল হলেও তো তার নিজস্ব একটা বন্ডের ভাইব্রেশন থাকে, এর ভাইব্রেশনটা হবে হচ্ছে আয়ার রের ভাইব্রেশনের সাথে করেসপন্ডিং, কারণ এই কারণেই তাহলে সে কি করতে পারবে, আয়ার রেটা অ্যাবজর্ব করতে পারবে আর কি। ঠিক আছে, তাহলে দেখো যে কারা কারা গ্রিন হাউস গ্যাস, তাহলে যে কার্বন ডাইঅক্সাইড এখানে দেখো তিনটা তিনটা হচ্ছে কি আছে, তিনটা আমাদের অ্যাটম আছে, তো এটা একটা গ্রিন হাউস গ্যাস। তারপর দেখো মিথেন, এটাও একটা গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাস, মিথেন গ্রিন হাউস গ্যাস, তারপর আমাদের যে ভেপার এটাও একটা গ্রিন হাউস গ্যাস, তারপর যে নাইট্রাস অক্সাইড আছে এটাও একটা গ্রিন হাউস গ্যাস, তারপর যে সিএফসি আছে এগুলোও কিন্তু গ্রিন হাউস গ্যাস। কিন্তু দেখো আমাদের যে নাইট্রোজেনের কথা বলি, অক্সিজেনের কথা বলি, এগুলো কিন্তু গ্রিন হাউস গ্যাস না। কেন না, কারণ প্রথম প্রথম যে কন্ডিশন সেটাতেই বাদ, 3 or more। নাইট্রোজেনে কয়টা অ্যাটম আছে, দুইটা অ্যাটম আছে, অক্সিজেনে কয়টা অ্যাটম আছে, দুইটা অ্যাটম আছে। সো এটা কিন্তু গ্রিন হাউস গ্যাস না। এরকম প্রশ্ন তোমার পরীক্ষায় হতে পারে। এই যে দেখো, উইদাউট গ্রিন হাউস গ্যাস দ্য টেম্পারেচার অফ এনভায়রনমেন্ট শুড বি -30 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, কন্ডিশন অফ দ্য গ্রিন হাউস গ্যাস অলরেডি আমরা পড়ে ফেলেছি, 3 or 4 অ্যাটম থাকতে হবে, ভাইব্রেশন ফ্রিকোয়েন্সিটা দেখা যায় যে আইআর রেঞ্জের সাথে করেসপন্ড করতে হবে আর কি। হ্যাঁ, এছাড়াও দেখা যায় দোজ মলিকুল মাস্ট ভেরিয়েবল ডাইপোল মোমেন্ট, মানে এখানে ডাইপোল মোমেন্ট থাকতে হবে, ডাইপোল মোমেন্ট না থাকলে এটা কাজ করবে না। ঠিক আছে, ওকে, তাহলে অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন এরা কিন্তু গ্রিন হাউস গ্যাস না। তাহলে এখান থেকে পরীক্ষা কোশ্চেন দিবে কি, হুইচ ওয়ান ইজ গ্রিন হাউস গ্যাস, হুইচ ওয়ান ইজ নট গ্রিন হাউস গ্যাস, এরকম কোশ্চেন তোমাকে পরীক্ষায় দিবে। এখন গ্রিন হাউস গ্যাসগুলোর মধ্যে প্রিন্সিপাল কোনটা বলো, মেইন গ্রিন হাউস গ্যাস কোনটা পরীক্ষায় আসে এবং অতীতে আসছে পরীক্ষা, মেডিকেলে আসছে, ডেন্টালে আসছে। মেইন গ্রিন হাউস গ্যাস হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড, মেইন গ্রিন হাউস গ্যাস হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন গ্রিন হাউস গ্যাসের জন্য আমাদের এভারেজ টেম্পারেচার অফ দ্য ওয়ার্ল্ড কত হয়েছে, 15 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, আচ্ছা তাহলে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য মেইনলি রেসপন্সিবল কোন গ্যাস বলো, এগুলো পরীক্ষায় প্রশ্ন আসে, হুইচ গ্যাস ইজ মোস্টলি রেসপন্সিবল ফর গ্লোবাল ওয়ার্মিং, অ্যান্সার শুড বি কার্বন ডাইঅক্সাইড, ভেরি ভেরি গুড। ঠিক আছে, অ্যান্সার শুড বি কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, ওকে, এখন দেখো কার্বন ডাইঅক্সাইড এটা তো গ্রিন হাউস গ্যাস, এটা আইআর অ্যাবজর্ব করে। এখন এখানটাতে আরো কিছু কোশ্চেন আসে, কি কি টাইপের কোশ্চেন আসে সেটা বলি। একটা টাইপের কোশ্চেন আসে হচ্ছে হুইচ ওয়ান ইজ গ্রিন হাউস গ্যাস, হুইচ ওয়ান ইজ নট এ গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে, তাহলে এটা একটা টাইপের কোশ্চেন, গ্রিন হাউস গ্যাস। ওকে, তারপর এখান থেকে এরপরে যেটা আছে সেটা হলো তোমার ইফেক্ট অফ গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে, ইফেক্ট কোনটার ইফেক্ট কত বেশি, কোনটার ইফেক্ট কত কম, এরকম আসতে পারে। আর পার্সেন্টেজ এটা কম আসে, এটা এত বেশি আসে না, বাট আসতে পারে আর কি। তাহলে তুমি এই বক্সটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে পড়বা যে এখানে গ্রিন হাউস গ্যাস কারা কারা আছে, এখানটাতে গ্রিন হাউস গ্যাস কারা কারা আছে, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সিএফসি, ওজোন। হ্যাঁ, দেখো ওজোনে কিন্তু আমরা দেখতে পাই হচ্ছে তোমার তিনটা আছে, অক্সিজেনে কিন্তু দুইটা আছে, নাইট্রাস অক্সাইড, ওয়াটার ভেপার। ঠিক আছে, প্রত্যেকটা নাম মনে রাখতে হবে, পার্সেন্টেজ মনে রাখতে পারলে ভালো। এবং এই কম্পারেটিভ যে ইফেক্ট আছে, দেখো ইফেক্টের মধ্যে সবচেয়ে বেশি ইফেক্ট কার বলো তো ভাইয়া, সবচেয়ে বেশি ইফেক্ট কার, হুইচ গ্রিন হাউস গ্যাস হ্যাজ মোস্ট গ্রিন হাউস ইফেক্ট, মোস্ট গ্রিন হাউস ইফেক্ট, ভেরি ভেরি গুড, সিএফসি। কারণ দেখো এটার গ্রিন হাউস ইফেক্ট হচ্ছে কত, 15,000 টাইমস। ঠিক আছে, যদি বলা হয় হুইচ ওয়ান হ্যাজ লিস্ট গ্রিন হাউস ইফেক্ট ক্যাপাসিটি, কি হবে অ্যান্সার, মোস্ট বললে আমরা সিএফসি উত্তর করবো। ঠিক আছে, যদি লিস্ট বলে তখন কি করবো অ্যান্সার, ওয়াটার ভেপার, ভেরি ভেরি গুড। কারণ এটা দেখো অনলি 0.2 টাইমস, এবং এটা বলা হয় 5 টাইমস লেস হয়, কার্বন ডাইঅক্সাইডের থেকেও এটার গ্রিন হাউস ক্যাপাসিটি 5 টাইমস লেস হয়। ওকে, এখন গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দেখা যায় যে আমাদের প্রতি বছরে টেম্পারেচারটা ইনক্রিজ হচ্ছে। তাহলে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য 2050 সালের মধ্যে আমাদের টেম্পারেচার ইনক্রিজ হবে হচ্ছে 3 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাহলে আমাদের টেম্পারেচার কিন্তু গ্লোবাল ওয়ার্মিং ইনক্রিজ হচ্ছে, কিন্তু 50 সালের মধ্যে এটা হয়ে যাবে 3 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, আচ্ছা এখানে কিছু ইতিহাস হিস্ট্রি লেখা আছে, তোমার ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন কবে হয়েছে না হয়েছে, এগুলো মেডিকেলের জন্য আমাদের দরকার নাই। ঠিক আছে, মিথেন গ্যাস,
মিথেন গ্যাসের সোর্স গুলো একটু দেখে রাখতে পারো। সোর্স হচ্ছে যে ইউরিন, বডি ওয়েট, তারপর হচ্ছে তোমার কাউডাং, এসব জায়গা থেকে আসতে পারে। হ্যাঁ, জাস্ট একবার রিডিং, ইম্পর্টেন্ট কিছু না এখান থেকে। সিএফসি তোমরা বলছো যে এটার গ্রিন হাউস ইফেক্ট সবচেয়ে বেশি। ইয়েস, গ্রিন হাউস ইফেক্ট সবচেয়ে বেশি হওয়ার কারণে এটাকে একটা স্পেশাল নাম দেওয়া হয়েছে। এটাকে বলা হয় সুপার গ্রিন হাউস ইফেক্ট। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে হুইচ গ্যাস হ্যাজ সুপার গ্রিন হাউস ইফেক্ট, অ্যান্সার শুড বি, বলো, হুইচ গ্যাস হ্যাজ সুপার গ্রিন হাউস ইফেক্ট, তখন অ্যান্সার কি হবে? ভেরি গুড, সিএফসি হবে অ্যান্সার। ঠিক আছে, ওকে। তারপর এখানে যেগুলো আছে দাগানো নাই, এগুলো না পড়লেও চলবে, দাগানো লাইনই অনেক। ঠিক আছে, দাগানোগুলো না পড়লেও চলবে, যদি কেউ টাইম পাও তুমি পড়তে পারো, অসুবিধা নাই। কিন্তু টাইম না পেলে তোমার আগে টার্গেট থাকবে যেগুলো ভাইয়া পড়াই দিচ্ছি দাগানো লাইন, এই জিনিসগুলো আগে আগে পড়ে ফেলা। এগুলো পড়ার পর তুমি হচ্ছে প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করার পর তোমার কাছে টাইম থাকলে তুমি বাকিগুলো পড়ো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা। এট প্রেজেন্ট দ্য মেইন কজ অফ দ্য গ্লোবাল ওয়ার্মিং ইজ কার্বন ডাইঅক্সাইড ইনক্রিজ, এটা আমাদের কিন্তু পড়া শেষ। ডিউরিং লাস্ট 50 ইয়ার্স গ্লোবাল ওয়ার্মিং হ্যাজ ইনক্রিজিং এট দ্য রেট অফ 0.6 ডিগ্রি সেলসিয়াস। তাহলে প্রতি বছরে দেখতে পাই আমরা কত করে বাড়তেছে, এটা 0.6 ডিগ্রি সেলসিয়াস করে বাড়তেছে। ওকে, আচ্ছা। এখন দেখো যে এই গ্লোবাল ওয়ার্মিং এর কিছু ইফেক্ট আর কি। হ্যাঁ, তো এখানে যে কম্পিউটার মডেল আছে পটেনশিয়াল ওয়ার্মিং, এটা 3 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজ হবে 2050 সালের মধ্যে। অলরেডি ভাইয়া তোমাদেরকে আগে বলেছি। এছাড়া বলা হয়ে থাকে যে 17% অফ দ্য লোয়ার ল্যান্ড অফ বাংলাদেশ উইল বি সাবমার্জড ইন ওশিয়ান ওয়াটার। কারণ আমরা বলেছি যে এখানে হচ্ছে সি লেভেলটা উপরে উঠে আসছে, কারণ কি গ্লেশিয়াল যে আইস আছে সেগুলো মেল্টিং হচ্ছে। ওকে, আচ্ছা। এখন দেখো এখানে কিছু ইনফরমেটিভ কথাবার্তা আছে যে 34% অফ দ্য ইনকামিং সানরে রিটার্ন ব্যাক টু দ্য আউটার ইউনিভার্স আফটার রিফ্লেকশন ফ্রম দ্য আর্থ সারফেস। ঠিক আছে, তাহলে ব্যাক রিটার্ন হয় কতটুকু? 34%। ঠিক আছে, ওকে। এখন অ্যাবজর্পশন হয় কতটুকু? 42%। 23% হচ্ছে ইভাপোরেটেড হয়। হ্যাঁ, 23% ইউজ টু ইভাপোরেট দ্য সি ওয়াটার টু ক্লাউড। এই ইনফরমেশনগুলো নাইস টু নো, যদি পড়ো ভালো, না পড়লে ক্ষতি নাই। ঠিক আছে, আচ্ছা। এবারে আসো ফরমেশন অফ দ্য ওজোন লেয়ার। জাস্ট এতটুকু জানলেই চলবে যে ওজোন লেয়ার এটা কোন রিজিয়নে আছে বলো তো দেখি। আমাদের যে এনভায়রনমেন্টের যে আমরা 4টা রিজিয়ন পড়ি তার মধ্যে কোন রিজিয়নের মধ্যে ওজোন লেয়ারটা আছে? ঝটপট বলে ফেলো, কোন রিজিয়নের মধ্যে ওজোন লেয়ার? ভেরি ভেরি গুড, স্ট্র্যাটোস্ফিয়ার, তাই না? এই ওজোন লেয়ারের বেসিক কাজ কি? ওজোন লেয়ারের বেসিক কাজ হচ্ছে আমাদেরকে ইউভি রের হাত থেকে রক্ষা করা। কারণ হলো এই ইউভি রে যেটা আছে সেটা আমাদের জন্য ক্ষতিকারক। এটা আমাদের স্কিন ক্যান্সার করতে পারে, এটা আমাদের আইতে ক্যাটারাক্ট ফর্মেশন করতে পারে। ক্যাটারাক্টের বাংলা হলো ছানি পড়া। হ্যাঁ, এখন আমাদের এই যে এনভায়রনমেন্টাল পলিউশন হচ্ছে, এই পলিউশনের জন্য দেখা যায় যে আমাদের জন্য এই যে এত উপকারী একটা ওজোন লেয়ার, এই ওজোন লেয়ারটা আস্তে আস্তে ডিপ্লেশন হচ্ছে। ডিপ্লেশন হচ্ছে মানে কি? আস্তে আস্তে ওজোন লেয়ারটা ক্ষয় হয়ে যাচ্ছে। সো ওজোন লেয়ার যে ক্ষয় হয়ে যাচ্ছে এই কারণে সায়েন্টিস্টরা চিন্তা করে গেল। তখন সায়েন্টিস্টরা চিন্তা করলো যে এটার অবশ্যই একটা রেট দিতে হবে, একটা ইউনিট দিতে হবে, তাহলে আমরা মেজার করতে পারবো কোন জায়গাতে বেশি ক্ষয় হচ্ছে, কোথায় কম ক্ষয় হচ্ছে। এরকম একটা ইউনিটের নাম হচ্ছে ডবসন ইউনিট। এটা একটু মনে রাখতে হবে যে ওজোন লেয়ার ডিপ্লেশনের ইউনিট কি? ডবসন ইউনিট। সো 1 ডবসন ইউনিট বলতে আমরা কি বুঝি? ডেনসিটি অফ 0.01 মিলিমিটার অফ লেয়ার অফ দ্য ওজোন গ্যাস ইজ কল্ড 1 ডবসন ইউনিট। ঠিক আছে, এবং এখানে বলা হয়ে থাকে যে নরমাল অ্যাটমসফিয়ারিক ওজোন লেয়ার যদি 350 ডবসন ইউনিট হয় তখন হচ্ছে নরমাল। তবে এটা ক্যান্সার আর ক্যাপ্রিকনে আলাদা আলাদা হয়ে থাকে কিছুটা। এবং দেখো এটা ক্যান্সার ক্যাপ্রিকনের ক্ষেত্রে আমরা বলি তোমার 250 ডবসন ইউনিট হয়, কিন্তু সাবপোলার রিজিয়নে এটা 450 ডবসন ইউনিট হয়। এগুলো একটু মনে রাখতে হবে। ওকে, এখন এই যে আমাদের ওজোন লেয়ার যে ডিপ্লেশন হচ্ছে, এই ওজোন লেয়ার ডিপ্লেশনের জন্য মেইন রেসপন্সিবল কে? এখানেও কি কার্বন ডাই অক্সাইড বলবা? এখানে আবার কার্বন ডাই অক্সাইড বলে দিও না। এটার জন্য মেইনলি রেসপন্সিবল কিন্তু ক্লোরিন। সো এই ওজোন গ্যাস বা ওজোন লেয়ার ডিপ্লেশনের জন্য মেইনলি রেসপন্সিবল যে ক্লোরিন, এই কথাটা প্রপোজাল দিয়েছেন আরেকজন সায়েন্টিস্ট, তার নাম হচ্ছে সোসান সোলোমান। ঠিক আছে, সোসান সোলোমান, জাস্ট নামটা মনে রাখো। আচ্ছা, এবারে আসো বিভিন্ন ধরনের সিএফসি। সিএফসি মানে আমরা কি বুঝি? সিএফসি মানে আমরা বুঝি হচ্ছে ফ্রিয়ন, যেটাকে আমরা বলি ক্লোরোফ্লোরোকার্বন। এগুলো আমাদের কি কি কাজে ইউজ করা হয় সেটা একটু দেখে নিলাম আমরা। আমরা সিএফসি নাম্বারিংটা শিখবো, বাট সেটা একটু সামনে শিখবো আর কি। হ্যাঁ, আচ্ছা। আর এখানেই শিখে নিই, অসুবিধা নেই। সামনে আমাদের ইকুয়েশন লেখা আছে, সেটা ওখানে দেখবো আমরা। সো সিএফসি আমরা হচ্ছে ফর্মুলা থেকে নাম্বার থেকে কিভাবে ফর্মুলা বের করতে পারি সেটা দেখাচ্ছি আর কি। নাম্বার টু ফর্মুলা। ধরো তোমার যে সিএফসি নাম্বারটা দেওয়া থাকে, যে কোনো একটা সিএফসি নাম্বার, তোমার যে কোনো একটা সিএফসি নাম্বার ধরো। হ্যাঁ, এই সিএফসি নাম্বারের সাথে তুমি হচ্ছে 90 অ্যাড করবা। 90 অ্যাড করলে তুমি এরকম একটা ভ্যালু পাবা এক্স ওয়াই জেড। এই ভ্যালুর মধ্যে এক্স হবে তোমার নাম্বার অফ কার্বন, ওয়াই হবে তোমার নাম্বার অফ হাইড্রোজেন, আর জেড হবে তোমার নাম্বার অফ ফ্লোরিন। ঠিক আছে, আর কার্বনের বাকি যে ভ্যালেন্সি গুলো থাকে সেগুলোকে ফিল আপ করতে হবে হচ্ছে ক্লোরিন দিয়ে। কার্বনের যে বাকি ভ্যালেন্সি থাকে সেগুলোকে ফিল আপ করতে হবে হচ্ছে ক্লোরিন দিয়ে। সো দেখো আমরা যদি হিসাব করি, ধরো আমরা হচ্ছে C12, সো CFC12 সাথে আমরা 90 অ্যাড করলাম। CFC12 সাথে 90 অ্যাড করলে দেখো তো এটা কত হয়? এখানে 2 হয়, এখানে 100 হয়, তাহলে এটা 102 হচ্ছে। তাহলে এই CFC12 এর মধ্যে একটা কার্বন আছে, কোনো হাইড্রোজেন নাই, দুইটা ফ্লোরিন আছে। তাহলে তুমি একটা কার্বন লিখে ফেলো। একটা কার্বনের কয়টা ভ্যালেন্সি? 4টা ভ্যালেন্সি, তাহলে দুইটা ফ্লোরিন আছে লিখে ফেলো, এবং বাকি যে ভ্যালেন্সি গুলো সেগুলো আমরা কি দিয়ে ফিল আপ করব? ক্লোরিন দিয়ে ফিল আপ করব। তাহলে দেখো তো আমরা এখান থেকে লিখতে পারি যে CFC12 এটার আমাদের ফর্মুলা হবে হচ্ছে CF2Cl2। দেখো মিলে গেছে, CF2Cl2। ঠিক আছে, তো তোমরা চাইলে বাকিগুলো কিন্তু বের করে এখান থেকে দেখতে পারো যে CFC11 কত হবে, CFC11 কত হবে। সো এই ধরনের প্রশ্ন আসতে পারে পরীক্ষাতে। হ্যাঁ, আসতে পারে। যেটা মুখস্থ না করে পারা যায় সেটা মুখস্থ না করাটাই ভালো। এখন দেখো CFC11, CFC12, CFC113 কোনটা আমরা কোথায় ব্যবহার করব? যেমন আমরা CFC11 এটা হলো ফোম, রেফ্রিজারেটর, ফ্রিজার, স্প্রে ক্যান এসব জায়গাতে ইউজ করে থাকি। আমি মনে রাখতাম এভাবে 11 যেহেতু নাম্বারটা কম সো এটা সফট, 12 যেহেতু নাম্বারটা বেশি সো এটা হার্ড। ঠিক আছে, তাহলে দেখো সফট ফোমের ক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে CFC11, আর হার্ড প্লাস্টিক ফোমে আমরা ইউজ করব হচ্ছে CFC12। ঠিক আছে, রেফ্রিজারেটরে আমরা দুইটা ইউজ করব। রেফ্রিজারেটরে স্প্রে ক্যানে 11 ইউজ করতে পারি, 12 ইউজ করতে পারি। ঠিক আছে, আচ্ছা। এয়ার কন্ডিশন দেখো, এটা একটু ভালো মতো মনে রাখতে হবে। এয়ার কন্ডিশনে আমরা 12 ইউজ করব। ঠিক আছে, আচ্ছা। এবার দেখো 113 এটা হলো একটা সলভেন্ট হিসেবে ইউজ করা হয়। সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা, এটা একটা সলভেন্ট হিসেবে ইউজ করা হয়। তাহলে ইউজেস গুলো পড়তে হবে এখান থেকে, এবং এসিএফসি যে ফর্মুলাগুলো সেগুলো এখান থেকে পড়তে হবে। ওকে, তাহলে এখন আসি ওজোন লেয়ার ডিপ্লেশন, এটা কি শুধুমাত্র ক্লোরিন দিয়েই হয় নাকি অন্যান্য কোনো গ্যাস দিয়েও হতে পারে? এটা কিন্তু অন্যান্য গ্যাস দিয়েও হতে পারে, ক্লোরিন অ্যাটম ছাড়াও। যেমন ব্রোমিন অ্যাটম দিয়েও কিন্তু এটা হতে পারে। যেমন আমাদের একটা কম্পাউন্ড আছে হ্যালোনস। ঠিক আছে, এই হ্যালোনস কম্পাউন্ডকে আমরা বলে থাকি BCF, ব্রোমো ক্লোরোফ্লোরোকার্বন। এই যে ব্রোমো ক্লোরোফ্লোরোকার্বন, এরাও কিন্তু মানে ফায়ার এক্সটিংগুইশারের কম্পোনেন্ট, বাট এরাও কিন্তু ওজোন লেয়ার ডিপ্লেট করতে পারে। ঠিক আছে, এরা ওজোন লেয়ার ডিপ্লেট করতে পারবে। ওকে, আচ্ছা। আরেকটা দেখো মিথাইল ব্রোমাইড আছে। এই মিথাইল ব্রোমাইডটাও কিন্তু ইনসেক্টিসাইড হিসেবে ইউজ করা হয়ে থাকে আর কি। ওকে, আচ্ছা। এখন সিএফসি গ্যাস, এটা থেকে আমাদের মোটামুটি পড়া হয়ে গেছে, আর বেশি বাকি নাই। আচ্ছা, ওজোন লেয়ার ডিপ্লেটিং এজেন্ট আর কি কি আছে? এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সবাই মনে করে কার্বন ডাই অক্সাইড হচ্ছে ওজোন লেয়ার ডিপ্লেশন করে। দেখো কার্বন ডাই অক্সাইড কিন্তু ওজোন লেয়ার ডিপ্লেশন করতে পারবে না। মেইনলি হচ্ছে মানে সিএফসি। যদি তোমার পরীক্ষায় প্রশ্ন আসে এরকম ভাবে হুইচ ওয়ান
which gas is the main ozone layer decaying agent, then answer should be CFC gas, ঠিক আছে, then answer should be CFC gas। এখন CFC ছাড়াও আর কি কি হতে পারে সেটা যদি আমরা মার্ক করি, এই যে নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, মিথেন, হ্যালোনস, বিসিএফ, হ্যাঁ, তারপর হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড, মিথাইল ব্রোমাইড, এরাও কিন্তু হতে পারে ওজোন লেয়ার ডিকেইং সাবস্টেন্স। পরীক্ষায় প্রশ্ন হতে পারে which one is ozone layer decaying substance, which one is not an ozone layer decaying substance, ঠিক আছে। ওকে, এরপর দেখো ইন্টারন্যাশনাল কিছু প্রোগ্রাম আছে যেখান থেকে ওজোন লেয়ার ডিপ্লেশনটা বন্ধ করার ট্রাই করা হয়েছে। এরকম হচ্ছে একটা মন্ট্রিল প্রোটোকল। সো মন্ট্রিল প্রোটোকলের মধ্যে দেখো বলছে তারা যে হাইড্রোকার্বনটা আইসোবিউটেনকে ইউজ করতে হবে, এরোজল ইউজ করা যাবে না, সিএফসি এরোজল ইউজ করা যাবে না, হ্যাঁ, হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন ইউজ করা যাবে, ক্লোরোফ্লোরোকার্বন ইউজ করা যাবে না, এরকম দুই একটা কথা লেখা আছে, জাস্ট একবার রিডিং দিয়ে রাখবা এই দুইটা জায়গাতে। ওকে, এখানে আমরা দেখো আমরা সিএফসি নাম্বারিং শিখছি 90 যোগ করে, সেখানে আমরা কি শিখছি, নাম্বার টু ফর্মুলা। এখন অনেক সময় রেট্রোগ্রেড আসতে পারে না, ফর্মুলা টু নাম্বার, সেখানে আমাদের দুইটা প্রসেস আছে। কিরকম দুইটা প্রসেস আছে দেখো, আগে প্রথমটা আমরা যেটা শিখছি ওটা রিভার্সটা বলি। ধরো তোমার এরকম, হ্যাঁ, আগে আমরা যেটা শিখে আসছি সেটা রিভার্সটা বলি তোমাদেরকে। ধরো তোমার এরকম থাকলো CF3Cl অথবা CFCl3 এরকম আসলো আর কি, হ্যাঁ। আচ্ছা, এখন দেখো তো এটাকে তোমরা সিএফসি কত বলবা। দেখো আমরা কি পড়েছিলাম, আমরা পড়েছিলাম এরকম ভাবে যে কার্বন, এটা সিএফসি নাম্বারিংটা তুমি চিন্তা করো, যতগুলো কার্বন আছে এটা প্রথমে লিখবো, এরপর লিখবো কয়টা হাইড্রোজেন আছে, এখানে কোনো হাইড্রোজেন নাই, এরপর লিখবো কয়টা ফ্লোরিন আছে, এখানে 3টা ফ্লোরিন আছে, এরপর এটা থেকে যদি আমি 90 বাদ দিই তাহলে আমার সিএফসি নাম্বারটা চলে আসবে। সো এটা হবে হচ্ছে CFC13, এটা হবে হচ্ছে CFC13, ঠিক আছে, CFC13 হবে। ওকে, তাহলে আমার প্রথমে দেখতে হবে কার্বন কয়টা আছে, তারপর দেখতে হবে হাইড্রোজেন কয়টা আছে, তারপর দেখতে হবে ফ্লোরিন কয়টা আছে, ঠিক আছে। ওকে, এখানে আমাদের বইতে আরেকটা নতুন নিয়ম শিখাইছে, সেটা হলো কি, যেমন এখানটাতে বলছে যে এটা হলো ABC, সিএফসি নাম্বারিংটা হচ্ছে হবে ABC। এ দিয়ে কি বুঝাইছে, কতগুলা কার্বন অ্যাটম আছে, কার্বন কম্পাউন্ড আছে, এটা থেকে এক বাদ দিছে। এরপরে বি দিয়ে কি বুঝাইছে, কতগুলা হাইড্রোজেন আছে, তার সাথে এক যোগ করছে। সি দিয়ে কি বুঝাইছে, কতগুলা ফ্লোরিন অ্যাটম আছে, ঠিক আছে। তাহলে এখন দেখো তো আমরা যদি এখানে প্র্যাকটিস করি, যদি আমরা এখানে প্র্যাকটিস করি, ধরো আমরা এখানে প্র্যাকটিস করলাম এই যে CFCl3, তাহলে CFCl3 আমরা কি শিখছি, কতগুলা কার্বন আছে, এটা -1, এখানে কার্বন কয়টা আছে, কার্বন মানে এখানে আমাদের A হবে হচ্ছে A = কার্বন 1, 1 - 1 = 0। তাহলে আমাদের B কত হবে, আমাদের B হবে হচ্ছে হাইড্রোজেন কতগুলা আছে, 0 হাইড্রোজেন আছে, তাহলে এটার সাথে +1, তাহলে একটা B হবে হচ্ছে 1। তাহলে C কত হবে, কতগুলা ফ্লোরিন আছে, একটা ফ্লোরিন আছে, ঠিক আছে। তাহলে একটু খেয়াল করে দেখো তো আমরা এখানে ABC ভ্যালুটা কত পেলাম, 0 1 1, ঠিক আছে। সো আলটিমেটলি এটা হয়ে গেল কি আমাদের CFC11, ঠিক আছে। তাহলে CFCl3 এটা হবে কি আমাদের CFC11, অথবা এটা যে কমার্শিয়াল নেম সেটাকে বলি আমরা ফ্রিয়ন। CFC যে কমার্শিয়াল নেম সেটাকে বলি আমরা ফ্রিয়ন, ঠিক আছে। আচ্ছা, সানিদার বলছে যে ভাই ম্যাথের ট্রিক্সটা বুঝি নাই। দেখো, যদি সেকেন্ডটা বুঝে থাকো প্রথমটা লাগবে না, আর প্রথমটা বুঝে থাকলে সেকেন্ডটা লাগবে না। দুইটা মেথড বুঝাইছি না, যে কোনো একটা পড়লেই চলবে। আচ্ছা, যদি তোমাদের মনে মনে সন্দেহ হয় যে ভাই এটা বুঝলাম না, একটু আবার দেখতে চাই, তাহলে এটা আবার দেখো, আর কোনো অসুবিধা নাই। দেখো, ধরো আমরা একটু আগে পড়েছিলাম যে তোমার নাম্বার থেকে ফর্মুলা। এখন দেখো ফর্মুলা থেকে আমরা কিভাবে নাম্বার বের করব। ধরো কোনো একটা ফর্মুলা দিয়ে CFCl এরকম কোনো একটা ফর্মুলা দিয়ে তোমাকে বললো যে এটা হচ্ছে CFC নাম্বার কত, বা দিস মলিকিউল রিপ্রেজেন্টস টু হুইচ CFC বা হুইচ ফ্রিয়ন, এই টাইপের তোমার যদি কোশ্চেন বলে, তখন তুমি কি করবা, তোমার কাজ হলো কয়টা কার্বন আছে, দেখতে পাচ্ছি একটা কার্বন আছে, কয়টা হাইড্রোজেন আছে, কোনো হাইড্রোজেন নাই, তারপর দেখবো আমরা, হ্যাঁ, তারপর দেখবো আমরা হচ্ছে কতগুলা ফ্লোরিন আছে, একটা ফ্লোরিন আছে। তাহলে এখানে আমরা কি করলাম, প্রথমটা যেটা বললাম এটা হলো কার্বন নাম্বার, এটা হলো কার্বন নাম্বার, তারপরে যেটা এটা হলো হাইড্রোজেন, তারপরে যেটা এটা হলো আমাদের ফ্লোরিন। জাস্ট লাইক আমরা যখন তোমাদেরকে ওই 90 যোগ করার রুলস শিখাইলাম, ওইটাকে জাস্ট একটু রেট্রোগ্রেড বা রিভার্স চিন্তা করো, তাহলেই হবে। ওকে, তাহলে এখানে আমরা যে নাম্বারটা পাই, এই নাম্বারটা থেকে যদি আমরা 90 মাইনাস করি তাহলে আমরা সিএফসির ভ্যালুটা পেয়ে যাবো, ঠিক আছে। 90 মাইনাস করলে কত হবে, এখানে দেখো 11, এটা CFC11, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা বলো, তাহলে এই কুইজটা অ্যান্সার করে ফেলো ঝটপট, হ্যাঁ, ঝটপট অ্যান্সার করে ফেলো। হুইচ ওয়ান ইজ নট এ গ্রিনহাউস গ্যাস, কোনটা গ্রিনহাউস গ্যাস না, হুইচ ওয়ান নট গ্রিনহাউস গ্যাস। এই মাত্র পড়াই দিলাম, হ্যাঁ, একদম মুখস্থ করাই দিচ্ছি ক্লাস থেকে, তারপরেও যদি ভুল করো কিছু বলার নাই আর। যারা কারেক্ট অ্যান্সার দিছো ভেরি ভেরি গুড। আমরা কি করছি, গ্রিন হাউস গ্যাসের মধ্যে কি থাকে, মোর দেন 3 অর মোর, ঠিক আছে, অ্যাটম থাকে। দেখো সিএফসি তে 3 অর মোর অ্যাটম আছে, নাইট্রাস অক্সাইডে আছে, মিথেনেও আছে, কিন্তু নাইট্রোজেনে নাই। সো অ্যান্সার শুড বি নাইট্রোজেন। ওকে, সো এই গ্রিন হাউস গ্যাসগুলো মনে রাখার জন্য তোমরা যারা নেমোনিক পছন্দ করো তাদের জন্য একটা নেমোনিক নিয়ে আসা আছে এখানে, যে তোমার কামিনীর কোলে অরিত্রী যাত্রী, এরকম এটা লাগে না, এই চারটা পাঁচটা গ্যাস মনে রাখার জন্য কোনো নেমোনিক আসলে লাগে না। আর এই যে আমরা সিএফসি যে 90 এডিশনের যে রুলটা পড়লাম, সেই রুলটা যদি কারো কনফিউশন থাকে এখানে লেখা আছে, ভাইয়া যে কথাগুলো বলছি ওই কথাগুলো জাস্ট এখানে লেখা আছে। ধরো কোনো একটা ফ্রিয়ন নাম্বার আছে, এটার সাথে তুমি 90 অ্যাড করবা, 90 অ্যাড করে যে নাম্বারটা পাবা, এটা প্রথম ডিজিটটা হচ্ছে কার্বন নাম্বার, পরেরটা হাইড্রোজেন নাম্বার, পরেরটা ফ্লোরিন নাম্বার, ঠিক আছে। এরপর তুমি এটা জাস্ট অ্যালাইনমেন্ট করে সুন্দর করে লিখে ফেলতে পারো, একটা ফর্মুলা সাজিয়ে ফেলতে পারো। অ্যাসিড রেইন প্রিভেনশন আমরা পড়বো, তবে আসরের নামাজটা পড়ে নিই আমরা, হ্যাঁ, যেহেতু এখন আমাদের টাইমে বেশি সময় থাকে না, আমরা আসরের নামাজ পড়ে তারপরে আমরা ক্লাসের বাকি অংশ কন্টিনিউ করবো। আসরের নামাজ পড়তে যতক্ষণ সময় লাগে 5 থেকে 10 মিনিট, আমরা চেষ্টা করবো 5 মিনিট শেষ করার জন্য, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখন একটা ব্রেকে যাই, নামাজের ব্রেক। নামাজের ব্রেক আমরা 5 মিনিট নিলাম, হ্যাঁ, আশা করি তোমাদের এখানে 5 মিনিট দিলে মাগরিবের নামাজটা তাড়াতাড়ি ছুটি যেন দেওয়া যায়, নামাজের ওয়াক্ত থাকতে থাকতে সেই চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে। ওকে।
ওয়েলকাম ব্যাক সবাইকে, আশা করি সবাই শুনতে পাচ্ছ। তো চলো আমরা ক্লাসের বাকি অংশটুকু কন্টিনিউ করি। অ্যাসিড রেইন, এখান থেকে বেসিক্যালি পরীক্ষায় দুইটা প্রশ্ন আসে। একটা হলো অ্যাসিড রেইনের পিএইচ রিলেটেড, আরেকটা হলো কোন কোন অক্সাইড আছে যারা অ্যাসিড রেইনের জন্য রেসপন্সিবল, ঠিক আছে? এবং অক্সাইডের সাথে আসলে অ্যাসিডগুলোর নামও কিন্তু চলে আসে। ওকে, আচ্ছা, তো প্রথম ব্যাপারটাতে আসি, পিএইচ কত হবে। সো নরমালি রেইন ওয়াটার একটু অ্যাসিডিক হয়, কারণ আমরা জানি আমাদের এনভায়রনমেন্টে কার্বন ডাইঅক্সাইড নরমালি থাকে। এই কার্বন ডাইঅক্সাইড থাকার জন্য দেখা যায় যে নরমালি কিছুটা অ্যাসিডিক পিএইচ পাওয়া যায় আসলে, হ্যাঁ। সো এজন্য বলা হয়ে থাকে 5.6 এর চেয়ে যদি নিচে হয় তখন আমরা এটাকে অ্যাসিড রেইন বলবো। তাহলে অ্যাটলিস্ট 5.6 হতে হবে। তাহলে নরমাল পানি অ্যাসিড রেইন হওয়ার আগ পর্যন্ত এটা 5.61 পর্যন্ত কিন্তু থাকতে পারবে। এখন আসি, তাহলে কোন কোন অ্যাসিডের জন্য আমরা অ্যাসিড রেইন বলবো। অ্যাসিড রেইনে কোন কোন অ্যাসিড থাকতে পারে? অ্যাসিড রেইনে অ্যাসিড থাকতে পারে হচ্ছে সালফিউরাস অ্যাসিড, অ্যাসিড রেইনে অ্যাসিড থাকতে পারে হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এবং থাকতে পারে হচ্ছে নাইট্রিক অ্যাসিড। তাহলে আসি এদের মানে সোর্সগুলো কোথা থেকে আসলো। সালফিউরাস অ্যাসিডের সোর্স হচ্ছে সালফার ডাইঅক্সাইড, সালফিউরিক অ্যাসিডের সোর্স হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড, নাইট্রিক অ্যাসিডের সোর্স হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। সো আমাদের এই অ্যাসিড রেইনের জন্য রেসপন্সিবল মেইন অক্সাইড হচ্ছে এই তিনটা। খুব 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 কমন কোশ্চেন, ঠিক আছে? খুব কমন কোশ্চেন যে হুইচ গ্যাস ইজ রেসপন্সিবল ফর অ্যাসিড রেইন। এই তিনটার যে কোনো একটা হবে। ইন অ্যাসিড রেইন হুইচ অ্যাসিড আর প্রেজেন্ট অর হুইচ অ্যাসিড ইজ প্রেজেন্ট, এই তিনটার যে কোনোটা থাকবে। মাল্টিপল থাকতে পারে, তিনটাই থাকতে পারে, কিন্তু অ্যাসিড রেইনের জন্য এই অ্যাসিডগুলাই থাকতে হবে। এই কথাগুলাই বইতে বলা আছে, এর বেশি আর কিছু নাই, আর কিছু তোমার পড়তে হবে না। 5.61 পড়বা, লেস দেন 5.61 হলে আমরা অ্যাসিড রেইন বলি। কোন কোন অ্যাসিড? সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, আরেকটা হলো আমাদের নাইট্রিক অ্যাসিড। এবং কোন কোন অক্সাইড? সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, আরেকটা হলো নাইট্রোজেনের অক্সাইডগুলো, ঠিক আছে? সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড। জাস্ট এই তিনটা কথা তুমি বইয়ের পাশে লিখে রাখতে পারো বা দাগে রাখতে পারো, বা এখনই তুমি পড়ে নিতে পারো। এবং এই জিনিস একবার পড়লে দেখা যায় আর ভোলা যায় না, হ্যাঁ। তবে দেখো, কার্বনিক অ্যাসিড এটা কিন্তু আমাদের অ্যাসিড রেইনের কম্পোনেন্ট হিসেবে এসেনশিয়াল না। কার্বনিক অ্যাসিড কিন্তু নরমালি রেইনের মধ্যে, রেইন ওয়াটারের মধ্যে থাকতে পারে আর কি। তারপর এগুলা যেগুলো আছে এই পেজ থেকে কিছুই দরকার নাই, এটা বাদ। অ্যাসিড রেইন কিভাবে প্রিভেনশন করতে পারি আমরা এখন সেই ব্যাপারটা নিয়ে একটু বলবো। সো অ্যাসিড রেইন প্রিভেনশন করতে গেলে কি করতে হবে আমাকে? এই যে বেসিক যে তিনটা অক্সাইড আছে, এই তিনটা অক্সাইড যেন এমিশন না হতে পারে সেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। সেটা আমরা কিভাবে খেয়াল রাখতে পারি? যেন এমন কিছু আমরা প্রসেস ব্যবহার করব বা এমন কিছু ইন্ডাস্ট্রিয়াল মেথড বের করব যে মেথডটা দিয়ে হচ্ছে এই সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, নাইট্রোজেনের অক্সাইডগুলো এমিট করে না, হ্যাঁ। আবার যদিও এমিট করে তাদেরকে অ্যাবজর্পশন করার মতো বা তাদেরকে অন্য কোনো মানে আমাদের লেস হার্মফুল কোনো অক্সাইডে কনভার্ট করার কোনো মেকানিজম খুঁজে বের করতে হবে। সেরকম আমরা কি করতে পারি? একটা এফজিডি প্ল্যান্ট ইউজ করতে পারি। এই এফজিডি প্ল্যান্ট মানে কি? ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন। এই ডিসালফারাইজেশন ফ্লু গ্যাস এটা কি করে থাকে? এটা একটা চিমনি। এই চিমনি দিয়ে যখন আমাদের সালফার ডাইঅক্সাইড গ্যাসটা যায় তখন এটা এই চিমনির মধ্যে যে ক্যালসিয়াম কার্বনেট থাকে এটার সাথে রিঅ্যাকশন করে ক্যালসিয়াম সালফেট সল্ট প্রোডাকশন করে, যেটা পরবর্তীতে অ্যাকচুয়ালি আমরা জিপসাম হিসেবে পাই। দেখো এই যে এটা কিন্তু আমাদের জিপসাম, হ্যাঁ, যেটা পরবর্তীতে আমরা কি হিসেবে পাই? জিপসাম হিসেবে পাই। তাহলে এটা একটু তোমরা মনে রাখো যে আমরা এটাকে কি বলি? এটা হলো আমাদের জিপসাম। ওকে, এটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তাহলে এফজিডি প্ল্যান্টে বেসিক্যালি কোন গ্যাসটা রিমুভ করা হয়? সালফার ডাইঅক্সাইড বেসিক্যালি। আরো কিছু আছে, আমরা এগুলো ইকোনমিক্যাল কেমিস্ট্রিতে গিয়ে ইনশাআল্লাহ পড়বো। আচ্ছা, এরপর দেখো নাইট্রোজেনের অক্সাইডগুলো কিভাবে রিমুভ করা যায়? ক্যাটালাইটিক কনভার্টার, এই নামটা তোমরা কিন্তু আগেও শুনেছো, হ্যাঁ। ক্যাটালাইটিক কনভার্টারে কি ইউজ করা হয়? বিভিন্ন ক্যাটালিস্ট ইউজ করা হয়। ক্যাটালিস্ট ইউজ করলে কি লাভ হয়? এই যে আমাদের ক্ষতিকারক যে নাইট্রোজেনের অক্সাইডগুলো আছে এই অক্সাইডগুলো কনভার্সন হতে পারে কম ক্ষতিকারক কোনো অক্সাইডের মধ্যে, ঠিক আছে? এখন তাহলে পরীক্ষার প্রশ্ন কি আসবে? এই যে আমাদের যে ক্যাটালাইটিক কনভার্সন বা অটো এক্সস্ট সিস্টেম, এখানে আমাদের তোমার ক্যাটালিস্ট হিসেবে কি ইউজ করা হয়? ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড। প্লাটিনাম অলসো ক্যান বি ইউজড। ওকে, তাহলে ভাই মাত্র যে পড়লাম আমরা, এই কুইজটা অ্যানসার করে দাও তো ভাইয়া, একদম ঝটপট, হ্যাঁ। তোমরা এই কুইজটা উত্তর করে ফেলো ঝটপট, খুব ইজি। হুইচ অ্যাসিড ইজ প্রেজেন্ট ইন অ্যাসিড রেইন? অ্যাসিড রেইনে কোন অ্যাসিড থাকে? খুব ইজি, ভেরি ভেরি ইজি, তাই না? দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিড কি থাকবে? কখনোই না, এটা মানে এটা বাদ। কার্বনিক অ্যাসিড থাকবে না, হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকবে না। তাহলে তিনটা অপশন যদি কেটে দেই, এই দুটো তো অটোমেটিক্যালি কারেক্ট অ্যান্সার হয়ে যায়, তাই না? তাহলে পোল শেষ করে দিলাম। এর মধ্যেও কিন্তু অনেকে ভুল করছে, এত সহজ একটা প্রশ্ন দেখবা এই যে এরকম করে ভুল করতে করতে ভর্তি পরীক্ষা গিয়ে ভুল করে, ভর্তি পরীক্ষা গিয়ে ভুল করে বলে আমি তো ভালো পরীক্ষা দিয়েছিলাম কিন্তু চান্সটা পাইলাম না, ঠিক আছে? এরকম করা যাবে না। এখন থেকে প্র্যাকটিস করতে হবে, কারেক্ট অ্যান্সার দেওয়ার ট্রাই করতে হবে, ঠিক আছে? ওকে, এখন আসি আমরা অ্যাসিড বেস কনসেপ্ট। ভাইয়া এই অ্যাসিড বেস কনসেপ্ট থেকে কিরকম প্রশ্ন আসবে পরীক্ষায়? এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে হচ্ছে এই কনসেপ্টগুলোর বেসিক থেকে, হ্যাঁ। বেসিক কনসেপ্ট কিরকম? ধরো তোমাকে কোশ্চেন এরকম দিল, হুইচ ওয়ান ইজ বেস অ্যাকর্ডিং টু আর্হেনিয়াস, which one is base according to Arrhenius concept, which one is base according to Bronsted concept, এরকম তোমার বেসিক কনসেপ্ট থেকে কোশ্চেন দিতে পারে। অথবা তোমার Bronsted কনসেপ্টের আমাদের যে প্রিন্সিপাল থিওরি সেটা অনুযায়ী কি আমরা আসলে এখানে প্রোটন একসেপ্ট করলে কি হয়, ডোনেট করলে কি হয়, সেই জিনিসগুলো থেকে তোমার এখান থেকে কোশ্চেন হতে পারে। এরপরে এক্সাম্পল থেকে পরীক্ষা কোশ্চেন হয় এখান থেকে, হ্যাঁ। which one is Lewis acid, which one is not Lewis acid, which one is Bronsted Lowry acid, Bronsted Lowry base, এরকম টাইপের কোশ্চেন হয়, হ্যাঁ। আচ্ছা, তাহলে এক্সাম্পল গেল। এবং which one is amphoteric oxide, এরকম টাইপের কোশ্চেন এখান থেকে হতে পারে। এছাড়া দেখো যে এই যে কনসেপ্টগুলো বা এই থিওরিগুলো, এই থিওরিগুলো কি আছে প্রত্যেকটারই দেখা যায় কিছু কিছু সাকসেস আছে, কিছু কিছু লিমিটেশনস আছে। সো ওই সাকসেস লিমিটেশন থেকে কোশ্চেন হতে পারে। তাহলে সাকসেস এন্ড লিমিটেশন, ঠিক আছে? সাকসেস এন্ড লিমিটেশন তাহলে খেয়াল করতে হবে তোমার এই যে এই তিনটা প্রসেসের প্রতি, হ্যাঁ। তাহলে চলো আমরা পড়ি আর্হেনিয়াস হচ্ছে কনসেপ্টটা হচ্ছে আমাদের প্রথম কনসেপ্ট কোন একটা অ্যাসিড বা কোন একটা বেসকে ডিটারমাইন করার জন্য, হ্যাঁ। তাহলে এখন দেখো আর্হেনিয়াসের যে কনসেপ্ট এটা অনুযায়ী আমরা কাকে বলবো? একটা তোমার একটা অ্যাসিড, একটা তোমার যেটাকে বলা হয় যে এটা তোমার ওয়াটারের সাথে হাইড্রোজেন আয়ন ডিসোসিয়েট করতে পারে, যারা ওয়াটারের সাথে যারা হাইড্রোজেন আয়ন ডিসোসিয়েট করতে পারে তাদেরকে বলি আমরা হচ্ছে অ্যাসিড, ঠিক আছে? আবার বেস কারা? যারা ওয়াটারের মধ্যে হাইড্রোক্সিল আয়ন ডিসোসিয়েট করতে পারে তারা হচ্ছে অ্যাসিড। তাহলে আমাদের এই যে আর্হেনিয়াসের কনসেপ্ট এটার মেইন সাকসেস কি? এটা হচ্ছে আমাদের প্রথম একদম প্রথম কনসেপ্ট। আর প্রথম কনসেপ্ট যেকোনো কিছুই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তাই না? এই কারণে আর্হেনিয়াস আমাদের কাছে গুরুত্বপূর্ণ। যেকোনো একটা অ্যাসিড বা যেকোনো একটা বেসকে তার অ্যাকুয়াস সলিউশন হলে আমরা এটাকে অ্যাসিড নাকি বেস এটা সম্পর্কে আমরা জানতে পারতেছি। আবার যেহেতু তুমি খেয়াল করো যে এই যে আর্হেনিয়াস অ্যাসিড, এই আর্হেনিয়াস অ্যাসিড যেহেতু হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল নিয়ে কথা বলেছে, আর এই হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল মিলে যখন পানি ফর্মেশন করে বা ওয়াটার ফর্মেশন করে, হ্যাঁ, মানে এটা আসলে এই প্রসেসটাকে আমরা কি বলি? নিউট্রালাইজেশন প্রসেস। তাহলে এই প্রসেসের মধ্যে দেখো নিউট্রালাইজেশন যে হিট হয়, এটা যে একটা কনস্ট্যান্ট ভ্যালু হয় বা কাছাকাছি এরকম একটা ভ্যালু যে আমরা পাই, সেটাকেও কিন্তু এক্সপ্লেইন করা যায় আমাদের আর্হেনিয়াস প্রসেস দিয়ে, ঠিক আছে? এখন কোন একটা সলিউশন এটা কি অ্যাসিডিক হবে নাকি বেসিক হবে সেটাও আমরা আর্হেনিয়াস দিয়ে আমরা হিসাব করতে পারি। তাহলে এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নিউট্রালাইজেশন হিট। নিউট্রালাইজেশন হিটের যে কনসেপ্ট এটাকে এক্সপ্লেইন করতে পারি শুধু আর্হেনিয়াস, হ্যাঁ। বাকি যে দুইটা কনসেপ্ট আছে সেই দুইটা কনসেপ্ট দিয়ে কিন্তু আমরা এটাকে এক্সপ্লেইন করতে পারি না। ওকে, এছাড়া দেখো আরেকটা আমরা যেটা বলি যে তোমার ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, হ্যাঁ। আর্হেনিয়াসের কনসেপ্ট থেকেই কিন্তু আমরা এই ডিসোসিয়েশন কনস্ট্যান্টগুলো বের করতে পারি। আর এই ডিসোসিয়েশন কনস্ট্যান্টের উপরেই কিন্তু একটা অ্যাসিডের একটা বেজের স্ট্রেংথ ডিপেন্ড করে, হ্যাঁ। তাহলে এখান থেকে তেমন বেশি কিছু লাগবে না। আমরা জানি ডিসোসিয়েশন কনস্ট্যান্ট যার বেশি হয় সেই অ্যাসিডটার তোমার স্ট্রেংথ বেশি হয়, ডিসোসিয়েশন কনস্ট্যান্ট যার কম হয় সেই অ্যাসিডটার স্ট্রেংথ কম হয়, ঠিক আছে? বেজের ক্ষেত্রে একই রকম। ওকে, লিমিটেশনস কি কি আছে দেখো। লিমিটেশনস এর মধ্যে আমরা পড়ি যে প্রথম কথা হলো ওয়াটার ছাড়া বা তোমার ওয়াটার সলভেন্ট ছাড়া কখনোই আমরা কোনো অ্যাসিড বা বেসকে এক্সপ্লেইন করতে পারবো না। এখানে হচ্ছে ওয়াটারটা এসেনশিয়াল, তাহলে ওয়াটারের অ্যাবসেন্সে কাউকে অ্যাসিড বা বেস বলা যাবে না, ঠিক আছে? কিছু অ্যাসিড আছে তাদের মধ্যে কোনো হাইড্রোজেন নাই বা কোনো হাইড্রোজেন প্লাস যে আয়নটা আছে এটা নাই, তারপরেও যে তারা অ্যাসিড এবং এদের সলিউশনটা যে অ্যাসিডিক হয় সেই
কনসেপ্টটা কিন্তু আমরা আর্হিনিয়াস দিয়ে এক্সপ্লেইন করতে পারি না। যেমন কপার সালফেট, ফেরাস সালফেট, জিঙ্ক সালফেট, অ্যালুমিনিয়াম এগুলো কিন্তু আর্হিনিয়াস অ্যাসিড না। পরীক্ষা কোশ্চেন এখান থেকেই আসে। হুইচ ওয়ান ইজ নট আর্হিনিয়াস অ্যাসিড? অ্যান্সার এখান থেকে হবে। হ্যাঁ, আচ্ছা তাহলে গেল। আবার দেখো যেটা আমাদের সোডিয়াম কার্বনেট, এটা তো আমাদের খুব পরিচিত একটা বেস। হ্যাঁ, এটা সলিউশনটা অ্যালকালাইন হয়। এটা সলিউশনটা কেন অ্যালকালাইন হলো? এর মধ্যে তো কোনো হাইড্রোক্সিল নাই। এটাও কিন্তু আমরা আর্হিনিয়াস দিয়ে এক্সপ্লেইন করতে পারি না। ঠিক আছে? এবার দেখো অ্যাসিডিক এন্ড বেসিক প্রপার্টি অফ দ্য সাম গ্যাসেস, হ্যাঁ, লাইক হাইড্রোজেন ক্লোরাইড, অ্যামোনিয়া গ্যাস, এগুলো দিয়ে কিন্তু আমরা এক্সপ্লেইন করতে পারবো না। গ্যাসকে এক্সপ্লেইন করতে পারবো না কেন? কারণ ওয়াটার নাই। আমরা ডেফিনিশনে বলে দিয়েছি ওয়াটারের কথা। ওকে, আবার দেখো হাইড্রোক্সিল হাইড্রোক্সিল গ্রুপ না থাকলে কোনো বেসকে বেস বলতে পারি না। যেমন ক্যালসিয়াম অক্সাইড, অ্যামোনিয়া এদের বেসিক প্রপার্টি, অ্যানিলিন, অ্যামিন এদের বেসিক প্রপার্টি কিন্তু আমরা আর্হিনিয়াস দিয়ে এক্সপ্লেইন করতে পারি না। এমসিকিউ প্রশ্নটা উত্তর করে ফেলো তো ভাইয়া, ঝটপট এমসিকিউ প্রশ্নটা যেটা আছে এখানে। এমসিকিউ নাম্বার 1.32, হুইচ ইজ অ্যাবসেন্ট ইন প্যান্স ফর্মেশন? প্যান্সে কি নাইট্রোজেন ছিল রে? কোনো নাইট্রোজেন কিন্তু ছিল না, তার মানে এটা অ্যাবসেন্ট। ঠিক আছে, হুইচ ইজ অ্যাবসেন্ট ইন প্যান্স ফর্মেশন? ওকে, এটা অ্যাবসেন্ট। তারপর দেখো ব্রনস্টেড লাউরি থিওরি অফ অ্যাসিড বেস। ওকে, এখন দেখো আমাদের এমন কিছু অ্যাসিড ছিল, এমন কিছু বেস ছিল যাদেরকে আমরা আর্হিনিয়াস দিয়ে কি করতে পারি না, তোমার এক্সপ্লেইন করতে পারি না। হ্যাঁ, তাদেরকে এক্সপ্লেইন করার জন্য আমাদের নতুন একটা থিওরি আসলো। কিরকম থিওরি? এই থিওরি অনুযায়ী বলা হয় যে যারা প্রোটন একসেপ্ট করতে পারে তাদেরকে বলবো আমরা হচ্ছে বেস, আর যারা প্রোটন ডোনেট করতে পারে, একটু লিখে দিই তোমাদের সুবিধা হবে। তাহলে যারা হচ্ছে প্রোটন ডোনেট করতে পারবে, যারা প্রোটন ডোনেট করতে পারবে এরা হবে হচ্ছে অ্যাসিড। ঠিক আছে, আর যারা প্রোটন একসেপ্ট করতে পারবে, যারা হচ্ছে প্রোটন একসেপ্ট করবে, হ্যাঁ, প্রোটন যারা একসেপ্ট করতে পারবে এদেরকে বলবো আমরা হচ্ছে বেস। ঠিক আছে, তাহলে প্রোটন ডোনেট করলে অ্যাসিড আর প্রোটন একসেপ্ট করলে হবে হচ্ছে বেস। ঠিক আছে, ওকে, তাহলে ব্রনস্টেড লাউরি অনুযায়ী আমরা এরকম বলতে পারি। এখন ব্রনস্টেড লাউরি থিওরি থেকে আমরা নতুন একটা কনসেপ্ট পাই, দুইটা কনসেপ্ট পাই অ্যাকচুয়ালি। একটা হলো কনজুগেট অ্যাসিড বেস। ঠিক আছে, কনজুগেট অ্যাসিড বেস। ঠিক আছে, কনজুগেট অ্যাসিড বেস, এই জিনিসটা আমরা কনসেপ্ট পাই হচ্ছে ব্রনস্টেড লাউরি থেকে। আরেকটা নতুন কনসেপ্ট পাই আমরা এম্ফোটেরিক কম্পাউন্ড। আচ্ছা, কনজুগেট অ্যাসিড বেসটা একটু বলে ফেলি। ধরো এটা তাহলে আমাদের একই সাথে দুইটা থিওরিকে কভার করতেছে। ধরো যে কোনো একটা অ্যাসিড এটা কি করতে পারে? প্রোটন ডোনেট করতে পারে। হ্যাঁ, যেমন ধরো আমি এখান থেকে বললাম যে আমার সালফিউরিক অ্যাসিড H2SO4, এটা যখন একটা প্রোটন যখন ডোনেট করলো, প্রোটন ডোনেট করার পর এটা কি হবে দেখো তো, এটা হবে হচ্ছে HSO4-, রাইট, HSO4-। এখন বইতে কখনো কখনো দেখবা কি এই যে এটা যে প্রোটন ডোনেট করতেছে -H+, এই জিনিসটা না এখানে লিখে না, এটা এখানে দেখায় যেখান থেকে প্রোটনটা আলাদা সরে গিয়ে এরকম আলাদা একটা প্রোটন হয়েছে। ঠিক আছে, তাহলে এই জায়গাটাতে একটু খেয়াল করলে দেখবা তুমি, এটাকে বলতেছি আমরা একটা অ্যাসিড। ঠিক আছে, অ্যাসিড থেকে যখন প্রোটনটা চলে যায়, যখন প্রোটন যখন ডোনেট করে দেয় অ্যাসিড, তখন আমরা এখানে নতুন একটা কেমিক্যাল একটা সাবস্টেন্স পেলাম, বা নতুন একটা আমরা পরিচয় বা নতুন একটা কম্পাউন্ড এখানে পাই। এই কম্পাউন্ডটাকে বলি আমরা কনজুগেট বেস, এটাকে বলি আমরা কনজুগেট বেস। ঠিক আছে, ওকে। আবার যদি একটা বেস হয় তখন দেখো কি হয়, বেস কি হয়, প্রোটন হচ্ছে একসেপ্ট করে, লাইক অ্যামোনিয়া একটা বেস, এটা কি হয়, প্রোটনকে হচ্ছে একসেপ্ট করতেছে, প্রোটনকে একসেপ্ট করে এটা হচ্ছে আমাদের অ্যামোনিয়াম আয়ন ফর্ম করতেছে। তাহলে আমাদের থিওরি অনুযায়ী হচ্ছে এটা হচ্ছে একটা বেস। ঠিক আছে, বেসটা প্রোটন একসেপ্ট করার পর এটা যে ফর্মটা পাবে এটাকে বলবো আমরা, এটা হলো একটা আমাদের কনজুগেট অ্যাসিড। ঠিক আছে, এটাকে বলবো যে এটা হলো একটা কনজুগেট অ্যাসিড। তাহলে এই যে অ্যাসিড বেস, হ্যাঁ, অ্যাসিড বেস এগুলোকে বলা হয় কনজুগেট অ্যাসিড বেস পেয়ার, হ্যাঁ, অথবা কনজুগেট অ্যাসিড বেস বললাম। এখান থেকে আরেকটা জিনিস জানার বিষয় হলো যে অ্যাসিডটা স্ট্রং তার কনজুগেট বেসটা উইক হয়ে থাকে, আর যে অ্যাসিডটা উইক তার কনজুগেট বেসটা স্ট্রং হয়ে থাকে। ঠিক আছে, এই জিনিসটা একটু এখান থেকে আমরা জেনে নিলাম আর কি। ঠিক আছে, এখন আসি ব্রনস্টেড লাউরি থেকে আমাদের আরেকটা জিনিস সম্পর্কে জানতে হবে, সেটা হলো আমাদের এমফোটেরিক কম্পাউন্ড। এমফোটেরিক কম্পাউন্ড, ঠিক আছে, এমফোটেরিক কম্পাউন্ড কারা? ওকে, এটা পড়লেই আমাদের ব্রনস্টেড লাউরি অনেক পড়াগুলো শেষ হয়ে যাবে। পরীক্ষা কিভাবে প্রশ্ন আসবে সেটা তো দেখা দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, দেখো এমফোটেরিক কম্পাউন্ড কিরকম, যেমন দেখো হচ্ছে পানি। ঠিক আছে, মানে এটা হলো ওয়াটার। ওয়াটার কি করতে পারে? একটা প্রোটন ডোনেট করতে পারে। যদি প্রোটন ডোনেট করে দেয় তাহলে এখানে ফর্মেশন হয় হচ্ছে হাইড্রোক্সিল প্লাস প্রোটন। তাহলে এই ক্ষেত্রে ওয়াটার হিসেবে কাজ করলো, অ্যাসিড হিসেবে কাজ করলো। আবার তুমি দেখো এই ওয়াটারটা কি করতে পারে? একটা প্রোটন একসেপ্ট করতে পারে, একসেপ্ট করতে পারে এখানে কি করবে? আমাদের হাইড্রোনিয়াম আয়ন ফর্ম করতে পারবে। ঠিক আছে, সো এই ক্ষেত্রে ওয়াটারটা কাজ করবে হচ্ছে একটা বেস হিসেবে। তাহলে এখানে ওয়াটার অ্যাসিড হিসেবে কাজ করলো, আবার বেস হিসেবে কাজ করলো। যেহেতু একই কম্পাউন্ড অ্যাসিড এবং বেস হিসেবে কাজ করতেছে, এই কারণে আমরা এদেরকে বলবো হচ্ছে এমফোটেরিক কম্পাউন্ড। আবার ভাইয়া ওয়াটার তো বুঝলাম, আরো এমফোটেরিক কম্পাউন্ড আছে কিনা? আছে তো ভাইয়া, যেমন দেখো তুমি বাইকার্বনেট আয়ন। ঠিক আছে, এই বাইকার্বনেট আয়ন কি করতে পারে? প্রোটন ডোনেট করতে পারবে। তাহলে এখানে প্রোটন প্লাস কার্বনেট হবে। ঠিক আছে, কার্বনেট 2 মাইনাস হলো আর কি। হ্যাঁ, আবার এই বাইকার্বনেট কি করতে পারে? বাইকার্বনেট প্রোটন একসেপ্ট করতে পারে। বাইকার্বনেট যখন প্রোটন একসেপ্ট করবে তখন এখানে ফর্মেশন করবে হচ্ছে আলটিমেটলি কার্বনিক অ্যাসিড। তাহলে এটাও কিন্তু এমফোটেরিক কম্পাউন্ড হিসেবে কাজ করলো। তাহলে এখন আসি আমরা পরীক্ষায় প্রশ্নটা কিভাবে আসবে। পরীক্ষায় প্রশ্ন আসবে হুইচ ওয়ান ইজ এমফোটেরিক কম্পাউন্ড অর হুইচ ওয়ান ইজ এমফোটেরিক আয়ন। ঠিক আছে, আমরা কিভাবে মনে রাখবো? দেখো এমফোটেরিকের মধ্যে ওয়াটার যে একটা এমফোটেরিক, এটা নিয়ে আমাদের কোনো ভুল হবে না, প্রথম কথা। সেকেন্ড কথা হলো কোন আয়নগুলো এমফোটেরিক কম্পাউন্ড, আমরা ছোট করে একটু লিখে দিই। হাইড্রোজেন কন্টেইনিং অ্যানায়ন, হাইড্রোজেন কন্টেইনিং এনি অ্যানায়ন দ্যাট কন্টেইনস হাইড্রোজেন, হাইড্রোজেন কন্টেইনিং অ্যানায়ন। ওকে, এরাই হচ্ছে আমাদের এমফোটেরিক কম্পাউন্ড। যেমন তুমি যদি খেয়াল করো এই জায়গাটায় খেয়াল করো, যেমন হচ্ছে এই যে ফসফেট, হাইড্রোজেন ফসফেট, হ্যাঁ, তারপরে যেটাকে একটু আগে আমরা বললাম হাইড্রোজেন সালফেট, হাইড্রোজেন কার্বনেট, এগুলো হলো এমফোটেরিক কম্পাউন্ড। সামনে ইনশাআল্লাহ আসবে, সেখানেও দেখাই দিব। ওকে, তাহলে আমরা বেসিক কনসেপ্ট ব্রনস্টেড লাউরি পড়ে ফেললাম। তাহলে ব্রনস্টেড লাউরি বেসিকটা হলো প্রোটন নিয়ে। তাহলে ব্রনস্টেড লাউরি থেকে প্রশ্ন কিভাবে আসতে পারে? হুইচ ওয়ান বেস, হুইচ ওয়ান অ্যাসিড, এরকম আসতে পারে পরীক্ষা কোশ্চেন। অথবা কনজুগেট অ্যাসিড বেস পেয়ার থেকে হতে পারে। পরীক্ষায় তোমার একটা অ্যাসিড দিয়ে বলতে পারে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য কনজুগেট বেস ফর দিস অ্যাসিড, এরকম বলতে পারে। অথবা রিভার্স দিতে পারে, হুইচ ওয়ান ইজ দ্য কনজুগেট অ্যাসিড ফর দিস বেস, এরকম তোমার পরীক্ষায় কিন্তু কোশ্চেন দিতে পারে আর কি। ঠিক আছে, ওকে। এরপর দেখো এখান থেকে আমরা হচ্ছে আরেকটা যেটা বুঝলাম সেটা হলো এমফোটেরিক কম্পাউন্ড, এটা তো বলে নিছি। তাহলে আমরা বই থেকে কি কি পড়বো যদি খেয়াল করি আমরা, অ্যাসিড সাবস্টেন্স কি, বেসিক সাবস্টেন্স কি, যেটা অ্যাকসেপ্ট করে সেটা বেস, আর যেটা ডোনেট করে সেটা অ্যাসিড। ওকে, এখন তুমি দেখো একটা জিনিস, যে আমরা যেটা বললাম যে অ্যাসিড যখন প্রোটন ডোনেট করতেছে তখন এটার হাইড্রোজেন বা হাইড্রোজেনের নাম্বারটা কমে যাচ্ছে, আর বেস যখন প্রোটন একসেপ্ট করতেছে তার হাইড্রোজেনের নাম্বারটা বাড়তেছে। আগে 3টা হাইড্রোজেন ছিল, 4টা হয়েছে, আগে 2টো হাইড্রোজেন ছিল, একটা হয়েছে। এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, এক্সাম্পলগুলো আমরা এখান থেকে দেখবো। তাহলে কনজুগেট অ্যাসিড, কনজুগেট বেস, আমরা এরকম কনসেপ্ট এখান থেকে পড়ে নিছি। ঠিক আছে, এখন তাহলে দেখো না এখানে বেসিক্যালি ব্রনস্টেড লাউরির প্রিন্সিপাল অনুযায়ী আমরা কি কোনটা নাম্বার বাড়তে দেখি, আমরা কিন্তু বেজের নাম্বার বাড়তে দেখি। হ্যাঁ, নাম্বার অফ দ্য বেজেস ইনক্রিজড। ঠিক আছে, নাম্বার অফ দ্য বেজেস ইনক্রিজড। ওকে, এখান থেকে আর বেশি কিছু লাগবে না, এগুলো আমরা মোটামুটি সবই দেখে নিছি। আচ্ছা, এমফোটেরিক কম্পাউন্ড চলে আসছে আমাদের, এমফোটেরিক কম্পাউন্ড। তাহলে বলো এই এমসিকিউটা উত্তর করো, তোমাদেরকে যে পড়াইলাম একটু আগে এমফোটেরিক কম্পাউন্ড নিয়ে, ওই যে 1.33 যে এমসিকিউটা আছে।
ঠিক আছে, তাহলে ওয়াটার, ভেরি গুড। তাহলে এখন দেখো অন্যান্যগুলো দেখি আমরা, এই যে বাইকার্বনেট, বাইকার্বনেট, ঠিক আছে, মানে আমরা এখানে সাইডে একটু লিখে রাখবা, তোমরা কি লিখে রাখবা, হাইড্রোজেন কন্টেইনিং এনি আয়ন, ঠিক আছে, হাইড্রোজেন, এই হাইড্রোজেন সালফেট, ঠিক আছে, এটাও কিন্তু অ্যাম্ফোটেরিক। তাহলে অ্যাম্ফোটেরিক হচ্ছে, দেখো হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন আছে এবং একটা অ্যানায়ন, হাইড্রোজেন ফসফেট, হাইড্রোজেন আছে এবং একটা অ্যানায়ন, ঠিক আছে, হাইড্রোজেন ফসফেট, হাইড্রোজেন আছে এবং একটা অ্যানায়ন, হয়ে গেল। তাহলে ইজি হয়ে গেল না পড়াটা আমাদের জন্য। এন্ড কনজুগেট অ্যাসিড বেস পেয়ার, এই কনসেপ্ট আমরা পড়ে ফেলছি। কনজুগেট অ্যাসিড বেসের মধ্যে দেখো একটা এই জিনিসটাও তোমাদের সাথে আমি তখন বলে ফেলছি, একই জিনিস আবার আসছে, তোমরা জাস্ট এখান থেকে এক্সাম্পলগুলো পড়বা। অ্যামোনিয়া, অ্যামোনিয়াম আমি দেখাইছি, কনজুগেট বেসের মধ্যে হাইড্রোজেন কম থাকে, ঠিক আছে, পড়েছি আমরা। কনজুগেট অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন একটা বেশি থাকে, পড়েছি আমরা, ঠিক আছে। ওকে, এখন দেখো কনজুগেট অ্যাসিড, কনজুগেট বেস, পরীক্ষার প্রশ্ন কিভাবে আসবে, যে কোনো একটা দিয়ে বলবে এটা কনজুগেট অ্যাসিড কোনটা বেস কোনটা, হয়ে গেল তাহলে পড়া। হ্যাঁ, অ্যাসিড প্রোটন কনজুগেট বেস, ঠিক আছে, বেস প্রোটন কনজুগেট অ্যাসিড, ঠিক আছে, এগুলো তোমরা মোটামুটি সবকিছু জানো। তাহলে আমাদের এখান থেকেও কিন্তু পড়া সবিশেষ। যে কোনো একটা রিঅ্যাকশনের মধ্যে একটা অ্যাসিড পার্ট থাকে, একটা বেস পার্ট থাকে, এই কারণে আমরা এদেরকে বলি একটা পেয়ার হিসেবে আছে, কনজুগেট অ্যাসিড বেস পেয়ার। এখন আসলে স্ট্রেংথের ব্যাপারেও বলে ফেলছি, যে যদি অ্যাসিড স্ট্রং হয় বেসটা হবে কি উইক, যদি বেসটা স্ট্রং হয় অ্যাসিডটা হবে কি উইক, হয়ে গেল। নতুন করে আর কিছু করতে হবে না। এখন ভাইয়া এই চার্ট কি আমাদের মুখস্থ করতে হবে কিনা, না ভাইয়া এই চার্ট তোমার মুখস্থ করতে হবে না। তাহলে ভাইয়া ক্লাসে নিয়ে আসছি কেন, জাস্ট তোমাদের দেখানোর জন্য। হাইড্রোজেন ক্লোরাইড মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা স্ট্রং অ্যাসিড, এটার বেসটা হবে একটা উইক বেস, ঠিক আছে। আবার দেখো হাইড্রোক্সিল একটা স্ট্রং একটা স্ট্রং বেস, সো এটার অ্যাসিডটা হবে একটা উইক অ্যাসিড আর কি, ঠিক আছে, এরকম। আচ্ছা, এরপর দেখো ভাইয়া বিশাল বড় একটা চার্ট আছে, তো এই চার্টটা কি ভাইয়া মুখস্থ করতে হবে কিনা তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে। সো অ্যাসিডের স্ট্রেংথ আর বেজের স্ট্রেংথ কিন্তু আমরা লেকচার C7 এ আলোচনা করেছি। ওইখানে আমরা আলাদা আলাদা করে অ্যাসিড বেজের স্ট্রেংথগুলো পড়েছিলাম, যেমন হাইড্রোক্সিডের জন্য একরকম হিসাব, অক্সো অ্যাসিডের জন্য অন্যরকম হিসাব, ঠিক আছে। সো যখন সম্পূর্ণ সবগুলো অ্যাসিডকে একসাথে নিব, তখন অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট যেটা আছে তার উপর, ঠিক আছে। ডিসোসিয়েশন কনস্ট্যান্ট যার বেশি হবে তার স্ট্রেংথ বেশি হবে, ডিসোসিয়েশন কনস্ট্যান্ট যার কম হবে তার স্ট্রেংথ কম হবে, ঠিক আছে। সো এখান থেকে তোমরা চাইলে এই যে প্রথম 4টা 5টা মুখস্থ করে রাখতে পারো আর কি। হ্যাঁ, এই যে বেজের জন্য কারা কারা সবচেয়ে বেশি স্ট্রং, হাইড্রোক্সিল, কার্বনেট, সায়ানাইড, অ্যামোনিয়া, হ্যাঁ, এই কয়টা মুখস্থ করে রাখতে পারো, যে কয়টা দাগানো আছে জাস্ট। হ্যাঁ, পরীক্ষায় যদি প্রশ্ন হয় এই অ্যাসিডের স্ট্রেংথ আর বেজের স্ট্রেংথ, এখান থেকে প্রশ্ন বেসিক্যালি আসলে আমাদের ওই যেটাকে বলি আমরা কেমিক্যাল চেঞ্জেস যে চ্যাপ্টারটা আছে ওইখান থেকে আসার কথা, এখান থেকে আসার সম্ভাবনা কিন্তু কম। হ্যাঁ, আচ্ছা, এবারে চলে আসি আমরা লুইস কনসেপ্টে। লুইস কনসেপ্টে দেখো এভাবে মনে রাখি আমরা, লুইস হচ্ছে ইলেকট্রনীয় কনসেপ্ট বা ইলেকট্রনিক কনসেপ্ট। হ্যাঁ, মানে এখানে হচ্ছে ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট হয় আর ইলেকট্রন পেয়ার হচ্ছে ডোনেট হয়। একটু আমরা ব্রনস্টেড লাউরি কনসেপ্টের কথা চিন্তা করো, ব্রনস্টেড লাউরি, হ্যাঁ, ব্রো হলো প্রো, তাহলে এখানে কি হয় প্রোটন, ব্রো হয়ে গেল প্রো, তাহলে প্রোটন যদি অ্যাকসেপ্ট হয়, ধরো প্রোটন হচ্ছে অ্যাকসেপ্ট করছে, তো প্রোটন অ্যাকসেপ্ট করলে চার্জ কি হচ্ছে, চার্জ হচ্ছে ইনক্রিজ হচ্ছে, তাই না, চার্জ হচ্ছে ইনক্রিজ হচ্ছে, এই কথাটা একটু মনে রাখো, যে এই কথাটা একটু মনে রাখো যে বেজের ক্ষেত্রে চার্জ হচ্ছে ইনক্রিজ হয়, ঠিক আছে, আর অ্যাসিডের ক্ষেত্রে চার্জ হচ্ছে ডিক্রিজ হয়। এই জিনিসটা আমার লুইসের ক্ষেত্রেও কাজে লাগবে। লুইসের কনসেপ্ট অনুযায়ী, আমাদের লুইসের কনসেপ্ট অনুযায়ী অ্যাসিড হচ্ছে, হ্যাঁ, ওই রকম কম্পাউন্ড গুলা যারা কি করতে পারে, ইলেকট্রন ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে, কোন ইলেকট্রন, লোন পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে, ঠিক আছে। লুইস অ্যাসিড একটা সাবস্টেন্স দ্যাট ক্যান অ্যাকসেপ্ট ইলেকট্রন পেয়ার বা লোন পেয়ার ইলেকট্রন, ঠিক আছে, ইলেকট্রন অ্যাকসেপ্ট, ঠিক আছে। আচ্ছা, আর বেজ হচ্ছে কারা হবে, বেজ কারা হবে, বেজ হচ্ছে যে হচ্ছে ইলেকট্রন পেয়ার ডোনেট করতে পারবে, তাহলে ইলেকট্রন পেয়ার হচ্ছে কি করতে পারবে, ডোনেট করতে পারবে, যে তাকে বলবো হচ্ছে আমরা বেজ, ঠিক আছে। এখন তুমি দেখো ইলেকট্রন অ্যাকসেপ্ট করলে বলি অ্যাসিড, ডোনেট করলে বলি বেস। আচ্ছা, ইলেকট্রন যদি অ্যাকসেপ্ট করে তাহলে চার্জ কি হবে, ডিক্রিজ হবে না, আর ইলেকট্রন যদি ডোনেট করে চার্জ কি হবে, ইনক্রিজ হবে। সো আলটিমেটলি ব্রনস্টেড যাদেরকে বেস বলেছে, লুইস দিয়েও তাদেরকে কিন্তু বেস বলা যাবে, ঠিক আছে। ওকে, তবে আমরা অ্যাসিডের নাম্বার, লুইস অ্যাসিডে কিন্তু আমরা অ্যাসিডের নাম্বার ইনক্রিজ করব, ব্রনস্টেড লাউরিতে বেস ইনক্রিজ করেছি আর লুইস অ্যাসিডে আমরা অ্যাসিডের নাম্বার ইনক্রিজ করব। যেমন কিছু অ্যাসিড আছে যাদেরকে আমরা হচ্ছে তোমার ব্রনস্টেড লাউরি দিয়ে এক্সপ্লেন করতে পারি না, আর্হিনিয়াস দিয়ে তো করতে পারি না, এই অ্যাসিডগুলোকে আমরা এই লুইস অ্যাসিড দিয়ে এক্সপ্লেন বা লুইস কনসেপ্ট দিয়ে এক্সপ্লেন করতে পারি। লুইসের কনসেপ্ট পরীক্ষার প্রশ্ন কি আসবে, এক্সাম্পল এক্সাম্পল এক্সাম্পল, এখান থেকে এক্সাম্পল ছাড়া অন্যান্য জিনিস প্রশ্ন খুব কম আসে। হুইচ ওয়ান ইজ লুইস অ্যাসিড, হুইচ ওয়ান ইজ লুইস বেস। তাহলে তুমি যদি খেয়াল করো লুইস অ্যাসিড হিসেবে কারা কাজ করবে, লুইস অ্যাসিড হিসেবে তারাই কাজ করবে যাদের আমরা দেখবো যে কোনো একটা ফ্রি অরবিটাল আছে, হ্যাঁ, অথবা যাদের মধ্যে দেখবো আমরা কোনো অক্টেট কন্ট্রাকশন আছে। তাহলে অক্টেট কন্ট্রাকশন অথবা যার হচ্ছে কি আমরা এটা এক্সাম্পল মনে রাখার জন্য সহজে বলতেছি আর কি। তাহলে লুইস অ্যাসিড কাদেরকে বলবো, যাদের মধ্যে দেখবো আমরা ফ্রি অরবিটাল আছে, হ্যাঁ, ধরো একটা ফ্রি ডি অরবিটাল, হ্যাঁ, তাহলে একটা ফ্রি অরবিটাল অরবিটাল থাকলে এটা কি করতে পারবে, ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করতে পারবে, তাই না। তাহলে ফ্রি অরবিটাল থাকতে হবে, অথবা আমরা বলতে পারি অক্টেট কন্ট্রাকশন, অক্টেট কন্ট্রাকশন, যদি অক্টেট কন্ট্রাকশন থাকে অথবা যদি ফ্রি অরবিটাল থাকে তখন এরা অ্যাসিড হিসেবে কাজ করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখি বেস হিসেবে কারা কাজ করতে পারবে। সবসময় দেখবা যে যারা কিনা তোমার হচ্ছে অ্যানায়ন, হ্যাঁ, যে কোনো অ্যানায়ন কি করতে পারে, ইলেকট্রন ডোনেট করতে পারে, তাহলে অ্যানায়ন গুলো হচ্ছে বেস হিসেবে কাজ করবে। এবং যাদের মধ্যে দেখবা লোন পেয়ার ইলেকট্রন আছে, লোন পেয়ার ইলেকট্রন আছে, লোন পেয়ার ইলেকট্রন যাদের মধ্যে আছে তারাই হচ্ছে কি থাকবে, বেস হিসেবে কাজ করবে, ঠিক আছে। তাহলে এক্সাম্পল গুলো পরিচলো, কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, সালফার ট্রাই অক্সাইড, এগুলো কি করতে পারে, এগুলো হচ্ছে কি করতে পারে, ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে। ওকে, এই যে বোরন ট্রাইফ্লোরাইড, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এই দুটাতে অক্টেট কন্ট্রাকশন থাকে, এই কারণে কি করতে পারে, এটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে, ঠিক আছে। আচ্ছা, আর কপার 2 প্লাস আয়ন, হ্যাঁ, বা যে কোনো একটা ডি অরবিটালের আয়নের কথা যদি চিন্তা করো, এর মধ্যে কি থাকে, একটা ফ্রি ডি অরবিটাল থাকে বা ভ্যাকেন্ট একটা ডি অরবিটাল থাকে, এই কারণে এটা কি করতে পারবে, ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করতে পারবে। ওকে, তাহলে আমরা বলতে পারি যে ব্রনস্টেড লাউরি অ্যাসিড, অল ব্রনস্টেড লাউরি অ্যাসিড আর লুইস অ্যাসিড, বাট অল লুইস অ্যাসিড আর নট ব্রনস্টেড লাউরি অ্যাসিড। মানে ব্রনস্টেড লাউরির কনসেপ্ট দিয়ে আমরা যাদেরকে অ্যাসিড এক্সপ্লেন করেছি সবাইকে আমরা লুইস দিয়েও অ্যাসিড এক্সপ্লেন করতে পারবো, বাট এই যে কিছু কনসেপ্ট আছে, হ্যাঁ, যাদের মধ্যে কোনো হাইড্রোজেন নাই, যারা কোনো হাইড্রোজেন ডোনেট করতেছে না, তাদেরকেও যে আমরা অ্যাসিড বলি, সেই কনসেপ্টটা কিন্তু আমরা ব্রনস্টেড লাউরি দিয়ে এক্সপ্লেনেশন দিতে পারবো না, সেটা আমরা লুইস দিয়ে দিব, যেমন এই যেগুলো, হ্যাঁ। আচ্ছা, বেজের ক্ষেত্রে দেখো, লুইস বেজের ক্ষেত্রে এই যে এখানে হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন আছে, অক্সিজেনের লোন পেয়ার, সায়ানাইডের মধ্যে লোন পেয়ার, ক্লোরিনের মধ্যে লোন পেয়ার, যেখানেই লোন পেয়ার অথবা যারা হচ্ছে কি এই যে অ্যানায়ন অ্যানায়ন অ্যানায়ন, যারা অ্যানায়ন তারা হচ্ছে কি হিসেবে কাজ করবে, লুইস বেস হিসেবে কাজ করবে, ঠিক আছে। তাহলে পড়া হয়ে গেল। তাহলে দেখো নন মেটালিক অক্সাইড লুইস অ্যাসিড, যেমন সালফার ডাই অক্সাইড কি করতেছে, এই যে এখান থেকে দেখো দেখাইছে, সালফার ডাই অক্সাইড কি করতে পারে, ইলেকট্রন পেয়ারটাকে অ্যাকসেপ্ট করতেছে, ঠিক আছে। আবার দেখো এই যে বোরন ট্রাইফ্লোরাইড কি করতেছে, অ্যামোনিয়া থেকে ইলেকট্রন পেয়ারটাকে অ্যাকসেপ্ট করতেছে, ঠিক আছে। তাহলে এই যে ওয়াটার, ওটাকে আমরা লুইস বেস বলতে পারি, অ্যামোনিয়া এটাকে লুইস বেস বলতে পারি, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি তোমার একটা প্রশ্ন আসে হুইচ ওয়ান ইজ নট লুইস অ্যাসিড, অ্যানসার কি করবা বলো তো দেখি, হুইচ ওয়ান ইজ নট লুইস অ্যাসিড, এই যে 1.35, 1.35, ভেরি ভেরি গুড।
হুইচ ওয়ান ইজ নট লুইস অ্যাসিড? অ্যালুমিনিয়াম 3+, কারণ দেখো কপার 2+ এর মধ্যে একটা ফাঁকা ডি অরবিটাল থাকবে, হ্যাঁ। আবার দেখো সালফার ট্রাইঅক্সাইড, বোরন ডাইফ্লোরাইড, এগুলো তো লুইস অ্যাসিড, কিন্তু অ্যালুমিনিয়াম 3+ যখন থাকে এর মধ্যে আমরা ফাঁকা ডি অরবিটাল পাই না, কিন্তু শুধু অ্যালুমিনিয়াম যদি থাকতো তখন আমরা ওটাকে বলতাম যে ওটা একটা অ্যাসিড। আচ্ছা, যাদের এটা বিশ্বাস করতে অসুবিধা হলো তারা এটা আবার দেখো, BF3 পাইসোলন লুইস অ্যাসিড, SO3 পাইসো লুইস অ্যাসিড, কপার 2+, পাইসো লুইস অ্যাসিড, তাহলে এই তিনটা লুইস অ্যাসিড। তো এটার বাইরে যেটা ছিল সেটা লুইস অ্যাসিড না, অ্যালুমিনিয়াম 3+, তো এটা লুইস অ্যাসিড না। ওকে, তাহলে এই কুইজটা তোমরা উত্তর করো দেখি। এতক্ষণ আমরা যা কিছু করলাম ওই কথাগুলো নিয়েই কিন্তু এই কুইজটা হয়েছে, ঠিক আছে? তাড়াতাড়ি উত্তর করো। ভুল তো হবেই, একটু পরে উত্তর করো আর কি। আচ্ছা, এটা আমি সলভ দেখাই তোমাদেরকে, হ্যাঁ। সলভ দেখালে দেখবে এটা কত সহজ। ওকে, দ্য সাবস্টেন্স হুইচ ডু নট ডোনেট অর অ্যাকসেপ্ট ইলেকট্রন ইজ বেস। একই সাথে কোনটা অ্যাকসেপ্ট ডোনেট একসাথে থাকবে না, সো এটা আগেই কাটা। এটাতে দেখো ডোনেট অর অ্যাকসেপ্ট, এটাও কাটা, কারণ ডোনেট করলে একটা হয়, অ্যাকসেপ্ট করলে আরেকটা হয়, সো দুইটা কখনো একসাথে থাকবে না। পরেরটা দেখি, সাবস্টেন্স হুইচ অ্যাকসেপ্ট প্রোটন আর বেস, এটা একটা ট্রু স্টেটমেন্ট। সাবস্টেন্স হুইচ ডোনেট প্রোটন আর বেস, প্রোটন ডোনেট করলে সেটাকে আমরা অ্যাসিড বলি, এটা একটা ফলস স্টেটমেন্ট। বেস না বলে এটাকে বলবো আমরা অ্যাসিড, ঠিক আছে? প্রশ্নে টাইপে কি কারেক্ট, কারেক্ট মানে ট্রু কোনটা, সো অপশন বি, ঠিক আছে? সো শেষ করে দিলাম আমরা, হ্যাঁ। ওকে, দেখো এখানে কিছু কথাবার্তা আছে। অল আরহিনিয়াস অ্যাসিডস আর বনস্টেড লাউরি অ্যাসিড, অর্থাৎ আরহিনিয়াসের যতগুলো অ্যাসিড ছিল প্রত্যেকটা অ্যাসিডকে আমরা বনস্টেড লাউরি দিয়ে এক্সপ্লেইন করতে পারবো। অল বনস্টেড লাউরি বেসেস আর নট আরহিনিয়াস বেস, কারণ বনস্টেড লাউরি দিয়ে বেসের নাম্বার ইনক্রিজ করেছে। কারা বেস? যারা প্রোটন একসেপ্ট করে, ঠিক আছে, তারা হলো বেস। নাম্বার অফ দ্য বেসেস ইনক্রিজ ইন দ্য বনস্টেড লাউরি থিওরি। ওকে, তারপর দেখো অল বনস্টেড লাউরি অ্যাসিড আর লুইস অ্যাসিড, মানে বনস্টেড লাউরিতে যতগুলো অ্যাসিড পাই আমরা সবগুলাই হচ্ছে লুইস অ্যাসিড দিয়ে এক্সপ্লেইন করা যায়, বাট লুইস অ্যাসিডে আমরা অ্যাসিডের নাম্বার ইনক্রিজ করতে পারি। সবগুলো লুইস অ্যাসিডকে আবার বনস্টেড লাউরি দিয়ে এক্সপ্লেইন করা যায় না, এই কথাটাই এখানটাতে লেখা আছে। এক্সাম্পল আরো কিছু বেশি আছে, হ্যাঁ, যেমন নিউট্রালের মধ্যে কারা আছে, তারপর তোমার নন মেটালিক অক্সাইড কারা আছে, ক্যাটায়নিক লুইস অ্যাসিড কারা আছে, এই জিনিসগুলো এখান থেকে একটু পড়ে নিব আমরা, ঠিক আছে? আর লুইস বেসের এক্সাম্পলগুলো কি কি আছে, খুব 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 ইম্পর্টেন্ট, যেগুলো এক্সট্রা পাবা সেগুলো বইতে উঠাই ফেলবা, বইতে লিখে ফেলবা, তাইলেই হয়ে যাবে। ওকে, তাহলে বারবার নেগেটিভ খুলে করতে হবে না। আমরা চলে আসছি আমাদের শেষের টপিক। শেষে আসলে দুইটা টপিক আছে, একটা হলো সারফেস ওয়াটার, একটা হলো আমাদের ওই একটা ন্যাচারাল পয়জনিং আর কি, ঠিক আছে? চলো আমরা পড়ে ফেলি। সারফেস ওয়াটার থেকে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে, ওয়াটারের সোর্স থেকে একবার প্রশ্ন আসছে, এবং সারফেস ওয়াটারের যে পিউরিটি ইন্ডিকেটরস আছে সেখান থেকে কিন্তু প্রশ্ন হয়ে থাকে, ঠিক আছে? সারফেস ওয়াটারের এখান থেকে সোর্সগুলো দেখো তো কি কি আছে। যেমন আমরা বলে থাকি যে সারফেস ওয়াটারের কি কি সোর্স, গ্লেশিয়ার, আন্ডারগ্রাউন্ড, ডিফারেন্ট লেকস, এয়ার সার্কুলেটিং, তারপর হচ্ছে তোমার ডিফারেন্ট রিভার্স। ওকে, এখন এই জায়গা থেকে কবির স্যারের বই থেকে মেডিকেল একবার একটা প্রশ্ন আসছে যে তোমার সুইট ওয়াটারের মেইন সোর্স কোনটা, সুইট ওয়াটারের মেইন সোর্স কোনটা, বা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সুইট ওয়াটার ইজ ফাউন্ড ইন হুইচ সোর্স, এভাবে একবার পরীক্ষা প্রশ্ন আসছিল। তো সেখানে অ্যান্সার ছিল হচ্ছে এরকম, তোমার নর্থ পোল সাউথ পোল দুই জায়গাতেই তো গ্লেশিয়ার থাকে, তবে নর্থ পোলের গ্লেশিয়ারগুলো ম্যাক্সিমাম অ্যামাউন্টে থাকে, ঠিক আছে? নর্থ পোল গ্লেশিয়ার, এটা একটু তোমরা মনে রাখবা বা বইতে লিখে রাখবা। নর্থ পোল গ্লেশিয়ার, গ্লেশিয়ার, ঠিক আছে, মেইন সোর্স অফ সুইট ওয়াটার। আর বাদ বাকিগুলো পার্সেন্টেজ করতে হবে না, জাস্ট তুমি একবার পড়ে রাখো। আর যদি পরীক্ষা এভাবে কোশ্চেন করতো যে হুইচ ওয়ান ইজ দ্য মেইন সোর্স অফ সুইট ওয়াটার ইন বাংলাদেশ, যদি বাংলাদেশ দিয়ে পরীক্ষা প্রশ্ন করে তখন তুমি অ্যান্সার করবে হচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়াটার, কারণ আমরা বাংলাদেশে সুইট ওয়াটারের ম্যাক্সিমাম যে ইউজ করি সেটা হলো আন্ডারগ্রাউন্ড ওয়াটারটা ইউজ করে থাকি আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন খেয়াল করো, আন্ডারগ্রাউন্ড ওয়াটার আমরা ডিপ টিউবওয়েলে কোন জায়গা থেকে পাই? আর্টেসিয়ান বেসিন, এই জায়গাটা একটু মনে রাখবা। আর বাদ বাকিগুলো না পড়লেও চলবে, পার্সেন্টেজ করতে হবে না, ঠিক আছে? আচ্ছা, ওয়াটারের ইম্পর্টেন্স কি, এখান থেকেও কোনো কিছুই পড়তে হবে না, বাদ, এটাও এই পেজও বাদ, হ্যাঁ। আমরা কারণ এখানে যে ইনফরমেশন আছে আমরা জানি, হিউম্যান বডি 70% ওয়াটার, এটা বাচ্চাকাল থেকে আমরা জানি, ঠিক আছে? আচ্ছা, পিউরিটি ইন্ডিকেটরস কি কি আছে আগে একটু দেখে নিই। পিউরিটি ইন্ডিকেটরস আছে হচ্ছে হার্ডনেস অফ দ্য ওয়াটার, পিএইচ অফ দ্য ওয়াটার, বিওডি, সিওডি এন্ড টিডিএস। নামগুলো পড়ে ফেললাম আগে, পরীক্ষা এখান থেকে প্রশ্ন দিতে পারে হুইচ ওয়ান ইজ দ্য তোমার ইন্ডিকেটর অফ পিউরিটি অফ সারফেস ওয়াটার দিতে পারে। এরপরে প্রত্যেকটা থেকে কিছু কিছু তোমার থিওরিটিক্যাল প্রশ্ন দেয় যে হার্ডনেস অফ দ্য ওয়াটার এর জন্য রেসপন্সিবল কি, হ্যাঁ, বিওডি কত হচ্ছে, সিওডি কত হচ্ছে, এই জায়গা থেকে পরীক্ষা কিন্তু প্রশ্ন দিয়ে থাকে, ঠিক আছে? তো যেভাবে পরীক্ষায় প্রশ্ন দিবে আমরা সেভাবেই পড়তেছি। চলো দেখি আমরা, এই যে আমাদের যে হার্ডনেস আছে, হ্যাঁ, এই হার্ডনেসটা কত টাইপসের হয়? হার্ডনেসটা দুই টাইপসের হয়ে থাকে, একটাকে বলি আমরা টেম্পোরারি হার্ডনেস, টেম্পোরারি হার্ডনেস, আরেকটাকে বলি আমরা পার্মানেন্ট হার্ডনেস, ঠিক আছে? একটা হলো টেম্পোরারি, আরেকটা হলো পার্মানেন্ট, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে টেম্পোরারি পার্মানেন্ট এটাকে আমরা আলাদা করব কি দিয়ে, তার আগে বলে রাখি হার্ডনেসের জন্য রেসপন্সিবল ক্যাটায়ন কারা কারা? তিনটা ক্যাটায়ন আছে রেসপন্সিবল ক্যাটায়ন, ঠিক আছে? একটা হলো আমাদের ক্যালসিয়াম 2+, একটা হলো আমাদের আয়রন 2+, আরেকটা হলো আমাদের ম্যাগনেসিয়াম 2+, ঠিক আছে? এই তিনটা ক্যাটায়নের জন্য হার্ডনেস হয়। এখন আসি, টেম্পোরারি হার্ডনেস আর পার্মানেন্ট হার্ডনেস ডিপেন্ড করে হচ্ছে এই ক্যাটায়নের সাথে কোন অ্যানায়ন অ্যাটাচ হয়েছে তার উপর। এই ক্যাটায়নের সাথে যদি আমাদের বাইকার্বনেট এড হয় তাহলে আমরা তাকে বলবো টেম্পোরারি হার্ডনেস, ঠিক আছে? আর যদি এই ক্যাটায়নের সাথে বাইকার্বনেট ছাড়া যদি আমরা বলি ক্লোরাইড এবং সালফেট যদি এড হয় তখন আমরা তাকে বলি এটা হলো পার্মানেন্ট, ঠিক আছে? তাহলে ক্লোরাইড এবং সালফেট যদি এড হয় তাহলে তাকে বলি আমরা পার্মানেন্ট হার্ডনেস, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এরপরে পড়া হলো টেম্পোরারি হার্ডনেসটাকে আমরা রিমুভ করতে পারি বাই বয়লিং অফ দ্য ওয়াটার দিয়ে, ঠিক আছে? বাই বয়লিং করলে এটা হচ্ছে রিমুভাল হয়ে যায়। বাট পার্মানেন্ট হার্ডনেসকে যদি আমি রিমুভ করতে চাই তখন আমার বেশ কিছু প্রসেসের কাজে লাগে। যেমন একটা প্রসেস হচ্ছে আয়ন এক্সচেঞ্জ, ঠিক আছে? একটা প্রসেস হচ্ছে পারমুটিট, এটা যদি রিমুভ করতে চাই আয়ন এক্সচেঞ্জ করা যায়, পারমুটিট করা যায়। আর কি কি করা যায়? যেমন রিভার্স অসমোসিস করা যায়, রিভার্স অসমোসিস করা যায়। এছাড়া যদি বলি আমরা আয়ন এক্সচেঞ্জ, পারমুটিট, রিভার্স অসমোসিস, আরো কিছু আছে, হ্যাঁ, যেমন হচ্ছে তোমার আহ, তাহলে রিভার্স অসমোসিস গেল, পারমুটিট গেল, আয়ন এক্সচেঞ্জ। হাজারি স্যারের বইতে, বাহাদুর নাগ স্যারের বইতে এই দুইটা আছে। আর রিভার্স অসমোসিস কথাটা অন্যান্য বইতে আছে, হ্যাঁ। ইউভি রে দিয়ে করা যায়, ঠিক আছে? ইউভি রে দিয়েও এটাকে হচ্ছে রিমুভ করা যায়। এছাড়া বলা হয়ে থাকে তোমার ডিস্টিলেশন করেও করা যায়, ডিস্টিলেশন করেও হচ্ছে এটাকে রিমুভ করা যেতে পারে, ঠিক আছে? এখন এখানে মজার ব্যাপার হলো কি, টেম্পোরারি হার্ডনেসকে শুধু বয়লিং করে রিমুভ করা যায়, ঠিক আছে, কিন্তু যদি আমরা পার্মানেন্ট হার্ডনেসকে রিমুভ করতে চাই তখন আসলে পার্মানেন্টের সাথে টেম্পোরারিও রিমুভাল হয়ে যায়, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এখান থেকে কি বললাম আমরা, হার্ডনেসের টাইপ কি কি আছে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন দেয় এরকম ভাবে যে তোমার which one is responsible for permanent hardness, which one is responsible for temporary hardness, পারবো না আমরা। ধরো তোমার এখানে অপশন দিল, হ্যাঁ, ধরো এখানে অপশন দিল হচ্ছে ক্যালসিয়াম সালফেট, ঠিক আছে? ক্যালসিয়াম সালফেট। তোমার এখানে অপশন দিল হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, ঠিক আছে? তোমার এখানে অপশন দিল হচ্ছে আয়রন সালফেট। তোমার এখানে অপশন দিল হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বনেট, ঠিক আছে? ক্যালসিয়াম বাইকার্বনেট, এ বি সি ডি। তোমাকে পরীক্ষা কোশ্চেন দিয়ে বললো which one is not responsible for permanent hardness of water, অ্যান্সার কি হবে বলো? which one is not responsible for permanent hardness of water, কোনটার জন্য পার্মানেন্ট হার্ডনেস হচ্ছে না? ভেরি ভেরি গুড, ডি অ্যান্সার, তাই না? আর এটা দিয়ে টেম্পোরারি হার্ডনেস হবে, ঠিক আছে? ভেরি ভেরি গুড, ওকে।
এখন হার্ডনেস থাকলে ক্ষতিটা কি হয়? হার্ডনেসের মধ্যে বিভিন্ন আয়ন্স থাকে, তো এটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে যে হুইচ ওয়ান ইজ নট রেসপন্সিবল, হুইচ আয়ন ইজ নট রেসপন্সিবল ফর হার্ডনেস। বেসিক্যালি এই তিনটাই হার্ডনেসের জন্য রেসপন্সিবল, এর বাইরে কোনটাই রেসপন্সিবল না, বিশেষ করে ক্যাটায়নের জন্য। সো হার্ড ওয়াটারের সমস্যাটা কি হয়? দেখা যায় যে সোপ দিলে এখানে হচ্ছে তোমার এটা যে ফোম হয় সেটা হয় না, মানে অনেক বেশি সোপ খরচ হয়ে যায় এখান থেকে। এছাড়া আর কি প্রবলেম হয়? এটা দেখা যায় যে তোমার যখন যেই একটা কন্টেইনারের মধ্যে ওয়াটারটাকে যখন বয়েল করা হয় তখন দেখা যায় এখানে প্রেসিপিটেশন জমে। প্রেসিপিটেশন আলাদা একটা লেয়ার ফর্ম হয়। সেই লেয়ারের জন্য দেখা যায় অনেক হিট লস হয়ে থাকে আরকি। ঠিক আছে? তাহলে এই হার্ডনেস অফ দ্য ওয়াটার থাকলে আমাদের বেসিক প্রবলেমটা হয় হচ্ছে লস। একটা হলো সোপ লস, আরেকটা হলো হিট লস। দুইটা লস হয় আমাদের। ঠিক আছে? ওকে। তাহলে এখান থেকেই আমরা আর কি পড়বো? এখান থেকে তো এই জিনিস তোমরা বইয়ে লিখে রাখবা। ঠিক আছে? আচ্ছা। পিএইচ অফ দ্য ওয়াটার। আমরা জানি আমরা বলে থাকি যে পিওর ওয়াটারের পিএইচ হচ্ছে 7, বাট সবসময় তো ওয়াটারের পিএইচ আসলে 7 থাকে না। কম বেশি হতে পারে। WHO বলে দিছে আমরা যে পানি খাবো তার পিএইচ হচ্ছে 7 থেকে 1.5 কম থাকতে পারবে, 1.5 বেশি থাকতে পারবে। অর্থাৎ 6.5 থেকে 8.5 পর্যন্ত পিএইচ থাকলে সেটা খাওয়া যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন আসি আমরা যে এই যে সেটা বলে দিছে 6.5 থেকে 8.5। ওকে? আচ্ছা, তারপরে খেয়াল করে দেখো যে যদি বলা হয় অ্যাকুয়াটিক বিংস, হ্যাঁ? যদি আমরা যেগুলোকে হচ্ছে তোমার বলি অ্যাকুয়াটিক অ্যানিমালস বা অ্যাকুয়াটিক প্ল্যান্টস যেগুলো থাকে, এসবের বেঁচে থাকার জন্য সারফেস ওয়াটারের পিএইচটা আরো উন্নত হতে হয়। আমরা দেখো 6.5 থেকে 8.5 হজম করে ফেলি। বাট অ্যাকুয়াটিক বিংস এর জন্য কিন্তু 7 থেকে 7.5 দরকার হয় আরকি। ঠিক আছে? আচ্ছা, তারপরে আসি পিএইচ চলে গেল ডিও। ডিও মানে হচ্ছে ডিজলভড অক্সিজেন। কি পরিমাণ অক্সিজেন পানিতে ডিজলভড আছে। এখন তুমি দেখো যখন পানির মধ্যে দেখবো আমরা যে পলিউটেন্ট বেড়ে যাবে, তখন দেখা যাবে যে পানির এই যে ডিজলভড অক্সিজেনের যে ভ্যালুটা এটা আসলে কমে যাচ্ছে। ঠিক আছে? ডিজলভড অক্সিজেনের ভ্যালুটা আসলে কি হয়ে যাচ্ছে তোমার? তখন কমে যাচ্ছে। ঠিক আছে? তো এই ভ্যালুটা দেখেও আমরা ইন্ডিকেট করতে পারি ওয়াটারটা কি ভালো নাকি খারাপ। ঠিক আছে? এখন দেখো এটার প্রসেসের নাম কি? কিভাবে আমরা ডিওটা মেজার করতে পারি? এটা একটা আয়োডোমেট্রিক প্রসেস। মূল মেইন নামটা হচ্ছে উইংক্লার আয়োডোমেট্রিক প্রসেস। হয়ে গেল তাইলে? ওকে। এরপর তাহলে ডিও ইম্পর্টেন্স অফ ডিও থেকে আর তেমন বেশি কিছু নাই, আমরা এটা বক্স থেকে পড়বো। ডিও এখান থেকে জাস্ট ইকুয়েশনটা পড়বা। আমরা যদি ডিও দিয়ে হিসাব করি তখন আমরা বিওডি পাই। তাহলে বিওডি হচ্ছে আরেকটা টার্ম যেটা হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। এই কথার মানে কি? এই কথার মানে হলো যে তোমার বায়োলজিক্যাল কি পলিউটেন্ট ওয়াটারের মধ্যে আছে। এখন তুমি দেখো ওয়াটারের মধ্যে যত বেশি বায়োলজিক্যাল পলিউটেন্ট থাকবে তাহলে এই যে অক্সিজেন ডিমান্ডটাও তত বেড়ে যাবে। তাহলে বিওডি এর মান বা বিওডি এর ভ্যালু যত বাড়বে ওয়াটারের মানে পলিউশন হওয়ার সম্ভাবনা তত বাড়বে। ঠিক আছে? তাহলে পলিউটেড ওয়াটারের বিওডি এর মান বেশি থাকবে। ঠিক আছে? ওকে। আচ্ছা, তাহলে এখন দেখো এই বিওডি এর ভ্যালুগুলা কিভাবে আমরা মনে রাখতে পারি? আমরা এটা খুব খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এবং পরীক্ষায় এটা আসতো। আমি এটা মনে রাখতাম কিভাবে জানো? স্টুডেন্টের মতো করে। দেখো আমরা একটা ক্লাসের যে হচ্ছে মানে রোল নাম্বার 1 রোল নাম্বার 2 এরা তো খুব ভালো স্টুডেন্ট, তাই না? তাহলে বিওডি যখন 1 and 2 তখন ওয়াটারের কন্ডিশন ভেরি গুড। ঠিক আছে? এরা ভেরি গুড স্টুডেন্ট। যার রোল নাম্বার 3 সে হচ্ছে মডারেটলি গুড স্টুডেন্ট। ঠিক আছে? আচ্ছা, যার রোল নাম্বার 6 অর্থাৎ 5 6 হলেও চলে। হ্যাঁ? চলে মানে WHO অ্যাডমিটেড বিওডি ভ্যালু। WHO বলে দিয়েছে আমরা যে পানি খাবো বা যে পানি ইউজ করব তার বিওডি এর ভ্যালু ম্যাক্সিমাম কত হতে পারে? 6 হতে পারে। ঠিক আছে? 6 এর কম হলে তো ভালোই, ম্যাক্সিমাম 6 হতে পারে। এখন দেখো যার রোল নাম্বার 10 ওকে কিন্তু আমরা ভালো ছাত্র বলি না। হ্যাঁ? পলিউশন ইজ লিমিট ইজ ব্যাড, মানে সে ব্যাড স্টুডেন্ট। আর রোল নাম্বার যদি 20 হয় তাহলে হচ্ছে ভেরি ভেরি ব্যাড স্টুডেন্ট। ভুল করবে না তো? রোল নাম্বার 1 2 ভেরি গুড, রোল নাম্বার 3 গুড, রোল নাম্বার 6 WHO অ্যাডমিটেড বিওডি মানে মোটামুটি চলে, রোল নাম্বার 10 খারাপ বা ব্যাড, রোল নাম্বার 20 ভেরি ব্যাড। ঠিক আছে? আচ্ছা, তো এটা অ্যাকচুয়ালি ওয়াটারের কন্ডিশন আর বিওডি ভ্যালু আমি জাস্ট এভাবে মনে রাখতাম, আমার মনে রাখতে সুবিধা হতো আরকি। ঠিক আছে? এবং এটা পরীক্ষা আসছে মেডিকেলে। হ্যাঁ? আচ্ছা, এখান থেকে এগুলা কিছু দরকার নাই। উইংক্লার আয়োডোমেট্রিক প্রসেসে কি কি ব্যবহার হয়, হ্যাঁ? এগুলা কোনো কিছুই দরকার নেই, বাদ। আচ্ছা, এখানে একটা জিনিস পড়তে পারো, ইন্ডিকেটরটা কি? ইন্ডিকেটরটা একটা স্টার্চ, হ্যাঁ? স্টার্চ ইন্ডিকেটর হিসেবে ইউজ করা হয়। সিওডি WHO পারমিটেড সিওডি ভ্যালু ইজ 10 ppm 10 ppm। ঠিক আছে? তাহলে বিওডি এর হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 6 ppm আর সিওডি এর হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 10 ppm। তাহলে ভাই সিওডি মানে কি? সিওডি মানে হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এখন কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড মানে কি? মানে যত পরিমাণের পলিউটেন্ট আছে, এটা হোক বায়োলজিক্যাল হোক নন বায়োলজিক্যাল, সব ধরনের পলিউটেন্ট মিলে, সব ধরনের কেমিক্যাল মিলে কি পরিমাণ অক্সিজেনের ডিমান্ড দেয় সেটাকেই দেখা হয় হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড দিয়ে। ওকে? তাহলে এটা বিওডি ভ্যালু চেয়ে বেশি ভ্যালু হবে। এই ম্যাথের ক্যালকুলেশন এগুলো কিছুই দরকার নেই, এগুলো সব বাদ। ঠিক আছে? এই যে এই টেবিল 100% ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে? ওকে, দেখো পিএইচ কত বলছি? 6.5 থেকে 8.5। ডিও কত বলছি? 5 থেকে 6। ডিও 5 থেকে 6, বিওডি 6। ডিও 5 থেকে 6, বিওডি 6। ঠিক আছে? সিওডি 10। এই প্রথম চারটা একদম মুখস্থ থাকতে হবে। বাকিগুলা নাইস টু নো। তুমি চাইলে পড়ো, না পড়লে ক্ষতি কম, বাট প্রথম চারটা যেন কোনোভাবেই মিস না হয়। এখান থেকে অতীতে ভর্তি পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসছে। টিডিএস এর ভ্যালু 500 ppm হয়, ক্যালসিয়ামের ভ্যালু 100 ppm হয়, ম্যাগনেসিয়ামের ভ্যালু 150 ppm হয়, সোডিয়াম ক্লোরাইডের ভ্যালু টিডিএস এর ভ্যালু সমান, মানে 500 ppm হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আসি টিডিএস আমরা মানে কি বুঝি? টোটাল ডিসলভড সলিড। এখানে কি কি হিসাব করা হয়, কোন কোন আয়ন হিসাব করা হয় খেয়াল করো। তিনটা ক্যাটায়ন, তিনটা আয়ন, ক্যালসিয়াম সোডিয়াম পটাশিয়াম, তিনটা ক্যাটায়ন, তিনটা আয়ন, ফসফেট নাইট্রেট ক্লোরাইড। ঠিক আছে? ক্যালসিয়াম সোডিয়াম পটাশিয়াম, তিনটা ক্যাটায়ন, তিনটা আয়ন, ফসফেট নাইট্রেট ক্লোরাইড। হয়ে গেল? আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট প্রোডাক্ট। এখন এই যে এরপরে যে মোটামুটি 4-5 পেজ আছে বইতে, এগুলা থেকে খুব কম পড়াশোনা, একটা দুইটা করে লাইন জাস্ট জাস্ট একবার রিডিং দিবা। এখানে কোনো ইম্পর্টেন্ট পড়া নাই, তবে আর্সেনিক পলিউশন এবং অন্যান্য যে হেভি মেটাল পলিউশন আছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। চলো আমরা পড়ে ফেলি। তাহলে এই ইন্ডাস্ট্রিয়াল ইফ্লুয়েন্ট কাকে বলি? আমরা ইন্ডাস্ট্রিয়াল লিকুইড প্রোডাক্ট ইফ্লুয়েন্ট বলি। দরকার নাই, এই যে দেখো কোনো দাগ নাই, মানে এই পেজও আমাদের দরকার নাই, বাদ। ফাইন্ড দ্য কজ অফ দ্য ওয়াটার পলিউশন এন্ড ইটস রিমেডি। এখান থেকেও কোনো কিছু দরকার নেই, জাস্ট তোমরা আমাকে বলো তো, আমরা যখন কোনো একটা লিকুইড পলিউশন নিয়ে চিন্তা করি তখন আমরা এই পলিউশনটি রিমুভ করার জন্য বা এটা রিমেডি করার জন্য আমরা কি একটা প্ল্যান্ট ইউজ করি বলো তো? কোন প্ল্যান্ট ইউজ করি আমরা? ইটিপি প্ল্যান্ট ইউজ করি, তাই না? এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট ইউজ করে থাকি। এই যে বড় বড় যে বক্স আছে, কোন পলিউটেন্টের সোর্স কি, কোনটা ইফেক্ট কি, এগুলো আমাদের দরকার নেই, সবকিছুই বাদ। এগুলো কোনো কিছু দরকার নেই, তবে এখান থেকে একটা জিনিস একটু পড়বা। এটা অ্যাকচুয়ালি আমাদের অর্গানিকের পড়া। আমরা বলি অক্টেন নাম্বার। অক্টেন নাম্বার মানে কি? অক্টেন নাম্বার মানে হলো কোনো একটা অ্যালকেন চেইনে বা কোনো একটা অ্যালকেনের মধ্যে চেইন যত বাড়বে তার অক্টেন নাম্বার তত বেশি হবে, এবং এটার ইঞ্জিনের মধ্যে যে নক নক বা যে নকিং সাউন্ড হয় সেটা আর সম্ভাবনা কম থাকবে আরকি। সো এই যে অক্টেন নাম্বার ইনক্রিজ করার জন্য আমরা একটা অ্যাডজুভেন্ট ইউজ করে থাকি আরকি, সেটার নাম হচ্ছে টেট্রামিথাইলেট অথবা টেট্রাইথাইলেট, মানে TML TEL, টেট্রামিথাইলেট অথবা টেট্রাইথাইলেট। ঠিক আছে? এটা একটু পরীক্ষা আসে, হুইচ ওয়ান ইজ ইউজড টু ইনক্রিজ দ্য অক্টেন নাম্বার অফ মোটর ফুয়েল? অ্যানসার শুড বি টেট্রামিথাইলেট, টেট্রাইথাইলেট। ঠিক আছে? আচ্ছা, তারপরে আরেকটা ইনফরমেশন দেখো, সারফেস ওয়াটারের টেম্পারেচার যদি 10 ডিগ্রি সেলসিয়াস চেঞ্জ হয়, হ্যাঁ, তখন আমরা এটাকে থার্মাল পলিউশন বলে থাকি আরকি, অ্যাকোয়াটিক প্ল্যান্ট আর ফিশের জন্য। এটাও আমাদের দরকার নাই, সব বাদ এখান থেকে। ঠিক আছে? এখন আসি আমরা ন্যাচারাল পলিউশন। আবার একটা ইম্পর্টেন্ট টপিকে চলে আসছি। এই ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আর্সেনিক পলিউশন। এই যে পলিউশন গুলা এখান থেকে আমরা একটু ক্যাটাগরাইজ করে নেই, আমাদের কি কি পড়তে হবে। এখান থেকে বেসিক্যালি পড়তে হবে হচ্ছে ইফেক্ট অন হিউম্যান বডি। হিউম্যান বডিতে কি ইফেক্ট থাকে। তারপরে এখানে দেখবা যে কিছু টিএলভি আছে, থ্রেশহোল্ড লিমিটেড ভ্যালু। এই টিএলভি গুলো পড়তে হবে। এই দুইটা পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। এরপরে আসি সোর্স। সোর্স নাইস টু নো।
পড়লে ভালো, না পড়লে ক্ষতি কম আর কি। ঠিক আছে, তাহলে চলো দেখি আমরা আর্সেনিক। হ্যাঁ, এই আর্সেনিক পয়জনিংকে এটাকে অ্যাকচুয়ালি এটা নিয়ে কথা বলতে গেলে গল্প মনে পড়ে যায়। এটা হলো অ্যাকচুয়ালি দুইটা জিনিস বলা হয়। এটা হলো কিং অফ পয়জন আর আরেকটা বলা হয় পয়জন অফ কিং। ঠিক আছে, পয়জন অফ কিং। ঠিক আছে, তাহলে পয়জন আমি লিখে দিই তোমাদের জন্য পড়তে সুবিধা হয়। কেন এই দুইটা নাম বলি সেটাও বলে দিব। তাহলে এটাকে বলা হয় পয়জন অফ কিং, আবার বলা হয় কিং অফ পয়জন, কিং অফ পয়জন। ঠিক আছে, আচ্ছা কেন পয়জন অফ কিং বলা হয়? কারণ হচ্ছে অনেক রাজা বা অনেক এরকম বড় মাপের মানুষজনদেরকে বলা হয়েছে যে আর্সেনিক পয়জনিং করে তাদেরকে মারা হয়েছে। ঠিক আছে, আবার কিং অফ পয়জন কি, যতগুলা পয়জন পৃথিবীতে আছে তার মধ্যে এই আর্সেনিকের পোটেন্সি অনেক বেশি এবং এটা একটা হোমিসাইডাল পয়জন হিসেবে ইউজ করা যেতে পারে, বাট কেউ বুঝবে না যে এটাকে পয়জনিং করা হয়েছে। ঠিক আছে, এই কারণে এটাকে বলা হয় হচ্ছে কিং অফ পয়জন। কেন বুঝবে না কিং অফ পয়জন, মানে কেন কেন বুঝবে না যে এটাকে পয়জনিং করা হয়েছে? দেখো, এই যে আর্সেনিকের যে পয়জনিং ইফেক্ট, এটা আসলে দুই রকম হয়। একটাকে বলি আমরা অ্যাকিউট পয়জনিং, আরেকটাকে বলি আমরা ক্রনিক পয়জনিং। ঠিক আছে, তাহলে অ্যাকিউট পয়জনিং হতে পারে আর ক্রনিক পয়জনিং হতে পারে। অ্যাকিউট মানে হলো অল্প সময়ের যে পয়জনিং, আর ক্রনিক মানে হলো দীর্ঘদিন ধরে যে পয়জনিং হচ্ছে। ঠিক আছে, তাহলে অ্যাকিউট পয়জনিং যখন হবে, মানে অনেক বেশি পরিমাণে আর্সেনিক যখন কাউকে খাওয়াই দেওয়া যাবে, তখন তার মধ্যে ডিসেন্ট্রি, ডায়রিয়া লাইক সিম্পটমস দেখা দিবে। মানুষজন আগে দেখে মনে করতো কি কলেরা ডায়রিয়া হয়ে মরে গেছে আর কি। হ্যাঁ, কিন্তু এটা অ্যাকচুয়ালি আর্সেনিকের ইফেক্টে মরে যায়। তাহলে এখানে কি হবে? ডায়রিয়া হতে পারে, ভমিটিং হতে পারে। হ্যাঁ, ভমিটিং হতে পারে, মানে আমাদের যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট সেটা আপসেট হয়। তাহলে এই ডায়রিয়া বমি হয়ে কিন্তু মানুষ মরে যেতে পারে আর্সেনিকের পয়জনিং এর কারণে। কিন্তু সেটা কিন্তু ক্রনিক না, অ্যাকিউট। অনেক বেশি পরিমাণে আর্সেনিক যখন কাউকে খাওয়াই দেয়, তাহলে তোমাদের ধারণা হতে পারে ভাইয়া এই আমাদের বিভিন্ন ডিপ টিউবওয়েলের মধ্যে যে আর্সেনিক পয়জনিং হয় সেটা দিয়েও কি মানুষ এরকম ডায়রিয়া ভমিটিং হয়ে মরে যায় কিনা? না, কারণ সেটা হলো অল্প অল্প করে আর্সেনিক যখন অনেক দিন ধরে কারো বডিতে যায় তখন তাকে বলি আমরা ক্রনিক পয়জনিং। এই ক্ষেত্রে আমাদের যে ডিজিজটা হয় তার নাম হচ্ছে আর্সেনিকোসিস। তাহলে এই যে আর্সেনিকোসিস ডিজিজটা যে হচ্ছে, এটাতে কি হয় দেখা যায় স্কিনে এরকম হচ্ছে ব্ল্যাকিশ স্পট পড়ে। ওই ব্ল্যাকিশ স্পট পড়ার জন্য আমরা এটাকে বলে থাকি হচ্ছে ব্ল্যাক ফুট ডিজিজ। ব্ল্যাক ফুট ডিজিজ বিশেষ করে হ্যান্ড ফুটে বেশি হয় আর কি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা ব্ল্যাক ফুট ডিজিজ বলতে পারি। ইভেন আর্সেনিকের জন্য হচ্ছে ক্যান্সার হতে পারে। হ্যাঁ, এই ক্যান্সারের জন্য আর্সেনিকে মরে যেতে পারে আর কি। ক্যান্সার আর্সেনিক পেলে কি করতে পারে? ক্যান্সার করতে পারে। এখন দেখো আর্সেনিকের কিছু সোর্স বলা আছে, নাইস টু নো, মানে কোন কোন ওর থেকে আমরা আর্সেনিক পাই এটা পড়তে পারো। নাইস টু নো, খুব ইম্পর্টেন্ট, কিছু বলবো না। আচ্ছা, এখন যতগুলো আর্সেনিকের কম্পাউন্ড আছে তার মধ্যে দেখা যায় আর্সেনাইন গ্যাসটা হচ্ছে সবচাইতে বেশি হার্মফুল। তারপর আর্সেনিক ইনঅর্গানিক, তারপর আর্সেনাইন, তারপর আর্সেনাইন অক্সাইড, তারপর আর্সেনেট, তারপর আর্সেনাইট। ঠিক আছে, এই জিনিসটা একটু পড়বা। আরেকটা হচ্ছে যেটা হলো 3+ অক্সিডাইজড আর্সেনিক, এটা হলো পয়জনিং অ্যাকশনটা বেশি। লিভিং বিংস এর উপর পয়জনিং অ্যাকশনটা কার বেশি? 3+ অক্সিডাইজড স্টেটের। জাস্ট এই দুটো পয়েন্ট এখান থেকে পড়তে হবে। আচ্ছা, এরপরে দেখো যে আমরা বলে থাকি অ্যাকর্ডিং টু WHO দ্য টলারেবল লিমিট অফ দ্য আর্সেনিক ইন হিউম্যান বডি। খেয়াল করো, হিউম্যান বডি বলছে, হিউম্যান বডিতে কতটুকু টলারেবল? 0.05 মিলিগ্রাম পার লিটার। ঠিক আছে, 0.05 মিলিগ্রাম পার লিটার, এটা কিন্তু হিউম্যান বডি বলছে। যদি বলা হয় যে ড্রিঙ্কিং ওয়াটারে কতটুকু আর্সেনিক WHO রিকগনাইজড, সেটা হলো 0.01। ঠিক আছে, একটু খেয়াল করো, আমরা তো বাংলাদেশ গরিব দেশ, দেখা গেছে 0.01 কে যদি আমরা রিকগনাইজ করি, দেখা যায় বাংলাদেশের অর্ধেকের বেশি টিউবওয়েলকে আর্সেনিক আর্সেনিক পয়জনিং এ বা আর্সেনিক পলিউশনে পলিউটেড এরকম রিকগনাইজ করতে হয়। এই কারণে বাংলাদেশের জন্য আমরা কিন্তু এটা একটু বাড়াইছি। বাংলাদেশের জন্য বলা হয়ে থাকে যে তোমার সেফটি ভ্যালুটা হয় হচ্ছে 0.05 পর্যন্ত। তাহলে এটা তোমরা একটু মনে রাখো। হ্যাঁ, 0.05। আর থ্রেশহোল্ড লিমিটিং ভ্যালুটা 0.05। এটা কি বলছে যে সর্বোচ্চ হিউম্যান বডিতে থাকতে পারবে 0.05। WHO রিকগনাইজ সেফটি ভ্যালু যদি পরীক্ষায় প্রশ্ন আসে 0.01 বলবা, থ্রেশহোল্ড লিমিটিং ভ্যালু যদি পরীক্ষায় প্রশ্ন আসে 0.05 বলবা। ঠিক আছে, ওকে, তাহলে হয়ে গেল। এবারে আসো যে এই আর্সেনিক ডিজিজে কি কি হয়। অলরেডি তো বললাম ব্ল্যাক ফুট ডিজিজ হয়। কি হয় এখানে? কেরাটিন প্রোডাকশন হয়, অনেক বেশি কেরাটিন জমে থাকে আর কি। ওকে, আচ্ছা, বাংলাদেশের কোন কোন ডিস্ট্রিক্টে আর্সেনিক নাই জানো তোমরা? বাংলাদেশের 3টা ডিস্ট্রিক্ট আছে, সেখানে কোনো আর্সেনিক নাই। কক্সবাজার, নবাবগঞ্জ, রাজশাহী। 3টা ডিস্ট্রিক্টের নাম একটু মনে রাখবা। আর বাংলাদেশের প্রথম আর্সেনিক কোথায় পাওয়া গেছে জানো তোমরা? যশোর ডিস্ট্রিক্ট। হ্যাঁ, যশোর ডিস্ট্রিক্টের বলা হয়েছে যে সরষা থানা, মানে পুলিশ স্টেশন সরষা আন্ডার যশোর ডিস্ট্রিক্ট। ঠিক আছে, এখানে হচ্ছে আর্সেনিক পলিউশনটা সবচেয়ে বেশি। আচ্ছা, যশোর নিয়ে আর কি কি পড়ছো তোমরা? তোমরা পড়ছো যে বাংলাদেশের প্রথম ডিজিটাল ডিস্ট্রিক্ট হচ্ছে যশোর। আবার আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য জিকে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক হলো মানে বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ, সেখানেও কিন্তু যশোর ইম্পর্টেন্ট। বাংলাদেশের প্রথম হচ্ছে শত্রুমুক্ত জেলা, মানে যেখানে হচ্ছে তোমার পাকিস্তান আর্মি যেটাকে হচ্ছে ফ্রি ডিক্লারেশন দিতে পারছে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা, সেটাকে বলি আমরা যশোর। ঠিক আছে, এগুলো একটু পড়ো। হ্যাঁ, তোমরা জিকেতে পড়বা আর কি, এগুলো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আর্সেনিক পয়জনিং এর কি কি তোমার ইফেক্ট আছে সেটা পড়ি। প্রথম কথা ভাইয়া তো অলরেডি শুরুতে বলে দিছি, দুইটা ডিজিজ মনে রাখবা। একটা হলো আর্সেনিকোসিস, দ্যাট ইজ ব্ল্যাক ফুট ডিজিজ, আরেকটা হলো ক্যান্সার। ঠিক আছে, এখন দেখো ক্যান্সার যারা যেসব মেটাল বা যেসব কেমিক্যাল সাবস্টেন্সের জন্য ক্যান্সার হয়, আমরা ওই ধরনের কেমিক্যাল সাবস্টেন্সগুলোকে বলি কার্সিনোজেন। হ্যাঁ, ওদেরকে বলি আমরা কার্সিনোজেন। আর আর্সেনিকের জন্য কোন কোন অর্গানিক ক্যান্সার হতে পারে? যেমন দেখো, আমরা যে ড্রিঙ্কিং ওয়াটারটা খাচ্ছি, তুমি জাস্ট এটা দিয়ে চিন্তা করো, তাইলে তোমার জন্য হচ্ছে মনে রাখা সুবিধা হবে। যখন আমরা ড্রিঙ্কিং ওয়াটারটা খাচ্ছি, খাওয়ার পর এটা আমাদের গাট থেকে যাচ্ছে কোথায়? কিডনিতে। তাহলে কিডনিতে ক্যান্সার হতে পারে। এটা যখন আমাদের বডি থেকে এক্সক্রিট হচ্ছে, কোন দিক দিয়ে এক্সক্রিট হচ্ছে? ইউজুয়ালি ব্লাডার, তাহলে ব্লাডারে ক্যান্সার হতে পারে। ঠিক আছে, এছাড়া দেখো লিভার ও কি করবে? আমাদের এটাকে ডিটক্সিফাই করার ট্রাই করবে, লিভারে ক্যান্সার হতে পারে। লাংসে কিভাবে হতে পারে? লাংসে দেখা যায় যে অনেক ধোঁয়াতে আর্সেনিক থাকে, বিশেষ করে আমাদের যে সিগারেটের ধোঁয়া, সিগারেটের যে স্মোক থাকে সেখানে কিন্তু আর্সেনিক থাকতে পারে। সো এটার কারণে লাং ক্যান্সারও কিন্তু হতে পারে। ঠিক আছে, এটার কারণে লাং ক্যান্সারও হতে পারে। আচ্ছা, অ্যাকিউট পয়জনিং অলরেডি বলে ফেলছি, ডায়রিয়া হয়, ভমিটিং হয়। হ্যাঁ, নজিয়া মানে কি? এটা হলো একটা আমরা বাংলায় যেটাকে বলি হচ্ছে বমি বমি ভাব। হ্যাঁ, এটাকে বলি আমরা নজিয়া। ঠিক আছে, আর ব্ল্যাক ফুট ডিজিজে কি হয়? ক্রনিক আর্সেনিক পয়জনিং, আর্সেনিকগুলো দেখা যায় আমাদের স্কিনের বিভিন্ন জায়গাতে কেরাটিনাইজেশন করে, মানে কেরাটিন হচ্ছে আমাদের একটা টিস্যু। এই টিস্যুটা যখন বেশি বেশি জমা হয় তখন এখানে দেখা যায় যে আমাদের একটা তোমার ব্ল্যাকিশ স্পট দেখা যায়, ওটাকেই বলি আমরা ব্ল্যাক ফুট পয়জন। এই ডিজিজটা যখন অনেক বেশি অ্যাডভান্সড হয়ে যায় তখন দেখা যায় যে এই যে কেরাটিন জমে জমে কোনো জায়গাতে ব্লাড ভেসেলটাকে বন্ধ করে দিচ্ছে। যদি ব্লাড ভেসেল বন্ধ হয়ে যায়, সার্কুলেশন যদি বন্ধ হয়ে যায়, ওই জায়গাটা টিস্যুটা নেক্রোসিস হয়ে যায়। আর ওইটাকে আমরা বায়োলজি ভাষায় বলে থাকি গ্যাংগ্রিন। ঠিক আছে, তোমাদের বইতে দেখবা লেখা আছে আর্সেনিকে হচ্ছে গ্যাংগ্রিন হয়, মানে এন্ড স্টেজে হচ্ছে এটা পচে যায় আর কি। ঠিক আছে, মানে এটাকে বলি আমরা গ্যাংগ্রিন। ঠিক আছে, এটাকে বলি আমরা গ্যাংগ্রিন। তাহলে কেরাটিনাইজেশন পরে যে লাস্টে গ্যাংগ্রিন হয়ে যায়। ঠিক আছে, গ্যাংগ্রিন। তাহলে এই জিনিসগুলো একটু পড়ে ফেললাম। ওকে, এবার আসি আমরা হেভি মেটাল। তো আমাদের হেভি মেটাল কি কি আছে? এই যে যেগুলো আর্সেনিক পড়ে ফেলছি, ক্রোমিয়াম, তারপরে আছে হচ্ছে লেড, এটা পিডি না হয়ে পিবি হবে, ক্যাডমিয়াম, লেড, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, এগুলো হলো আমাদের হেভি মেটাল। আরো অনেক হেভি মেটাল আছে, বাট পরীক্ষায় এই প্রশ্নটা আসে হুইচ ওয়ান ইজ হেভি মেটাল, বাট সেটার অ্যান্সার হয় হচ্ছে আমাদের এই কয়টার মধ্যে থেকেই হয় আর কি। ঠিক আছে,
আচ্ছা, এগুলো কিভাবে যায়? ফুড চেইনের মাধ্যমে যায়। যেমন আমরা প্রথমে যদি বলি আর্সেনিকের সোর্স কি? দেখো এই যে সারফেস ওয়াটার, গ্রাউন্ড ওয়াটার এসব জায়গা থেকে যেতে পারে আরকি। ঠিক আছে? আচ্ছা, টলারেবল কনসেন্ট্রেশন ইন আর্সেনিক ওয়াটার অফ বাংলাদেশ। বাংলাদেশ বলছে না 0.05 ppm বলবো। ঠিক আছে? অলরেডি বলে নিছি কিন্তু একবার, হ্যাঁ? WHO আর্সেনিকের হিউম্যান বডিতে কতটুকু বলছে? 0.05। তাহলে এই আর্সেনিকের ইফেক্ট কি? অলরেডি আমরা পড়ে ফেলছি না? কি কি ক্যান্সার করতে পারে? স্কিন ক্যান্সার হতে পারে, লাং ক্যান্সার হতে পারে, অনেক কিছু হতে পারে। ঠিক আছে? আচ্ছা, এবারে চলে আসি আমরা ক্রোমিয়াম পয়জনিং। তো ক্রোমিয়াম পয়জনিং কিভাবে আসে? আমরা ক্রোমিয়ামের মেইন সোর্স জানি হচ্ছে ট্যানারি ইন্ডাস্ট্রি। ট্যানারি থেকে কেন ক্রোমিয়াম আসে? কারণ আমরা লেদার ইন্ডাস্ট্রিতে ট্যানিং নামে একটা প্রসেস আছে। ওইখানে ক্রোমিয়ামের সল্ট ইউজ করে থাকি। ঠিক আছে? এই কারণে আমরা এটাকে বলে থাকি যে লেদার ইন্ডাস্ট্রিতে কি হতে পারে? ক্রোমিয়ামটা আমাদের এনভায়রনমেন্টে চলে আসতে পারে। ওইখান থেকে তারপরে হচ্ছে তোমার ক্যান্সার হতে পারে, বিভিন্ন রকমের ডিজিজ হতে পারে, সেটা আমরা দেখব। এখন দেখো কি কি ইফেক্ট হয়ে থাকে ক্রোমিয়ামের জন্য। তো যেকোনো সিস্টেমে ডিজিজ করতে পারে। প্রথমটা অত ইম্পোর্টেন্ট পয়েন্ট না। দ্বিতীয় পয়েন্টটা খুব ইম্পোর্টেন্ট। ঠিক আছে? কেন ইম্পোর্টেন্ট দ্বিতীয় পয়েন্টটা? কারণ এই যে ক্রোমিয়ামের যে 6 স্টেট আছে, এই যে আয়নটা এটা একটা কার্সিনোজেন। কার্সিনোজেন মানে কি? এটা ক্যান্সার প্রোডাকশন করতে পারে। ঠিক আছে? এটা কি ক্যান্সার করে? এটা হচ্ছে লাং ক্যান্সার করে থাকে আরকি। ঠিক আছে? এটা লাং ক্যান্সার। এবং বলা হয়ে থাকে যে যেসব আমাদের ওয়ার্কাররা ট্যানারিতে ওয়ার্ক করে, মানে ট্যানারি ওয়ার্কাররা যারা আছে, এদের লাং ক্যান্সারের চান্স অনেক বেশি থাকে এবং এদের একটা স্পেসিফিক ডিজিজ হয়। সেই ডিজিজটাকে বলা হয় ক্রনিক ক্রোমেট লাং। ক্রনিক ক্রোমেট লাং এরকম একটা ডিজিজ বলা হয়ে থাকে আরকি। ঠিক আছে? ওকে। তাহলে এটা একটু লিখে রাখবা যে এখানে এমন একটা ডিজিজ আছে যেটাকে বলি আমরা ক্রনিক ক্রোমেট লাং। ঠিক আছে? এটাতে অনেক শ্বাসকষ্ট হয়, হ্যাঁ? এবং আল্টিমেটলি একটা সময় দেখা যায় যে ক্যান্সার হয়ে মানুষটা মরে যায় ক্রোমিয়াম যখন এক্সেসিভ থাকে। এছাড়া ক্রোমিয়ামের আরেকটা ইফেক্ট হচ্ছে এই ক্রোমিয়াম আয়ন আমাদের হচ্ছে ফেরাস আয়নের অ্যাবজর্পশনকে হচ্ছে হ্যাম্পার করে। যদি ফেরাস আয়ন অ্যাবজর্পশন না হয় তাহলে আমাদের আরবিসি প্রোডাকশন হবে না, কারণ আমাদের হিমোগ্লোবিনের একটা কম্পোনেন্ট হচ্ছে ফেরাস। ঠিক আছে? যদি আরবিসি প্রোডাকশন না হয় তাহলে আমরা বলতে পারবো যে এখানে কি হচ্ছে? এনিমিয়া হচ্ছে। ব্লাড থেকে যখন আরবিসি প্রোডাকশন কমে যায় আমরা সেই কন্ডিশনকে বলে থাকি এনিমিয়া। ওকে? আচ্ছা, তারপর দেখো প্রিভেনশন কিভাবে করা যায়? যেখানে আমরা ক্রোমিয়াম ইউজ করতেই হবে সেখানে আমরা হচ্ছে ক্রোমিয়াম 3 আয়ন ইউজ করতে পারি এবং ক্রোমিয়াম ছাড়া এমন কিছু ইউজ করতে পারা বেশি ভালো। আর ক্রোমিয়াম যদি ইউজ করতেই হয় তখন ইউজ করার পর এই ক্রোমিয়ামটা যেন সয়েলে আসতে না পারে বা এটা যেন আমাদের ওয়াটারের সাথে কন্টামিনেশন না হতে পারে, সেজন্য আমরা এই যে ইটিপি মানে কি? একটা প্ল্যান্ট, এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট। এই প্ল্যান্ট দিয়ে আমরা এটাকে রিমুভ করতে পারি। তাহলে ভাইয়া ক্রোমিয়াম থেকে কি শিখলাম? এটা এনিমিয়া করে, এটা ক্যান্সার করে, এটা এনিমিয়া করে, এটা ক্যান্সার করে। জাস্ট এত ছোট ছোট মনে রাখবা, তাহলে তোমার জন্য মনে রাখতে সুবিধা হবে। ফুল সম্পূর্ণ লাইন তোমার মনে রাখার দরকার নেই। ঠিক আছে? এরকম অল্প অল্প ছোট ছোট ওয়ার্ড করে মনে রাখবা, পরীক্ষায় দেখবে প্রশ্ন কমন পড়বে, তাড়াতাড়ি চট করে উত্তর করতে পারবা। এমসিকিউ প্রশ্নের মজাই এটা। কারণ উত্তরটা তোমার প্রশ্নের মধ্যেই আছে। জাস্ট খুঁজে বের করার ট্রাই করা। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো লেড। তাহলে লেডের যে পয়জনিং আছে, লেড পয়জনিং এর মেইন সোর্সটা কি? লেড পয়জনিং এর মেইন সোর্সটাই কিন্তু হচ্ছে আমাদের যেটা হচ্ছে তোমার লেড অ্যাসিড ব্যাটারি। ঠিক আছে? লেড অ্যাসিড ব্যাটারি থেকে এনভায়রনমেন্টে হচ্ছে লেড আসতে পারে। ওইটা থেকেই হচ্ছে লেড পয়জনিংটা হয়ে থাকে। ঠিক আছে? তাহলে সোর্স আমাদের দরকার নাই। এখন লেড পয়জনিং এর ইফেক্ট আমরা পড়বো। ছবিটা দেখা যাচ্ছে কিনা? ইফেক্টের মধ্যে দেখবা তোমরা যে লেড পয়জনিং এর জন্য আমাদের যে গাম আছে, হ্যাঁ? গামের মধ্যে একটা লেড লাইন পড়ে। এই যে এখানে একটা ব্লুইশ কালারের একটা হিউ দেখা যাচ্ছে আশা করি, হ্যাঁ? এই যে ব্লুইশ কালারের মানে গামের মধ্যে যেটাকে আমরা তাদের মারি বলি আরকি। এই গামের যে ব্লুইশ ইফেক্ট বা ব্লুইশ ডিসকালারেশন এটার পেছনে দায়ী হচ্ছে লেড। আবার এই বাচ্চাটার দিকে তাকাইলে দেখো, দেখলে মনে হচ্ছে যে বাচ্চাটা হচ্ছে একটু মানে এটাকে লুকিংটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি ইডিওটিক লুকিং, মানে হলো আইকিউটা কম বাচ্চাটার দেখে মনে হচ্ছে, তাই না? তো মাথাটাও দেখে কিছুটা ছোট ছোট মনে হচ্ছে আরকি। ঠিক আছে? সো এই লেডের বেসিক দুইটা ইফেক্ট তুমি মনে রাখতে হবে, যেটা ছবি দিছি। একটা হচ্ছে আমাদের গামকে ব্লুইশ ডিসকালারেশন করে, আরেকটা হচ্ছে তোমার আইকিউ ডিক্রিজ করে। ঠিক আছে? আইকিউ অফ দ্য বেবি ইজ ডিক্রিজড। ঠিক আছে? এই দুইটা তোমাকে মনে রাখতেই হবে। মনে রাখতেই হবে। ঠিক আছে? এবং প্রেগন্যান্ট মাদারের ক্ষেত্রে এটা অনেক সময় ডেথ চিলড্রেনের ডেথ করতে পারে আরকি। এছাড়া লেট পয়জনিং হচ্ছে নরমাল ব্রেনের গ্রোথটাকে ডিক্রিজ করে দেয়, এই কারণে আইকিউটাকে ডিক্রিজ করে দেয় আলটিমেটলি। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে অ্যাকিউট পয়জনিং যদি হয় তখন দেখা যায় যে কিডনি ফেইলিউর হয়ে মারা যেতে পারে। অ্যাকিউট পয়জনিং মানে অনেক বেশি পরিমাণে লেড যখন একসাথে হইছে। আচ্ছা, এই যে যেটা বলছি গামকে হচ্ছে ব্লুইশ করে দেয়। ঠিক আছে? আচ্ছা, লেডের কন্টামিনেশন কত হইতে হয় এটা একটু মনে রাখতে পারবো আরকি, 50 ppb। ওকে? এছাড়া লেডের জন্য কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হতে পারে, কারণ এই যে ফেরাস আয়নের সাথে একটা ইফেক্ট আছে। ক্রোমিয়ামের জন্য এনিমিয়া হতে পারে, লেডের জন্য এনিমিয়া হতে পারে। ঠিক আছে? আচ্ছা, ক্যাডমিয়ামের লেথাল ডোজ মনে রাখতে হবে 1 গ্রাম। লেথাল ডোজ মানে কি? এই ডোজে ক্যাডমিয়াম কোন একটা মানুষকে দিলে তার মানে মৃত্যু হতে পারে। এটাকে বলে লিথাল ডোজ। ঠিক আছে? ওকে, এবারে আসো ক্যাডমিয়ামের ইফেক্ট কি? ক্যাডমিয়ামের ইফেক্ট কি? এটা হচ্ছে বেসিক ইফেক্ট করে এটা আমাদের স্কেলিটনের উপরে। কিরকম ইফেক্ট করে স্কেলিটনের উপরে? এটা আমাদের একটা ডিজিজ করে, সেই ডিজিজটাকে বলি আমরা অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস মানে বুঝছো তোমরা? অস্টিওপোরোসিস মানে পোর মানে কি? ছিদ্র ছিদ্র হয়ে যাওয়া। অস্টিও মানে কি? আমাদের বোনস। সো এই ক্যাডমিয়াম পয়জনিং এর জন্য দেখা যায় যে আমাদের বোনসের মধ্যে ক্যালসিয়াম ডিপোজিশনটা কমে যাচ্ছে। তো ক্যালসিয়ামটাকে এই ক্যাডমিয়াম হচ্ছে সাবস্টিটিউট করে দিতে পারে। তো যখন ক্যালসিয়ামকে ক্যাডমিয়াম সাবস্টিটিউট করে দেয় তখন বোনসের মধ্যে দেখা যায় এরকম পোর ফর্মেশন হয়। ওই ডিজিজটাকে বলি আমরা অস্টিওপোরোসিস। এবং এই ডিজিজের জন্য দেখা যায় যে তোমার হাড়িতে অল্প ফোর্সে ফ্র্যাকচার হতে পারে, অনেক বেশি ব্যথা হয়, বোন পেইন হয় অনেক বেশি, হ্যাঁ? আচ্ছা, আরেকটা ডিজিজ আছে যেটা হলো জাপানে হইছে, সেটাকে বলি আমরা ইটাই ডিজিজ। ইটাই ডিজিজ জাপানে হইছে। জিনটিসু নামে একটা রিভার আছে জাপানে। ওই জিনটিসু রিভারের জিনটিসু নদীর আশেপাশে দেখা গেছে যে যত তোমার গাছপালা, যত ধান বা যেকোনো কিছু চাষ করা হইছে, ওই জায়গা থেকে যারা খাইছে, খাওয়ার পরে একটা সার্টেন এজের পরে গিয়ে দেখা গেছে যে তাদের এরকম একটা ডিজিজ হইছে। সেই ডিজিজের এক্সট্রিম বোন পেইন হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে অস্টিওপোরোসিস হইছে আরকি, হ্যাঁ? সো এই জিনটিসু নদীর আশেপাশে হইছে, তখন এটা জাপানে বলছে ইটাই বা আউচ। ঠিক আছে? আউচ। ঠিক আছে? বা ইটাই। খুব ইম্পর্টেন্ট। আউচ বা ইটাই ডিজিজটা কোন তোমার হেভি মেটাল পয়জনিং এর জন্য হয় ক্যাডমিয়াম। ঠিক আছে? এছাড়া ক্যাডমিয়াম হচ্ছে বলা হয়ে থাকে গ্রুপ 1 হিউম্যান কার্সিনোজেন, মনে রাখবা। কিডনি ড্যামেজ করতে পারে, মনে রাখবা। এছাড়া ক্যাডমিয়ামের জিঙ্কের সাথে একটা ইফেক্ট আছে এবং এটা হলো একটা এনজাইমকে নষ্ট করে দিতে পারে। আচ্ছা, নো বেস্ট, এগুলা সবসময়ই বেস্ট। ঠিক আছে? যেমন দেখো আর্সেনিকের জন্য ব্ল্যাক ফুড ডিজিজ, ক্রোমিয়ামের জন্য আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, লেডের জন্য আইকিউলেস। ঠিক আছে? আবার দেখো ক্যাডমিয়ামের জন্য কিডনি স্টোন ফর্মেশন, অস্টিওপোরোসিস, আরেকটা হলো কি মেটাবলিক ফাংশনটা হ্যাম্পার হয়। ঠিক আছে? তাহলে এইটুকু কিন্তু জিস্ট, তোমার এইটুকু মনে রাখতেই হবে। এবং ভাইয়া তোমাদেরকে চেষ্টা করছি ছোট ছোট ওয়ার্ডগুলা ক্লাসে শিখাই দেওয়ার জন্য, যেন তোমরা বাসায় রিভিশন দিয়ে প্র্যাকটিস করতে পারো আরকি। ঠিক আছে? তাহলে হেভি মেটাল কোনটা? খুবই ইজি, ক্যাডমিয়াম হবে আনসার। আর কুইজ দিচ্ছি না। আচ্ছা, এতক্ষণ যা পড়লাম তার একটা জিস্ট মেডিট্রিক্সে দেওয়া আছে। এই জায়গা থেকে সবসময় এই যে স্পেশাল ডিজিজ যেটা আছে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? আর্সেনিকের স্পেশাল ডিজিজ ব্ল্যাক ফুড ডিজিজ, লেডের স্পেশাল ডিজিজ হচ্ছে গাম বিকামস ব্লুইশ আইকিউলেস, ক্যাডমিয়ামের স্পেশাল ডিজিজ ইটাই, ক্রোমিয়ামের স্পেশাল ডিজিজ এনিমিয়া, আরেকটা লিখে রাখো ক্রনিক ক্রোমেট লাং। ক্রনিক ক্রোমেট লাং। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো ক্যান্সার কোথায় কোথায় করে? আর্সেনিক লাং ক্যান্সার, স্কিন ক্যান্সার, লিভার ক্যান্সার, কিডনি ক্যান্সার, ব্লাডার ক্যান্সার। ঠিক আছে? ক্যাডমিয়ামের জন্য প্রোস্টেট আর লাংস, ক্রোমিয়ামের জন্য লাংস, লেডের জন্য কিন্তু ক্যান্সার হয় না। ঠিক আছে? ওকে, এই দুইটাই মোটামুটি ইম্পর্টেন্ট। এনিমিয়াতে দেখো ক্যাডমিয়াম নাই, বাকিরা সবাই আছে। ঠিক আছে? রেসপিরেটরি সিস্টেম একটু দেখে নিতে পারো আরকি। ঠিক আছে? এটা হলো তোমার জিস্ট, হ্যাঁ? আচ্ছা, এখানে একটা কথা আছে পালমোনারি এডেমা। এই কথার মানে কি? অ্যাকুমুলেশন অফ ফ্লুইড ইন লাং। এই কন্ডিশনকে বলি আমরা পালমোনারি এডেমা। লাস্ট টপিক, ডিফারেন্ট টাইপস অফ সলিউশন। জাস্ট এক্সাম্পল গুলো পড়বা, আর কিছু দরকার নাই এখান থেকে। যেমন
অ্যাকচুয়ালি সলিউশন বলতে আমরা বুঝি এটা একটা হোমোজেনাস মিক্সচার, যে মিক্সচারের মধ্যে সলভেন্ট আর হচ্ছে সলিউট আছে। এখন সলভেন্ট আর সলিউট আলাদা করব কিভাবে? যেটা বেশি অ্যামাউন্টে থাকবে সেটা সলভেন্ট, যেটা কম অ্যামাউন্টে থাকবে সেটা সলিউট। তাহলে পরীক্ষা এখান থেকে প্রশ্ন কিভাবে দিবে? পরীক্ষা এখান থেকে প্রশ্ন দিবে হুইচ ওয়ান ইজ গ্যাস সলিউশন। ঠিক আছে, মানে গ্যাস মানে দুইটা গ্যাস মিলে কোন সলিউশন হইছে। হুইচ ওয়ান ইজ লিকুইড গ্যাস সলিউশন, কার্বনেটেড ওয়াটার। হুইচ ওয়ান ইজ সলিড গ্যাস সলিউশন, মেটাল অ্যাবজর্বড হাইড্রোজেন গ্যাস। ঠিক আছে, মেটাল অ্যাবজর্বড হাইড্রোজেন গ্যাস। লিকুইডের মধ্যে আছে গ্যাসোলিন, সলিড লিকুইডের মধ্যে আছে ডেন্টাল অ্যামালগাম। জাস্ট এক্সাম্পল আসবে এখান থেকে। এগুলো আমাদের কিছুই দরকার নেই, জাস্ট রিডিং দিতে পারো। এটা আসলে আমাদের ফার্স্ট পেপারে থার্ড চ্যাপ্টারে পড়া। আয়ন ডাইপোল ফোর্স এক্সিস্ট করে when আয়নিক কম্পাউন্ড ডিসলভস ইন পোলার সলভেন্ট। মানে হলো কোন একটা সলভেন্টের যখন পোল থাকবে, ডাইপোল থাকবে, ওটাকে বলি আমরা পোলার সলভেন্ট। সো একটা আয়ন এই দুইটা পোলের, পজিটিভ পোল নেগেটিভ পোলের মধ্যে ইন্টারঅ্যাকশন করতে পারবে আর কি। ঠিক আছে, আচ্ছা। তারপর এখান থেকে আরেকটা জিনিস দেখো যে বিভিন্ন যে আয়ন আছে, এই আয়নগুলা দেখা যায় যে তোমার অক্টাহেড্রালি অ্যারেঞ্জ থাকতে পারে। হেভি মেটালগুলো আয়ন ডাইপোল ফোর্স দিয়ে হচ্ছে অ্যাট্রাকশন থাকে। এই ইনফরমেশনগুলো জাস্ট একটা রিডিং দিবা। আর এখানে পরীক্ষা আসার মতো ইনফরমেশন আসলে খুব কম, তোমরা চাইলে হচ্ছে এই গ্রিন কালারে রিডিং দিতে পারো। তাহলে এখান থেকে মেরিট টেস্ট থেকে কি করতে হবে? এই যে সলিউশনের কিছু ক্রাইটেরিয়া দিছে, হোমোজেনাস মিক্সচার, সলভেন্ট আর সলিউটের রেশিওটা যে কোনোটাই হতে পারবে, আর সাইজ অফ দ্য পার্টিকেল স্মলার দেন 10⁻⁶ সেন্টিমিটার। এটা হাজারি স্যারের বই নাই, কবি স্যারের ইনফরমেশন, আর এগুলো হাজারি স্যারের বইতেও আছে। ঠিক আছে, আমরা এখানে জাস্ট সাজাইছি যে সলভেন্ট গ্যাস হতে পারে, লিকুইড হতে পারে, সলিড হতে পারে। সলিডটা তিনটা স্টেটে হতে পারে, সলিড লিকুইড গ্যাস, সলিড লিকুইড গ্যাস, সলিড লিকুইড গ্যাস। তো এখান থেকে পড়তে তোমার ইজি হবে। ঠিক আছে, এর মাধ্যমে আমরা ক্লাসে একদম শেষ অংশে চলে আসছি। আমরা চেষ্টা করেছিলাম অল্প সময়ের মধ্যে কিভাবে সম্পূর্ণ পড়া কভার করা যায়, এবং বলেছি ক্লাসে শুরুতেই বলেছি তোমাদের জন্য আজকে ক্লাস থেকে বেশি থিওরিটিক্যাল, বাট তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন এগুলো। হ্যাঁ, খুব বেশি পড়তে হবে না, জাস্ট জিস্ট পড়বা। তবে যতটুকু ক্লাসে পড়াইছি ততটুকু যদি পড়তে পারো, এখান থেকে তোমার পরীক্ষার জন্য সব কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে, দেখা হবে সামনে কোনো ক্লাসে।